ক্লাস শুরুতেই 10 থেকে 15 মিনিট আমি এই কথাগুলোই বলি যে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন এবং যে হোমওয়ার্ক গুলো দেওয়া হচ্ছে এই হোমওয়ার্ক গুলো প্রপারলি কমপ্লিট করবেন। এই ব্যাচে টোটাল স্টুডেন্ট হচ্ছে 240 জন। 240 জন স্টুডেন্টের মধ্যে এখন প্রায় 150 জন স্টুডেন্টের মতো জয়েন হয়েছে, তার মানে প্রায় আরো 100 জন স্টুডেন্ট এখনো ক্লাস উপস্থিত হয়নি। তো এইটা ফ্রি কোর্স, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ফোন দিয়ে দিয়ে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট দাওয়াত করে ক্লাসে নিয়ে আসবে না। কাজেই যদি আপনি ক্লাসে উপস্থিত হন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন, যদি আপনি ক্লাস না করেন তাহলে আসলে ভালো কিছু তো করতেই পারবেন না, এটা স্বাভাবিক বিষয়। কাজেই অবশ্যই আপনি যে কাজেই করেন না কেন সেই কাজে আপনাকে নিজ থেকে ভালোবাসতে হবে ওই কাজটাকে, তাহলে এখান থেকে ভালো কিছু করা সম্ভব। আর যদি আমি যতই বুঝাই না কেন, পুরা পৃথিবীর লোক, পুরা 750 কোটি জনসংখ্যা এসেও যদি আপনাকে বুঝায়, তারপরও আপনি যদি নিজে থেকে না বোঝার চেষ্টা করেন সম্ভব না। কাজে আশা করি বুঝাতে পারছি। অবশ্যই এখন থেকে প্রত্যেকটা ক্লাস অনেক অ্যাডভান্স হবে এবং আজকের ক্লাসে বা আমি যখন যেটা শেখাচ্ছি ওই ক্লাসের দরকার পড়লে 1000 বার বুঝাবো, কোনো সমস্যা নেই। কিন্তু আগামী ক্লাসে গিয়ে যদি বলেন যে স্যার এই জিনিসটা আমাকে আর একবার প্র্যাকটিক্যালে দেখাই দেন, অসম্ভব বিষয়, আমি কিন্তু সেটা দেখাই দিব না। হ্যাঁ, আমি আপনাকে মুখে হেল্প করতে পারি, না হইলে আমি যদি আবারও আপনাকে ওই জিনিসটা আবার পরবর্তী ক্লাসে বোঝাতে যাই তাহলে দেখা যাবে এই কোর্সটা 10 বছর হয়েছে তারপরে কোর্সটা শেষ হয়নি। কাজেই অবশ্যই বি কেয়ারফুল। এখন থেকে রেগুলার ক্লাস হবে ঠিক রাত 10টা 30 মিনিটে, রমজান মাস উপলক্ষে। তো যাই হোক, আমরা মূলত এখন মেইন টপিক নিয়ে আলোচনা করব। যে আলহামদুলিল্লাহ আমি আছি, আপনাদের দয়া অনেক ভালো। তো আমি আপনাদেরকে বিগত ক্লাসে বলছিলাম যে বিগত সলভ ক্লাসে 8টা ক্লাস আমরা ইতিমধ্যেই কমপ্লিট করছি। যে 8টা ক্লাসে আমরা যে বিষয়গুলো শিখছি, যে কিভাবে আমরা একটা ব্লগার অ্যাকাউন্ট তৈরি করব, আমরা যে দেশে যে অফার নিয়ে কাজ করব সেই অফার রিলেটেড আমরা নাম দিয়ে একটা ব্লগার অ্যাকাউন্ট তৈরি করব। পাশাপাশি ওই ব্লগার অ্যাকাউন্টে নিউ পোস্টে গিয়ে আমরা কিভাবে টাইটেল দিব এবং পি লার্নিং পেজ অ্যাডকমো মার্কেট পেজ থেকে 1 থেকে 5 এর মধ্যে কিভাবে আমরা কপি করব, সেটা কপি কিভাবে করব, কপি করে নিউ পোস্টে এসে আমরা কিভাবে পেস্ট করব এবং সেটা কিভাবে আপডেট দিব, একই সঙ্গে ওয়েবসাইটের ডেটটা লেআউটে গিয়ে আমরা কিভাবে রিমুভ করব, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি। একই সঙ্গে আমরা আরো যে বিষয়টা নিয়ে আলোচনা করছি যে অ্যাড কম্বো মার্কেট প্লেসে ফার্স্টে পি লার্নিং, তারপর ল্যান্ডিং, তারপর নো পি লার্নিং, তারপর ট্র্যাকিং ইউআরএল, এইভাবে করে অ্যাড কম্বো মার্কেট প্লেসে আমরা আমাদের নিজস্ব অ্যাড কম্বো মার্কেট প্লেসে নিজস্ব অফার লিঙ্কটা আমরা কিভাবে আপডেট করতে হয়, ফার্স্টে পি লার্নিং, তারপর ল্যান্ডিং, তারপর নো পি ল্যান্ডিং, তারপর ট্র্যাকিং ইউআরএল, এইভাবে করে অফার লিঙ্কটা আমরা কপি করে আমাদের যে ব্লগার অ্যাকাউন্ট আছে, মানে যে পোস্ট আমরা করছি যে পি লার্নিং পেজটা, সেখানে কিছু কিছু ইমেজ, কিছু কিছু টেক্সট এবং কিছু কিছু বাটনে আমরা আমাদের নিজস্ব অ্যাডকম মার্কেটপ্লেসে অফার লিঙ্কটা কিন্তু সেট আপ করছি এবং সেটা আপডেট করে দিছি। একই সঙ্গে ওই অফার লিঙ্ক গুলো আসলে কাজ করতেছে কিনা সেটাও আমি বিগত ক্লাসে বুঝাইছিলাম এবং আমি আপনাদেরকে এটাও বুঝাইছিলাম যে আমরা ছবিতে ক্লিক করলে অনেক সময় অফার লিঙ্কটা অন নাও হতে পারে, তো এটা কোনো সমস্যা নাই। আপনি জাস্ট দেখবেন যে বাটন এবং টেক্সটে ক্লিক করলে অন্য একটা পেজে নিয়ে যায় কিনা। যদি অন্য একটা পেজে নিয়ে যায় তাহলে 100% ঠিক আছে। তারপর আমরা আরো যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে কিভাবে আমরা একটা ফ্রি থিম বসাবো এবং ফ্রি থিমটা কিভাবে বসাতে হয়, কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের ডিসক্রিপশনটা দিব, কিভাবে ওই ফ্রি থিমটা ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সটের ফন্ট, টেক্সটের কালার, কিভাবে বোল্ড করতে হয়, কিভাবে ইটালিক করতে হয়, সকল বিষয়গুলো নিয়ে আমরা বিগত 8টা ক্লাসে আমরা আলোচনা করছি। তো আশা করি আপনি এই বিগত 8টা ক্লাসে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন। তো যারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন সকলেই মেসেজে বলবেন, যারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেনি তারাও মেসেজে বলবেন। আমি দেখতে চাচ্ছি কতজন প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছে বিগত 8টা ক্লাসের এবং কতজন করেনি। তো অবশ্যই ওই হোমওয়ার্ক গুলো যদি আপনি এখন পর্যন্ত কমপ্লিট না করে থাকেন, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়, পরবর্তী ক্লাসগুলো কিন্তু আপনি আগাতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি বিগত সলভ ক্লাসও নিয়েছি, এমন না যে সলভ ক্লাস নেইনি। তো এখন থেকে প্রতিদিন আপনাদের ক্লাস নেওয়া হবে এবং প্রতিদিনে আপনাদের কোশ্চেন গুলো সলভ করে দেওয়া হবে ইনশাল্লাহ। রোল নাম্বার ডেকে ডেকে আমি কথা বলবো। ওকে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কেউ বলেনি যে স্যার আমি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করিনি, তার মানে সকলে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন। যারা প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আর একটা কথা, যে আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 73 এর হচ্ছে 9 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এই 9 নাম্বার ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা ব্লগারের সেটিংস বিষয় নিয়ে আলোচনা করব, ব্লগারের কোন ফাংশনটা কাজ কি সেইটা, এবং প্রিমিয়াম ভার্সন ই কমার্স টেমপ্লেট, অর্থাৎ আমাদের যেহেতু আজকে প্রিমিয়াম ভার্সনের যে টুলস, আপনারা যারা এখানে 390 টাকা প্রদান করছেন টুলস এর জন্য, তারা এই মেইন হোয়াটসঅ্যাপ গ্রুপে উপস্থিত আছেন এবং এখন মূলত ক্লাসে উপস্থিত আছেন। তো আমাদের যেহেতু আজকে থেকে প্রিমিয়াম ভার্সন ই কমার্স ক্যাটাগরি যে টেমপ্লেট গুলো আছে
এই টেমপ্লেট গুলো আমাদের প্রয়োজন হবে। তো আমি আজকে ক্লাসে এই প্রিমিয়াম ভার্সন ই কমার্স ক্যাটাগরি প্রিমিয়াম ভার্সন যে টেমপ্লেট গুলো আছে এগুলো আপনি কিভাবে ফোনে ইনস্টল করবেন, কিভাবে কম্পিউটারে ইনস্টল করবেন এবং এইটা আপনি এক ফাইল থেকে আরেক ফাইলে রূপান্তর করে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে বসাবেন, এই সকল বিষয়গুলো নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব। কাজেই আজকে ক্লাসটা কিন্তু একেবারে অনেক গুরুত্বপূর্ণ, বি কেয়ারফুল, ভেরি ইম্পর্টেন্ট টপিক। তো যারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ক্লাসটা শুরু করার আগে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি কিন্তু বিগত ক্লাসে 2-3 জনকে রেকর্ড ভিডিও দায়িত্ব দিয়ে দিছি, আশা করি সেটা আপনাদের মনে আছে। তো আমি যে 3 জন ব্যক্তিকে ভিডিও রেকর্ডের দায়িত্ব দিয়েছি, আপনি একটু কষ্ট করে ভিডিও রেকর্ড গুলো করবেন, তবে অবশ্যই যেন ক্লাসটা স্পষ্ট হবে, কথাগুলো বোঝা যায় এবং স্ক্রিনটা যেন ঠিকভাবে দেখা যায়। আর বাকিদের উদ্দেশ্যে এটাও বলতে চাই, আপনি যদি ভিডিও রেকর্ডের উপর নির্ভর হন তাহলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন না, গ্যারান্টি দিতে পারি। কাজেই যারা রাত জেগে জেগে মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ক্লাস করবে, হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবে, তারাই 100% ভালো কিছু করতে পারবে, আদারওয়াইজ কোনোভাবে সম্ভব না। আর আমি যদি দেখি যে ক্লাসে উপস্থিতি কমে যাচ্ছে, তাহলে যে 3 জন ব্যক্তিকে আমি ভিডিও রেকর্ডের দায়িত্ব তাদেরকে বলবো যে আপনার ভিডিও রেকর্ড গুলো নিজের কাছেই রেখে দেন, ভিডিও রেকর্ড করে, কাউকে হেল্প করার দরকার নেই, কারণ যার দরকার সে এখানে কষ্ট করে যেন ভালো কিছু করে সেটাই আমরা চাই। তো যাই হোক, আমরা মূলত এখন এই টপিক নিয়ে আলোচনা করব, যেহেতু আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 73 এর হচ্ছে 9 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তাহলে চলেন শুরু করা যাক আজকে ক্লাসের মেইন টপিক। তো আমাদেরকে প্রথমে যেতে হবে ব্লগার অ্যাকাউন্টে। কোথায় আমরা যাব? অবশ্যই আমাদেরকে যেতে হবে ক্রোম ব্রাউজার। ক্রোম হচ্ছে গুগলে একটা ব্রাউজিং সিস্টেম, যেখানে সব ধরনের ফিচার আমরা পেয়ে যাব। আমার স্ক্রিনটা আশা করি দেখতে পাচ্ছেন, যারা দেখতে পাচ্ছেন না এবং কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন না তাদের হয়তোবা নেটওয়ার্কিং প্রবলেম, গুগল মিট থেকে লিভ নিয়ে আবার জয়েন হবেন, আশা করি এই সমস্যাটা আপনাদের সমাধান হবে। তো আমাদেরকে ক্রোম ব্রাউজারে এখানে এসে গুগলে গিয়ে সার্চ করতে হবে BLOGGER blogger.com। কি লিখে সার্চ করব? আমরা ক্রোম ব্রাউজারে এসে গুগলে গিয়ে সার্চ করব BLOGGER blogger.com। তো blogger.com দিয়ে সার্চ করার পরে এই যেটা আমরা 19শে ফেব্রুয়ারি এই ব্লগার অ্যাকাউন্টটা আমরা তৈরি করছি, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের সেই ব্লগার অ্যাকাউন্ট। তো এখান থেকে যদি আমরা আমাদের ওয়েবসাইটটা দেখতে চাই তাহলে এই যে ভিউ ব্লগার অ্যাকাউন্ট এক জিনিস, ওয়েবসাইট কিন্তু আরেক জিনিস। এটা হচ্ছে ব্লগার অ্যাকাউন্ট, আমরা আমাদের ওয়েবসাইটটা এই ব্লগার অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু কন্ট্রোল করতেছি বা তৈরি করতেছি, ঠিক আছে? তো আপনি ব্লগার অ্যাকাউন্টে আসবেন, আমি কি বললাম, আমরা যে ব্লগার অ্যাকাউন্টটা বিগত ক্লাসে তৈরি করছি সেই ব্লগার অ্যাকাউন্টে আমরা আসব। এখান থেকে এই যে বাম পাশে নিচে দেখেন ভিউ ব্লগ নামে একটা অপশন, ভিউ মানে দেখা, ব্লগ মানে ওয়েবসাইট। তো এই ভিউ ব্লগ অপশনটাতে আমরা ক্লিক করে দিব। তো ভিউ ব্লগ অপশনটাতে ক্লিক করার পর দেখেন এই যে এটা হচ্ছে আমাদের সেই ব্লগার অ্যাকাউন্ট, যেখানে আমরা একটা ফ্রি থিম বসাইছি এবং ফ্রি থিম বসে কিভাবে ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সটের ফন্ট, টেক্সটের কালার, এই জিনিসগুলো আমরা পরিবর্তন করছি। আশা করি সকলে এই পর্যন্ত কাজগুলো কমপ্লিট করছেন। আজকের ক্লাসে আমরা এই যে এটা একটা ফ্রি থিম আমরা ইউজ করছি, এই ফ্রি থিমের উপরে আমরা একটা প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট বসাবো, যেটা ই কমার্স ক্যাটাগরি। কি বললাম যে এই ফ্রি থিমের উপরে আমরা হচ্ছে আজকের ক্লাসে প্রিমিয়াম ভার্সন ই কমার্স ক্যাটাগরি যে টেমপ্লেট আছে সেই টেমপ্লেটটা আমরা আমাদের ওয়েবসাইটে বসাবো। তো এই ওয়েবসাইটে প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট বসানোর আগে আমাদেরকে অবশ্যই আরো কিছু বিষয় জানতে হবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো চলেন তাহলে ওই বিষয়টা আগে জানি। তো দেখেন, ব্লগার অ্যাকাউন্ট, অনেকে আপনার মনে মনে ভাবতে পারেন যে স্যার আমি এখন ইটালি বা জার্মানি যে দেশ নিয়ে কাজ করি না কেন, মনে করেন স্যার আমি ইটালি দেশ নিয়ে আমি কাজ করতেছি এখন বর্তমানে, এই নামে আমি ব্লগার অ্যাকাউন্ট তৈরি করছি, এইভাবে করে আমি করতেছি কাজটা। তো আমি যদি পরবর্তীতে অন্য দেশ নিয়ে কাজ করতে চাই তাহলে কি স্যার আমি একটা ব্লগার অ্যাকাউন্ট দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারবো, নাকি আমাকে আবার নতুন একটা জিমেইল দিয়ে ব্লগার অ্যাকাউন্ট তৈরি করতে হবে, কি তাই না? এইটা অনেকে প্রশ্ন করতে পারেন বা মনে মনে ভাবতে পারেন, যেটা আমি বিগত সলভ ক্লাসে দেখছি অনেকের মনে এই প্রশ্নটা আছে। তো সেটা কিন্তু আমাদের আজকে ক্লাসে ক্লিয়ার হবে। জি অবশ্যই, একটা ব্লগার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি হাজার হাজার ওয়েবসাইট তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি এখন ইটালি দেশ নিয়ে কাজ করতেছি, যদি বাই এনি চান্স আমি জার্মানি দেশ নিয়ে কাজ করতে চাই তাহলে কিন্তু এই ব্লগার অ্যাকাউন্টের মাধ্যমে আমি সেই জার্মানি দেশের জন্য আলাদা একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো এই একই ব্লগার অ্যাকাউন্ট দিয়ে, ঠিক আছে? কিভাবে করব? এই যে বাম সাইডে ভালো করে লক্ষ্য করুন, মাউস বারটা বাম সাইডে কিন্তু লেখা আছে আমি যে দেশে কাজ করতেছি, আমি আমার ওয়েবসাইটের নাম দিয়েছি হচ্ছে ডেটা ইপে ডেটা ডিপ্যাসো, মানে ডায়েট অ্যান্ড ওয়েট লস। আমি ইটালিতে ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি, এই জন্য আমি ইটালিয়ান ভাষায় আমি আমার ওয়েবসাইটের নামটা দিচ্ছি, ঠিক আছে? তো এখন মনে করেন আমি ইটালিতে কাজ করতেছি, তো আমি চাচ্ছি যে আমি জার্মানিতে কাজ করব, ঠিক আছে? বা আপনি যে দেশে কাজ করেন না কেন, তো তখন আমি কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করবো এই ব্লগার অ্যাকাউন্ট দিয়ে। কিভাবে?
এই যে আমরা আমাদের ওয়েবসাইটে বাম পাশে লক্ষ্য করুন, আমরা আমাদের ওয়েবসাইট নামটা যেটা দেখতে পাচ্ছি, এটা ডান পাশে একটা অ্যারো চিহ্ন আছে, ভালো করে লক্ষ্য করুন। কোথায় ক্লিক করলাম? ব্লগার অ্যাকাউন্টে এসে বাম পাশে আমরা আমাদের ওয়েবসাইটের নামটা দেখতে পারবো, যে নামে ওয়েবসাইট তৈরি করছে সেইটা, এবং এইটা ডান পাশে এই যে একটা অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পর দেখেন এখানে লেখা থাকবে নিউ ব্লগ। নিউ মানে নতুন, ব্লগ মানে ওয়েবসাইট। তো এখানে নিউ ব্লগ অপশনটাতে ক্লিক করতে হবে। এই যে দেখেন আবার টাইটেল আসছে, ওয়েবসাইট নাম কি দিব, জার্মানি ভাষায় দিব, তারপর নেক্সটে ক্লিক করলে অ্যাড্রেস আসবে, অ্যাড্রেস কি দিব, ওই টাইটেলে যে নাম দিছে ওইটাই, তাই না? এইভাবে করে করে কিন্তু আপনি অসংখ্য ব্লগ অ্যাকাউন্ট মানে অনেকগুলো ওয়েবসাইট তৈরি করতে পারবেন এই একটা ব্লগার অ্যাকাউন্টের মাধ্যমে। সকলে কি আমার কথা বুঝতে পারছেন? একেবারে সহজ কথায় বাম পাশে এই যে লেখা আছে আমাদের ওয়েবসাইটের নাম, এখানে ডান পাশে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে করে আমরা নিউ ব্লগে ক্লিক করে করে কিন্তু আমরা বিভিন্ন ওয়েবসাইট তৈরি করতে পারবো এই একটা ব্লগার অ্যাকাউন্ট দিয়ে। ঠিক আছে, নিউ মানে নতুন, ব্লগ মানে ওয়েবসাইট কে বোঝায়। তো দেখেন এই যে এখানে কতগুলো ওয়েবসাইট আমি তৈরি করছি, বিভিন্ন ব্যাচে দেখাতে হয় এই জন্য। তো আপনি এখান থেকে আনলিমিটেড ওয়েবসাইট তৈরি করতে পারবেন একটা ব্লগার অ্যাকাউন্টের মাধ্যমে। কিভাবে স্যার তৈরি করব? বাম পাশে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটের নাম, এবং স্যার এটার ডান পাশে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে নিউ ব্লগে ক্লিক করলে আবার টাইটেল আসবে, ওয়েবসাইটের নাম কি দিব, নেক্সটে ক্লিক করলে অ্যাড্রেস, সেম ওই আগের সিস্টেমে। এভাবে করে আমরা আবার একটা ওয়েবসাইট কিন্তু তৈরি করতে পারবো এই একটা ব্লগারের মাধ্যমে। ঠিক আছে, তারপর দেখেন বাম পাশে আরো অনেকগুলো ফাংশন আছে, যে ফাংশন গুলো নিয়ে আমরা আজকে ক্লাসে কথা বলবো। বাম পাশে নিউ পোস্ট, নিউ পোস্ট হ্যাঁ, নিউ পোস্টের আসলে কাজটা কি? নিউ পোস্ট আমরা কিন্তু বিগত ক্লাসে দেখছি যে স্যার নিউ পোস্টে এসে আমরা কিন্তু পি লার্নিং পেজ যেটা কপি করছে সেটা কিন্তু নিউ পোস্টে এসে পেস্ট করছিলাম, তাই না? তো এইটা হলো নিউ পোস্টের বিষয়, যে আপনি অ্যাডকম্বো অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের কোনো পি লার্নিং পেজ যদি কপি করে ইউজ করতে চান, তো সেই ক্ষেত্রে নিউ পোস্টে এসেই কিন্তু আপনি সেটা পেস্ট করে আপডেট করতে পারবেন। তো এইটা হলো মূলত নিউ পোস্টের বিষয়। তারপর পোস্টের আসলে বিষয়টা কি? তো পোস্ট অপশনে ক্লিক করলে আপনি কতগুলো পোস্ট করছেন সেটা দেখতে পারবেন। তো আমি এখানে একটা পোস্ট করছি এবং পোস্টের ডেটটাও এখানে লেখা আছে। তো আপনি যদি আরো একটা পোস্ট করতে চান তাহলে নিউ পোস্টে এসে পোস্ট করবেন, আবার ওই পোস্ট অপশনে গিয়ে দেখতে পারবেন দুইটা। ঠিক আছে, তো এখানে নর্মালি একটাই পোস্ট করা উচিত, তবে বেশি পোস্ট করার দরকার নাই। তো তবে আপনি চাইলে করতে পারবেন, নিউ পোস্টে এসে পোস্ট করতে পারবেন। তারপর পোস্ট অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে কয়টা পোস্ট আপনি আসলে করলেন, যেমন আমি একটা করছি, একটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তারপর দেখেন বাম পাশে আরো একটা ফাংশন, সেটার নাম হচ্ছে স্টার্স। স্টার্স মানে কি? স্টার্স মানে কি? স্টার্স মানে হচ্ছে আমি স্টার্স অপশনে ক্লিক করলাম, দেখেন আপনারা যখন স্টার্স অপশনে ক্লিক করবেন আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে, যেখানে লেখা আছে অল টাইম। অল টাইম মানে টোটাল কতজন ট্রাফিক আপনার ওয়েবসাইটে ভিজিট করছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। টুডে, টুডে মানে আজকে কয়জন ব্যক্তি আপনার ওয়েবসাইটটা দেখছে সেটা দেখতে পারবেন। ইয়াস্টারডে, গতকাল কতজন ব্যক্তি আপনার ওয়েবসাইটটা দেখছে সেটা দেখতে পারবেন। দিস মান্থ, এই মাসে কতজন ব্যক্তি আপনার এই ওয়েবসাইটটা দেখছে সেটাও আপনি দেখতে পারবেন। লাস্ট মান্থ, গত মাসে কতজন দেখছে সেটাও দেখতে পারবেন। ক্লিয়ার? মানে এই ফাংশন গুলোর কাজ কি? আপনি স্টার্স অপশনে এসে আপনার ওয়েবসাইটে কয়জন ব্যক্তি আজকে দেখলো, কয়জন ব্যক্তি গতকাল দেখছে, এই মাসে কয়জন দেখছে, গত মাসে কয়জন দেখছে, টোটাল ভিজিটর সংখ্যা ওয়েবসাইটের কত, এই এ টু জেড সকল বিষয়গুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। অল টাইম মানে টোটাল ভিজিটর সংখ্যাকে বোঝায়। টুডে মানে আজকে কয়জন দেখছে আপনার ওয়েবসাইটটা সেটা আপনি এখানে দেখতে পারবেন চাইলে। ইয়াস্টারডে, গতকাল কতজন ব্যক্তি দেখছে আপনার ওয়েবসাইটটা সেটাও দেখতে পারবেন। দিস মান্থ মানে এই মাসে কতজন ব্যক্তি দেখছে আপনার ওয়েবসাইটটা সেটাও দেখতে পারবেন। লাস্ট মান্থ মানে গত মাসে কতজন ব্যক্তি দেখছে সেটাও কিন্তু আপনি এখানে বুঝতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ এই স্টার্স অপশনে এসে আপনার ওয়েবসাইটে কতজন ট্রাফিক আসলো না আসলো সমস্ত বিষয়গুলো বা তথ্যগুলো আপনি এখানে দেখতে পারবেন। এখানে তো আপনি ডিজিট আকারে দেখতে পারবেন, পাশাপাশি এখানে গ্রাফ আকারেও আপনি দেখতে পারবেন, যে গ্রাফ আকারে কত তারিখে কতজন আসছে না আসছে এখানে কিন্তু আপনি গ্রাফ আকারেও দেখাবে। ঠিক আছে, তো স্টার্স এর মূলত এটাই কাজ, যে স্টার্স এ এসে স্যার আমরা দেখতে পারবো আমাদের ওয়েবসাইটে কতজন ব্যক্তি আসলো না আসলো এই সকল বিষয়গুলো আমরা মনিটরিং করতে পারবো বা আমরা দেখতে পারবো। ঠিক আছে, তারপর দেখেন কমেন্টস। স্টার্স এর নিচে বাম পাশে কি লেখা? কমেন্টস। তো কমেন্টস মানে আসলে কি? কোনো ব্যক্তি যদি কমেন্টস করে, আপনার ওয়েবসাইটে এসে যদি কোনো ব্যক্তি কমেন্টস করে তাহলে সেই কমেন্টসটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো দেখেন মনে করেন আমি একটা কমেন্টস করে দেখাই, আমার নিজের ওয়েবসাইটে আমি নিজে একটা কমেন্টস করি। তো কমেন্ট সেকশনটা পি লার্নিং পেজে আছে, যে ইন্টার কমেন্টস। তো মনে করেন আমি এখানে লিখলাম যে নাইস, যে ভালো, তো আমি এখানে নাইস লিখলাম, তো দেন পাবলিশ করে দিলাম। তো যে কোনো ব্যক্তি হতে পারে, যদি কোনো ব্যক্তি আপনার ওয়েবসাইটে এখানে এসে কমেন্টস করে, তো সেটা কিন্তু আপনি ব্লগারে এই যে বাম পাশে কমেন্ট সেকশন রিফ্রেশ করি, দেখেন এখন কিন্তু এই যে আমি যে কমেন্টসটা করলাম একটু আগে, এই যে দেখেন জাস্ট নাও, এই যে লেখা আছে এখানে জাস্ট নাও, এই মাত্র এই কমেন্টসটা করা হয়েছে। বুঝতে পারছেন? মানে আপনার ওয়েবসাইটে কোনো ব্যক্তি যদি কমেন্টস করতে চায়, কি বললাম,
আপনার ওয়েবসাইটে যদি কোনো ব্যক্তি কমেন্টস করে তাহলে সে কমেন্টসটা কিন্তু আপনি এই কমেন্ট সেকশনে এসে দেখতে পারবেন। তো দেখেন এই কমেন্ট সেকশনে এসে আপনি যদি চান যে স্যার কোনো কমেন্ট যদি আমি ডিলিট করতে চাই তাহলে কি করতে পারবো? জি অবশ্যই করতে পারবেন। কিভাবে? মনে করেন আপনার ওয়েবসাইট, আমি তো বলেই দিলাম যে আপনার ওয়েবসাইটে যদি কোনো ব্যক্তি কমেন্টস করে তাহলে সেই কমেন্টস গুলো আপনি এই আপনার ব্লগারের যে কমেন্টস ফাংশনটা আছে সেখানে এসে দেখতে পারবেন। কোনো কমেন্ট যদি আপনি ডিলিট করতে চান বা মনে করেন আপনার কোনো কমেন্টস ভালো লাগেনি আপনি এটা ডিলিট করতে চাচ্ছেন, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। তো মনে করেন আমি এই কমেন্টসটা ডিলিট করে দিব কিভাবে? এই যে ডান পাশে অবশ্যই এই যে এখানে টিক মার্ক করবেন, অর্থাৎ এখানে মাউস বাটন নিয়ে আসবেন বা এখানে ক্লিক করবেন। তারপর দেখেন ডান পাশে ড্রামের মতন আইকন বা বিনের মতন আইকন, বোঝানোর সুবিধার্থে বলতেছি ড্রামের মতন আইকন, তবে এটার নাম হচ্ছে অফিসিয়াল ভাবে ডিলিট দিস কমেন্ট। বুঝতে পারছেন কি বললাম? যে কমেন্টস অপশনে এসে স্যার আমরা দেখতে পারবো কোনো ব্যক্তি যদি কমেন্টস করতে চায় মানে কমেন্টস করে তাহলে এই বিষয়গুলো আমরা স্যার এখানে এসে দেখতে পারবো। আবার স্যার আপনি এটাও বললেন যদি আমরা কোনো কমেন্টস ডিলিট করতে চাই আমাদের এখান থেকে তাহলে আমরা কিন্তু এখানে এসে ডান পাশে ড্রামের মতন আইকন, জাস্ট বোঝানোর উদ্দেশ্যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করলেন, তবে এটা প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডিলিট দিস কমেন্ট। এই ড্রামের মতন আইকনে ক্লিক করে ডিলিটে ক্লিক করে যে দেখেন ডিলিট হয়ে গেল, ঠিক আছে, কমেন্টসটা কিন্তু আমি ডিলিট করলাম। তো এইটা মূলত সে কমেন্টস এর কাজ আর কি। তারপর এখান থেকে আর্নিং, আর্নিং এর আসলে কাজটা কি? তো আর্নিং হচ্ছে গুগল অ্যাডসেন্স এর একটা বিষয়। তো গুগল অ্যাডসেন্স একটা অ্যাড নেটওয়ার্ক। তো আপনি চাইলে আপনার ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স দিয়ে মনিটাইজ করে অ্যাড এর বিনিময়ে আপনি আর্নিং করতে পারবেন। তবে এই কোর্সে আমাদের কোনো গুগল অ্যাডসেন্স মানে অ্যাডসেন্স এর কোনো টপিক নাই, তবে গুগল অ্যাডসেন্স এর মতো আর একটা অ্যাড নেটওয়ার্ক আছে যে অ্যাড নেটওয়ার্কের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড রান করব এবং ওই অ্যাড থেকে আর্নিং করব। সকলে কি বুঝতে পারছেন কি বললাম? অবশ্যই রেসপন্স করবেন, না হলে আমি বুঝতে পারবো যে আপনারা হয়তো বুঝতে পারছেন কিনা, না হলে বুঝতে পারবো না, ঠিক আছে? এই জন্য রেসপন্স করবেন যে কি বললাম, যে আর্নিং হচ্ছে গুগল অ্যাডসেন্স এর একটা বিষয়। তো গুগল অ্যাডসেন্স নিয়ে আমরা এই কোর্সে আলোচনা করব না, তবে গুগল অ্যাডসেন্স এর মতন একটা অ্যাড নেটওয়ার্ক আছে, ওই অ্যাড নেটওয়ার্কটা নিয়ে আমরা আলোচনা করব এই কোর্সে, যেটা থেকে আমরা দেখব যে কিভাবে আমরা ওয়েবসাইটে হচ্ছে অ্যাড রান করব এবং অ্যাড এর বিনিময়ে আমরা একটা এক্সট্রা আর্নিং করতে পারবো। এই বিষয়টা কিন্তু এই কোর্সে শিখবো, ঠিক আছে? তারপর দেখেন এখানে পেজ, পেজের আসলে কাজটা কি? তো দেখেন আমরা স্পেসিফিক ভাবে এখানে আমাদের কোনো পেজ তৈরি করতে হবে না, কারণ অ্যাডকম্বো মার্কেট পেজ আমাদেরকে বলছে যে ভাই আমি তোমাকে প্রি লার্নিং পেজ গুলো দিয়ে রাখছি, অর্থাৎ প্রি লার্নিং মানে ওয়েবসাইটের সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, যত নাম্বার পেজ লাগবে সবগুলো অ্যাডকম্বো মার্কেট পেজ আমাদেরকে দিয়ে রাখছে। যদি কোনো অফারে অ্যাডকম্বো মার্কেট পেজ আপনাকে বলে যে আপনাকে আমি প্রি লার্নিং পেজও দিব না, ল্যান্ডিং পেজও দিব না, তখন কিন্তু আপনাকে পেজ অপশনে এসে নিউ পেজ ক্লিক করে করে একটা একটা করে পেজ তৈরি করতে হবে এবং সেই পেজগুলো আপনাকে লিংক আপ করে দিতে হবে। তবে অবশ্যই অ্যাডকম মার্কেট প্লেসে এমন কোনো দেশেই নাই যেখানে প্রি লার্নিং পেজ আসলে দেয় না, এই জন্য এটা আমাদের প্রয়োজন নাই। তবে পেজ অপশনে জাস্ট এই কাজটাই বুঝাইলাম যে আপনাকে যদি কোনো সময় বলে যে আপনাকে অ্যাডকম যদি আপনাকে কোনো সময় বলে যে আপনাকে ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, প্রি লার্নিং পেজ তৈরি করতে হবে, তখন আপনাকে এই পেজ অপশনে এসে একটা একটা করে পেজ তৈরি করে লিংক আপ করে দিতে হবে, ঠিক আছে? আর যেহেতু আমাদেরকে প্রি লার্নিং পেজটা দিয়ে রাখছে, অযথা আমাদের আর প্রি লার্নিং পেজ তৈরি করার দরকার নাই। তো এটাই আর কি বিষয়। তারপর এখান থেকে লেআউট। তো আমরা বিগত ক্লাসে দেখছি যে লেআউটের মাধ্যমে আমরা কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের ডেটটা রিমুভ করছি। যদিও আগামী ক্লাসে কি বললাম, যদিও আগামী ক্লাসে বিশাল বড় চ্যাপ্টার আছে লেআউটের সম্পর্কে, তো আমরা আরো আস্তে আস্তে করে জানবো। জাস্ট এতটুকু জানেন ভাই যে লেআউটের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটা কাস্টমাইজ করতে পারবো, ঠিক আছে? আর এখান থেকে বাম পাশে থিম, থিম অপশনের আসলে কাজটা কি? থিম অপশনের কাজটা আমরা বিগত ক্লাসে দেখছি যে স্যার আমরা থিম অপশনে এসে আমরা এখান থেকে যে কোনো একটা ফ্রি থিম নিছি এবং সেটা কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটাও দেখছি। থিমের মূলত এই পর্যন্ত আমরা কাজ শিখছি এবং স্যার আপনি এটাও বলতে চাচ্ছেন যে থিম অপশনের কাজ কিন্তু আগামী ক্লাসগুলোতে বা পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু অনেক আছে। জাস্ট আপনি এতটুকু জানেন যে স্যার থিম অপশনে আমরা হচ্ছে থিমটা মূলত কি, যে এখানে আমরা এসে একটা ফ্রি থিম নিছি, সেটা কিভাবে কাস্টমাইজ করতে হয়, কিভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে মানে চেঞ্জ করতে হয়, এই বিষয়গুলো স্যার আমরা আলোচনা করছি। তবে স্যার থিম বিষয়ে আরো পরবর্তীতে আরো অনেক বড় বড় টপিক আছে যেগুলো আমরা আগামী ক্লাসগুলোতে শিখবো। তারপর দেখেন সেটিংস, তো সেটিংস নিয়ে একটু পরে কথা বলি। তো দেখেন রিডিং লিস্ট, রিডিং লিস্টে আমরা ক্লিক করলাম। তো রিডিং লিস্টে এই ধরনের নোটিশ আকারে আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু লেখা আছে। তো আমি যদি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি যে রিডিং লিস্টটা আসলে মূলত কি। রিডিং লিস্ট কাইন্ড অফ নোটিশ বোর্ডের মতন। তো বলেন তো মানুষ নোটিশ বোর্ডে কি করে? নোটিশ বোর্ডে মানুষ কি করে বলেন সকলেই? মানুষ নোটিশ বোর্ডে কি করে? নোটিশ বোর্ড কেন যায় নোটিশ বোর্ডে?
নোটিশ বোর্ডে মানুষ কি করে? নোটিশ বোর্ডে মানুষ নোটিশ পাবলিশ করে এবং নোটিশ পড়ার জন্যই যায়, তাই না? নাকি অন্য কোনো কাজের জন্য যায়, কোনটা? অবশ্যই নোটিশ বোর্ড মানুষ এই জন্য ইউজ করে কোনো একটা ইম্পর্টেন্ট নোটিশ আছে কিনা সেটা পড়ার জন্য, অথবা কোনো একটা ইম্পর্টেন্ট নোটিশ দেওয়ার জন্য মূলত নোটিশ বোর্ড মানুষ ইউজ করে, ঠিক আছে? তো সেরকম রিডিং লিস্টটা হচ্ছে কাইন্ড অফ নোটিশ বোর্ডের মতন। তো রিডিং লিস্টে এখানে ব্লগার অফিসিয়াল ভাবে যে নোটিশগুলো প্রকাশ করে থাকে সেই নোটিশগুলো আপনারা দেখতে পারবেন। শুধু আপনারাই নয়, পৃথিবীতে যারা ব্লগার অ্যাকাউন্ট ইউজ করে তারা সকলেই দেখতে পারবে। এটা হচ্ছে ব্লগারের রিডিং লিস্ট, অর্থাৎ একটা নোটিশ বোর্ডের মতন। এই ব্লগার অফিসিয়াল ভাবে যে নোটিশগুলো প্রোভাইড করে থাকে সেই নোটিশগুলো আপনি এখানে দেখতে পারবেন। শুধু আপনি নয়, যারা পৃথিবীতে ব্লগার অ্যাকাউন্ট ইউজ করে তারা সকলেই দেখতে পারবে। দেখতেই পাচ্ছেন কত বছর আগের নোটিশ, 11 বছর আগে এই নোটিশটা প্রকাশ করছিল, এখন পর্যন্ত আছে। এটা 11 বছর আগে, এটা 10 বছর আগে নোটিশ প্রকাশ করছিল, এটা এখনো আছে। তারপর 9 বছর আগে করছিল, তারপর হচ্ছে এই যে 9 বছর আগে, 8 বছর আগে করছিল, ঠিক আছে, 7 বছর আগে করছিল, 6 বছর আগে করছিল, 4 বছর আগে করছিল। মানে ব্লগার অফিসিয়াল ভাবে যে নোটিশগুলো স্যার প্রকাশ করে সেই নোটিশগুলো আমরা এই রিডিং লিস্টে এসে দেখতে পারবো। রিডিং লিস্ট হচ্ছে কাইন্ড অফ নোটিশ বোর্ডের মতন। ক্লিয়ার? আশা করি এ পর্যন্ত বুঝতে পারছেন যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। রিডিং লিস্ট কি? রিডিং লিস্ট কাইন্ড অফ নোটিশ বোর্ডের মতন। এখানে ব্লগার অফিসিয়াল ভাবে যে নোটিশগুলো প্রকাশ করে এগুলো স্যার আমরা এখানে দেখতে পারবো। শুধু আমরাই নয়, পৃথিবীতে যারা ব্লগার অ্যাকাউন্ট ইউজ করে তারা সকলেই দেখতে পারবে। এইটা রিডিং লিস্টের কাজই হচ্ছে এটা, নোটিশ পড়ার জন্য আর কি। তো যাই হোক, তারপর দেখেন ভিউ ব্লগ। তো ভিউ ব্লগ মানে কি? ভিউ মানে দেখা, ব্লগ মানে ওয়েবসাইট। আমরা ভিউ ব্লগে ক্লিক করেই কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটটা দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আর এটা হচ্ছে আমাদের ব্লগার অ্যাকাউন্ট। ব্লগার অ্যাকাউন্ট এক জিনিস এবং ওয়েবসাইট কিন্তু আরেক জিনিস। আমরা এই ব্লগার অ্যাকাউন্টের মাধ্যমে এই ওয়েবসাইটটা তৈরি করতেছি, বুঝতে পারছেন? এই ব্লগার অ্যাকাউন্টের মাধ্যমে আমরা আমাদের এই ওয়েবসাইটটা তৈরি করতেছি। আর এই ওয়েবসাইটটা কিসের মাধ্যমে তৈরি করতেছি? এই ব্লগার অ্যাকাউন্টের মাধ্যমে করতেছি। তো যাই হোক, আশা করি সকলে বুঝতে পারছেন। তাহলে আমরা এখান থেকে কি কি বুঝলাম? যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা যদি এই ব্লগারের মাধ্যমে অন্য কোনো দেশ নিয়ে কাজ করি, তাহলে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইটের নাম, এখানে ডান পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করে নিউ ব্লগে ক্লিক করে করে আমরা সেম একই পদ্ধতিতে টাইটেল, অ্যাড্রেস এভাবে করে অসংখ্য ওয়েবসাইট তৈরি করতে পারি, যে দেশেই তো কাজ করি না কেন। একটা ব্লগার দিয়ে অনেকগুলো আমরা ওয়েবসাইট তৈরি করতে পারবো। তারপর আমরা আরো যে বিষয়টা আলোচনা করলাম যে নিউ পোস্ট। নিউ পোস্টের কাজটা কি? নিউ পোস্টের কাজটা হচ্ছে কোন ধরনের কোনো পোস্ট যদি আমরা করতে চাই, তাহলে নিউ পোস্টে এসে আমরা টাইটেল এবং পোস্টে ক্লিক করে পাবলিশ করে দিলে সেটা কিন্তু আমরা পোস্ট আকারে এখানে দেখতে পারবো। আর পোস্ট অপশনে ক্লিক করলে আমরা কতগুলো পোস্ট করছি সেই পোস্ট গুলো আসলে আমরা দেখতে পারবো। তারপর স্টার্স এর যে বিষয়টা স্যার আপনি বললেন, স্টার্স মূলত কি? যে ওয়েবসাইটের আসলে কতজন ট্রাফিক আসলো, কত মানে টোটাল কতজন ট্রাফিক আমার ওয়েবসাইটে আসছে, আজকে কজন দেখছে, গতকাল কজন আমার ওয়েবসাইটে ভিজিট করছে, এই মাসে কজন করছে, গত মাসে কজন দেখছে, ঠিক আছে? এই সকল বিষয়গুলো আমি এখানে ডিজিট আকারে দেখতে পারবো, পাশাপাশি গ্রাফ আকারেও আমি এখানে দেখতে পারবো। এইটা মূলত স্টার্স এর কাজ। তারপর কমেন্টস এর কাজ স্যার আপনি বললেন যে কোনো ব্যক্তি যদি আমার ওয়েবসাইটে কমেন্টস করে তাহলে সেই কমেন্টস গুলো আমি চাইলে এখানে দেখতে পারবো এবং চাইলে যে কোনো কমেন্টস আমি ডিলিটও করে দিতে পারবো, ঠিক আছে? তারপর আর্নিং এর যে বিষয়টা আমি বললাম যে স্যার এটা গুগল অ্যাডসেন্স এর একটা বিষয়, তবে আমরা এখানে গুগল অ্যাডসেন্স নিয়ে কথা বলবো না। তবে স্যার গুগল অ্যাডসেন্স এর মধ্যে একটা অ্যাড নেটওয়ার্ক আছে, যে অ্যাড নেটওয়ার্কটা নিয়ে আমরা এই কোর্সে আলোচনা করবো, যাতে করে আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড রান করে এখান থেকে আর্নিংটা করতে পারি। তারপর স্যার আপনি আরো যে বিষয়টা বললেন পেজ। তো ব্লগার অ্যাকাউন্ট আমরা হচ্ছে, সরি, অ্যাড কম্বো মার্কেট প্লেস আমাদেরকে এখানে প্রি লার্নিং পেজ গুলো দিয়ে রাখছে। যদি কোনো কারণে অ্যাড কম্বো মার্কেট প্লেস প্রি লার্নিং পেজ গুলো না দিয়ে থাকে, তাহলে আমরা ব্লগারের অ্যাকাউন্টে এই যে এখানে পেজ অপশনে এসে আমরা নিউ পেজ তৈরি করে একটা একটা করে কন্টেন্ট লিখে লিখে, আর্টিকেল লিখে লিখে তৈরি করে আমরা সেটা আমাদের ওয়েবসাইটের সঙ্গে লিংক আপ করতে পারবো। সেটা আর কি এই ফাংশনটার কাজ। তারপর স্যার লেআউটের যে কথাটা বললেন, লেআউটে আমরা বিগত ক্লাসে দেখছি, লেআউটে ক্লিক করে আমরা ব্লগ পোস্টে গিয়ে কিভাবে ডেটটা রিমুভ করছি, এবং পাশাপাশি স্যার আপনি এটাও বললেন ফুল ওয়েবসাইটটা কাস্টমাইজ আমরা পরবর্তীতে লেআউটের মাধ্যমে করব, আগামী ক্লাসে এটা টপিক আছে। তারপর থিমের যে কাজটা স্যার সেটা আপনি বললেন যে থিমের মাধ্যমে কিভাবে একটা ফ্রি থিম নিতে হয়, কিভাবে ওই ফ্রি থিমটা কাস্টমাইজ করতে হয় সেটা আমরা আলোচনা করছি, এবং একই সঙ্গে থিমেরও পরবর্তীতে আরো অনেক টপিক আছে যেগুলো আমরা আগামী ক্লাসে শিখবো। তারপর স্যার আপনি আরো যে বিষয়টা বললেন রিডিং লিস্ট। রিডিং লিস্ট হচ্ছে কাইন্ড অফ নোটিশ বোর্ডের মতন, যে এখানে ব্লগার অফিসিয়াল ভাবে যে নোটিশ গুলো প্রকাশ করা থাকে সেই জিনিসগুলো আমরা আসলে এখানে দেখতে পারবো। তারপর স্যার ভিউ ব্লগ মানে কি? ভিউ মানে দেখা, ব্লগ মানে ওয়েবসাইট। ভিউ ব্লগে ক্লিক করলে আমরা আমাদের ওয়েবসাইট যেটা তৈরি করতেছি সেই ওয়েবসাইটটা আমরা দেখতে পারবো। বাস, এই পর্যন্ত কি সকলে বুঝতে পারছেন? সকলে মেসেজে জানাবেন। সকলে কি এ পর্যন্ত বুঝতে পারছেন কোন ফাংশনটার কাজ কি সেটা আমি আপনাদেরকে জানাইলাম, এবং এইটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট বিষয়। আগামী ক্লাসে কোনোভাবে সেটা রিপিট করব না। যদি বুঝতে না পারেন তাহলে বলবেন, আমি আবারও বুঝাবো, কোনো সমস্যা নেই, কিন্তু বুঝতে হবে।
ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো স্যার ঠিক আছে, ঠিক আছে স্যার, বুঝতে পারলাম আপনি যে ফাংশন গুলো নিয়ে কথা বলেন, কোন ফাংশনটার কাজ কি সেটা আমরা বুঝতে পারলাম। এখন এই যে সেটিংসটা নিয়ে কথা বলবো, বুঝতে পারছেন কোন ফাংশনটা নিয়ে কথা বলবো? সেটিংস। তাহলে সেটিংসে ক্লিক করি। ব্লগার অ্যাকাউন্টে সেটিংস অপশনটা নিয়ে কথা বলবো, যেটা এখন আমাদের প্রয়োজন নাও হতে পারে, কিন্তু অবশ্যই ভবিষ্যতে আমাদের ওয়েবসাইটটা কন্ট্রোল করতে কিন্তু অনেক প্রয়োজন হবে। ঠিক আছে, তো আমরা সেটিংস অপশনে ক্লিক করলাম। কোথায় ক্লিক করব? সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। ব্লগার অ্যাকাউন্টে এসে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি সেটিংস নামে একটা ফাংশন। এই সেটিংস ফাংশনটাতে আমরা ক্লিক করে দিব। সেটিংস ফাংশনে ক্লিক করার পর দেখেন বেসিক, বেসিকের মধ্যে যে জিনিসগুলো আছে, টাইটেল। টাইটেল মানে আপনি আপনার ওয়েবসাইটে যে নামটা দিয়েছেন সেটা আপনি এখানে দেখতে পারবেন। কোনো কারণে আপনি যদি চান যে স্যার আমার ওয়েবসাইটের নামটা ভুল হয়েছে বা আমি আমার ওয়েবসাইটের নামটা পরিবর্তন করতে চাই, তাহলে কি করতে পারবো? জি অবশ্যই করতে পারবেন। কিভাবে? এই যে সেটিংসে এসে বেসিক এর নিচে যে টাইটেলটা লেখা আছে, টাইটেল মানে আপনার ওয়েবসাইটের নাম, এখানে ক্লিক করলে এই যে আমি কি নাম দিছি, মনে করেন আমি পেসোটা কেটে দিব, পেসোটা ব্যাক স্পেসে ক্লিক করে, মানে ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিয়ে সেভ অপশনে ক্লিক করলে কিন্তু আমার এটা সেভ হয়ে যাবে। বুঝতে পারছেন? মানে আপনি আপনার ওয়েবসাইটের নাম যখন তখন পরিবর্তন করতে পারবেন এই টাইটেলে অপশনে ক্লিক করে। তারপর দেখেন ডিসক্রিপশন, যেটা আমরা বিগত ক্লাসেই দেখছি যে ডিসক্রিপশন মানে কি, ব্লগার আমাদেরকে জিজ্ঞেস করছে যে ভাই তুমি তোমার যে ওয়েবসাইটে তৈরি করতেছো এই সম্পর্কে তোমাকে 2 থেকে 3 লাইন লিখতে হবে, কারণ তুমি আসলে এই ওয়েবসাইটে দিয়ে কি বুঝাতে চাচ্ছ মানুষকে সে সম্পর্কে লেখার জন্য। তো আমরা ডিসক্রিপশনটা বিগত ক্লাসে দিছি যে আমরা যে রিলেটেড ওয়েবসাইট তৈরি করব সে রিলেটেড আমাদেরকে এখানে 2 থেকে 3 লাইন লিখতে হবে। চাইলে নিজে বানায়ও লিখতে পারি, গুগল থেকে রিসার্চ করেও করতে পারি, অথবা বিভিন্ন এআই সফটওয়্যারেরও হেল্প নিতে পারি, যেভাবে ইচ্ছা। তবে অবশ্যই 2 থেকে 3 লাইনে লিখবেন, এর বেশি লিখলে কিন্তু হবে না। ঠিক আছে, তো এটা আর কি ফাংশন। তারপর ব্লক ল্যাঙ্গুয়েজ, কি লেখা? ব্লক ল্যাঙ্গুয়েজ। ব্লক ল্যাঙ্গুয়েজ মানে কি? বিএলওজি, ব্লক। ব্লক মানে ওয়েবসাইট, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। তাহলে বাংলা অর্থ কি দাঁড়াইলো? যে স্যার ব্লক মানে যদি ওয়েবসাইট হয়, ল্যাঙ্গুয়েজ মানে যদি ভাষা হয়, তাহলে ব্লক ল্যাঙ্গুয়েজের বাংলা অর্থ হচ্ছে ওয়েবসাইটের ভাষা। কি তাই না? ব্লক ল্যাঙ্গুয়েজ মানে কি? ওয়েবসাইটের ভাষাকে বোঝায়। তো এখানে কি দেওয়া আছে? ওয়েবসাইটের ভাষা ইংলিশ। তো ওয়েবসাইটের ভাষা আবার এইটা না যে এই যে এখানে ইংলিশ লেখা আছে, এটা কিন্তু না। বুঝতে পারছেন? ব্লগ ল্যাঙ্গুয়েজ মানে ওয়েবসাইটের ভাষাকে বোঝায়। তবে আপনি আবার অনেকে মনে করতে পারেন যে স্যার এগুলো কি ইংলিশে লেখা আছে? না, আপনি যে দেশে কাজ করবেন সে দেশের ভাষায় এগুলো লেখা আছে, এইটা ব্লগ ল্যাঙ্গুয়েজ নয়। ব্লগ ল্যাঙ্গুয়েজ কোনটা? এই যে দেখেন, এই যে আপনি কত সুন্দর সুন্দর করে পড়তে পারছেন, বেসিক, টাইটেল, ডিসক্রিপশন, ব্লগ ল্যাঙ্গুয়েজ, পোস্ট, স্টার্স, কমেন্টস, আর্নিং, এগুলো কি ল্যাঙ্গুয়েজ? বলেন সকলে মেসেজে, কি ল্যাঙ্গুয়েজ এগুলো? এই যে বেসিক, টাইটেল, ডিসক্রিপশন, ব্লক ল্যাঙ্গুয়েজ, অ্যাডাল্ট কন্টেন্ট, তারপর পেজ, আর্নিং, কমেন্টস, এগুলো কি ল্যাঙ্গুয়েজ? ভেরি গুড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো এইটাই আর কি, এখানে ব্লক ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করা আছে, এই জন্য আপনি খুব সুন্দর করে বলতেছেন, ইংলিশ উচ্চারণ করতেছেন বা ইংলিশে পড়তে পারছেন যে এটা বেসিক স্যার, এটা পোস্ট, এটা স্টার্স, এটা কমেন্টস। ঠিক আছে, এইটা ইংলিশ করা আছে, এই জন্যই সেটা আপনি পড়তে পাচ্ছেন। যদি আপনি চান স্যার আমি ইংলিশ বুঝি না বাংলায় করব, হ্যাঁ করতে পারেন। এই যে এখান থেকে বাংলা সিলেক্ট করে এগুলো সব বাংলা হয়ে যাবে। তখন বেসিকের বাংলা হয়ে যাবে, টাইটেলের বাংলা কি শিরোনাম, শিরোনাম হয়ে যাবে। বুঝতে পারছেন? তো তারপর আরবি ভাষায় করলে আরবি ভাষায় হয়ে যাবে, চাইনিজ ভাষা করলে চাইনিজ ভাষা হবে, হিন্দি ভাষা করলে, যে ভাষায় আপনি করেন না কেন এখানে চুজ করে আপনি কিন্তু সে ভাষায় ট্রান্সলেট করতে, মানে পুরা ব্লক ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারেন, তাহলে ওই দেশের ভাষায় এগুলো আসবে। তো আমরা এখান থেকে কোনো ধরনের কোনো ভাষা দিব না, ইংলিশে আমরা রাখবো, কারণ ইংলিশটা সব থেকে সহজ। বুঝতে পারছেন? আপনি চাইলে ইংলিশ, যদি আপনার মনে হয় যে স্যার আমি একটু সমস্যা আমার ইংলিশে, তাহলে বাংলায় করে পড়তে পারেন, বা যে ভাষায় আপনার পছন্দ সেই ভাষায় কিন্তু আপনি করতে পারবেন। তবে অবশ্যই ইংলিশটা আমরা রাখবো, কারণ ইংলিশটা সব থেকে সহজ। তারপর দেখেন এখান থেকে অ্যাডাল্ট কন্টেন্ট। তো অ্যাডাল্ট কন্টেন্ট, এবং এখানে লেখা আছে শো ওয়ার্নিং টু ব্লক রিডার্স। ব্লগার অ্যাকাউন্ট আপনাকে স্পষ্ট হয়ে বলে দিচ্ছে যে অ্যাডাল্ট কন্টেন্ট শো ওয়ার্নিং টু ব্লক রিডার্স, অর্থাৎ ব্লগার অ্যাকাউন্ট আপনাকে এখানে বলছে যে ভাই আপনি যে ওয়েবসাইটটা তৈরি করতেছেন এখানে কোনো ধরনের কোনো অ্যাডাল্ট কন্টেন্ট আপনাকে ইউজ করা যাবে না। অ্যাডাল্ট কন্টেন্ট মিন্স কি? কোনো ধরনের কোনো অশ্লীল ছবি, কোনো ধরনের কোনো অশ্লীল ভিডিও, কোনো ধরনের কোনো অশ্লীল কর্মকাণ্ড এখানে করা যাবে না। আমার কথা কি বুঝতে পারছেন? যে ব্লগার আমাদেরকে অফিসিয়াল ভাবে বলে দিছে যে শো ওয়ার্নিং টু ব্লক রিডার্স, অ্যাডাল্ট কন্টেন্ট শো ওয়ার্নিং টু ব্লক রিডার্স, অর্থাৎ এখানে আপনাকে ওয়ার্নিং করতেছে যে এখানে কোনোভাবে আপনি অ্যাডাল্ট কন্টেন্ট ইউজ করতে পারবেন না আপনার ওয়েবসাইটে, অর্থাৎ কোনো ধরনের কোনো অশ্লীল ছবি, অশ্লীল ভিডিও, অশ্লীল কথাবার্তা আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারবেন না। যদি আপনি সেটা করেন তাহলে আপনার ওয়েবসাইটটা কি করে দিবে? সাসপেন্ড করে দিবে। তো সেটা ব্লগার আপনাকে স্পষ্ট হয়ে বলছে যে অ্যাডাল্ট কন্টেন্ট শো ওয়ার্নিং টু ব্লক রিডার্স, আপনি এখানে কোনো ধরনের কোনো অশ্লীল ছবি বা কোনো ধরনের কোনো অশ্লীল ভিডিও,
অশ্লীল কথাবার্তা আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারবেন না। তো সেটাই আর কি সেই ফাংশনটার কাজ। তারপর এখান থেকে দেখেন গুগল অ্যানালিটিক্স মেজারমেন্ট আইডি। কি বললাম? গুগল অ্যানালিটিক্স মেজারমেন্ট আইডি মানে কি? এটা মূলত একটা গুগল অ্যাডসেন্স এর একটা বিষয়। যেহেতু আমরা এই কোর্সে গুগল অ্যাডসেন্স নিয়ে কথা বলবো না, কাজেই গুগল অ্যানালিটিক্স মেজারমেন্ট আইডি সম্পর্কে আমরা জানবো না, ঠিক আছে? এটা জাস্ট এতটুকু জানেন যে স্যার ঠিক আছে, গুগল অ্যানালিটিক্স মেজারমেন্ট আইডি হচ্ছে এটা গুগল অ্যাডসেন্স এর একটা বিষয়, যেহেতু আমাদের এই কোর্সে নাই এই জন্য স্যার এটা আমরা শিখবো না, বাস শেষ। তারপর দেখেন এখানে ফেভিকন। ফেভিকন আসলে কি? হোয়াট ইজ ফেভিকন? ফেভিকন কি? ফেভিকন হচ্ছে, মনে করেন আমি এখানে ইউটিউবে যাই, ঠিক আছে? যে ইউটিউবে গেলে এই যে দেখেন ইউটিউবের লোগো এখানে শো করছে। ফেসবুকে যাই, ফেসবুকে গেলাম আমরা, এই যে এখানে দেখেন ফেসবুকে কিন্তু এখানে আইকন শো করছে। এই যে আমার এখানে হোয়াটসঅ্যাপ লগ ইন করা আছে, হোয়াটসঅ্যাপে লগ ইন লোগো দেখতে পাচ্ছেন আপনারা? কি দেখতে পাচ্ছেন কিনা বলেন সকলে? এই যে হোয়াটসঅ্যাপ, আমি এইটা দেখে বুঝতে পারছি যে এখানে আমার হোয়াটসঅ্যাপ আছে। এইটা দেখে আমি বুঝতে পারছি এখানে ইউটিউব আছে। এটা দেখে আমি বুঝতে পারছি এখানে ফেসবুক আছে, ঠিক আছে? তারপরে এই যে এখানে গুগল মিট দেখেন, এই যে এখানে গুগল মিট আছে, এই যে, ঠিক আছে, গুগল মিটের লোগো আছে না? এগুলোকে ফেভিকন বলা হয়। উপরে যে একটা লোগো শো করে এবং এই লোগোটা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি যে আসলে এইটা আসলে কোন লোগো। বুঝতে পারছেন বিষয়টা? এগুলোকে ফেভিকন বলা হয়। এগুলোকে কি বলা হয়? এগুলোকে হচ্ছে ফেভিকন বলা হয়। এই যে এখানে ব্লগার আছে, তার মানে এটা ব্লগারের লোগো, মানে ব্লগার অ্যাকাউন্ট আছে এখানে, ইউটিউব, ঠিক আছে, এখানে ফেসবুক, ঠিক আছে? তো যেখানে আপনি ক্লিক করেন না কেন অবশ্যই সেই বিষয়গুলো কিন্তু এখানে থাকবে। তো যাই হোক আমি ক্লিক করে ডিলিট করে দিলাম। তো এগুলোকে ফেভিকন বলা হয়। এখন কি সকলে বুঝতে পারছেন ফেভিকন কোন জিনিস? ওয়েবসাইটের উপরের অংশটা, আপনার যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটেরও তো আপনি ফেভিকন দিতে পারবেন, এবং সেই ফেভিকন দিয়েই আপনি বুঝতে পারবেন যে আমার ওয়েবসাইটটা আসলে কোন ব্রাউজারে আছে বা কোন ট্যাবে আছে। এগুলো তো অনেকগুলো ট্যাব, তাই না? এই যে একটা ট্যাব, আর একটা ট্যাব, আর একটা ট্যাব, ঠিক আছে? এগুলোর মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ওয়েবসাইটে কোন ট্যাবে আছে। এটাকেই ফেভিকন বলা হয়, ঠিক আছে? অর্থাৎ এই ছোট লোগোকে মূলত বলা হয় ফেভিকন। তো আপনার যে একটা ওয়েবসাইট আছে যে এইটারও কিন্তু আপনি চাইলে এই যে উপরে বি লেখা আছে, এখন ব্লগার লেখা আছে, তবে এখানে আপনি চাইলে আপনার নিজে একটা লোগো সেট আপ করতে পারেন। তো এটাকে ফেভিকন বলা হয়। তবে এটা আমরা পরবর্তীতে শিখবো, জাস্ট এতটুকু জানেন ভাই যে ফেভিকন আসলে কি, ঠিক আছে? তো এটা আমরা পরে আলোচনা করবো। জাস্ট বুঝেন যে ফেভিকন স্যার উপরে যে লোগো, ছোট ছোট লোগো গুলো আছে এগুলোকে লোগো, মানে এই জিনিসগুলোকে ফেভিকন বলা হয়। তারপর দেখেন প্রাইভেসি, যে টপিকটা এখানে দেওয়া আছে, প্রাইভেসি এবং ভিজুয়াল টু সার্চ ইঞ্জিন অ্যালাউ সার্চ ইঞ্জিন টু ফাইন্ড ইউর ব্লগ। মানে কি? সার্চ ইঞ্জিন আবার কি? সার্চ ইঞ্জিন কি? গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, বিং একটা সার্চ ইঞ্জিন, যেটা মাইক্রোসফট কোম্পানি। সার্চ ইঞ্জিন মানে যেখানে গিয়ে সার্চ করে মানুষ, সেটাকে সার্চ ইঞ্জিন বলা হয়। পৃথিবীতে সব থেকে বড় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, ঠিক আছে? গুগলে আপনি যেটা দিয়ে সার্চ করবেন সেটাই তো আসবে, তাই না? গুগলে গিয়ে আমরা যেটা দিয়ে সার্চ করবো সেটাই তো আসবে। গুগলে গিয়ে আপনি যেটা দিয়ে সার্চ করেন না কেন সেই রিলেটেড কিন্তু চলে আসবে, ওই ধরনের, মানে ওই ধরনের রিলেটেড সবকিছু চলে আসবে। অর্থাৎ গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, বিং হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, যেটা মাইক্রোসফট। এছাড়া আরো অনেক সার্চ ইঞ্জিন আছে যেগুলো জনপ্রিয়, সেগুলোর কথাই বললাম। তো গুগলের কথা আমি বলি, তো গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। তো এখানে আপনাকে আসলে ব্লগার বলছে প্রাইভেসি ভিজুয়াল টু সার্চ ইঞ্জিন allow search engine find to your blog, অর্থাৎ find your blog। সার্চ ইঞ্জিন allow search engine find মানে খোঁজা, your মানে আপনার, ব্লগ মানে ওয়েবসাইট। অর্থাৎ এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন সুইচটা অন করা আছে। কোনো কারণে যদি আপনি সুইচটা এখান থেকে অফ করে দেন, যে এখানে অফ করে দিলাম, পৃথিবীতে যত জনে আসুক না কেন, পৃথিবীতে 750 কোটি জনসংখ্যা, যদি গুগলে গিয়ে বা যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে যে যতই সার্চ করুক আমার ওয়েবসাইট নাম দিয়ে, তখন আসবে না। কারণ আমি প্রাইভেসিটি অফ করে রাখছি। গুগলে যদি বুঝতে না পারে যে আসলে কোথায় যেতে চাচ্ছেন, তাহলে সেখানে নিয়ে যাবে। মানে মোট কথা হইলো ভাই, আপনি ভিজুয়াল টু সার্চ ইঞ্জিন অ্যালাউ সার্চ ইঞ্জিন ফাইন্ড ইউর ব্লগ মানে কি? আপনি যদি এই সুইচটা অফ করে দেন, তাহলে গুগলে গিয়ে সারা বিশ্বের লোকজনও যদি আপনার ওয়েবসাইটটা সার্চ করে, তারপর আপনার ওয়েবসাইটে আসবে না, কারণ গুগল সেটা বুঝতেই পারছে না যে আসলে তাকে কোথায় নিয়ে যাবে। তো গুগল যদি বুঝতেই না পারে যে আসলে মানুষ কোথায় যেতে চাচ্ছে, তাহলে তো ওই ফাংশনটা আসবে না। সকলে কি বুঝতে পারছেন? এই সুইচটা অন করা থাকবে, অবশ্যই অন করে রাখবেন, মানে এটা ভবিষ্যতে আপনার কাজে লাগবে যখন আপনার ওয়েবসাইটটা অনেক বড় হবে। এই জিনিসগুলো ম্যানুয়ালি আপনাকে এখনই করতে হবে না। এই জিনিসগুলো আমরা এই কারণে শিখতেছি, যাতে করে যখন আপনার ওয়েবসাইটটা অনেক বড় হবে, তো আপনার ওয়েবসাইটে কোন জিনিসটা, কোন ফাংশনের কাজ কি, এইটা যদি আপনি না জানেন, তাহলে তো আপনি ভবিষ্যতে এটা ওয়েবসাইটটা আপনার কন্ট্রোল করতে পারবেন না বা মেইনটেইন করতে পারবেন না। এই জন্য কিন্তু আমি এগুলো শেখাচ্ছি, কাজেই মনোযোগী হবেন। এগুলো এখন আপনাকে প্র্যাকটিক্যালি কোনো কাজেই করতে হবে না, জাস্ট মনে রাখতে হবে এবং নোট ডাউন করে রাখতে হবে। ভবিষ্যতে যদি ওয়েবসাইটটা অনেক বড় হয়, তখন কিন্তু এই ফাংশন গুলো না জানলে আপনি আর কন্ট্রোলে করতে পারবেন না, ঠিক আছে? তো এটাই আর কি বিষয়। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম।
এখানে প্রাইভেসি ভিজুয়াল টু সার্চ ইঞ্জিন অ্যালাউ সার্চ ইঞ্জিন টু ফাইন্ড ইউর ব্লগ মানে হচ্ছে স্যার এই সুইচটা এখানে অন করা আছে, যদি আমি এটা কোনো কারণে অফ করে দেই, বিশ্বে যেই সার্চ করুক না কেন, যে সার্চ ইঞ্জিনে সার্চ করুক না কেন, আমার ওয়েবসাইটে আসবেই না। কারণ সার্চ ইঞ্জিনেই যদি বুঝতে না পারে তাহলে মানুষকে আর কোথায় নিয়ে যাবে। তো এটা আর কি ফাংশনটা, এটা স্যার আমাদের অফ করা যাবে না, অবশ্যই অন করে রাখবো। তো তারপর দেখেন পাবলিশিং, এবং হ্যাঁ লেখা আছে ব্লগ অ্যাড্রেস। ব্লগ অ্যাড্রেস মানে কি? ব্লগ মানে ওয়েবসাইট, অ্যাড্রেস মানে ঠিকানা, তাই না? কি তাই না? যে ব্লগ মানে হচ্ছে ওয়েবসাইট, অ্যাড্রেস মানে ঠিকানাকে বোঝায়। তার মানে বাংলা অর্থ কি দাঁড়াইলো? ওয়েবসাইটের ঠিকানা। মনে করেন এখানে আপনার প্রায় 180 জন স্টুডেন্টের মতন আছেন, তো আমি যদি বলি যে ভাই আমি এখানে কারো বাসায় চলে যাব বেড়াতে, তো আপনি যদি আপনার বাসায় অ্যাড্রেসটা আমাকে না দেন তাহলে কি আমি যেতে পারবো নাকি যেতে পারবো? কোনটা? যদি এখানে আমি কারো বাসায় যেতে চাই, তাহলে যদি আমি বলি যে আপনার মানে যেতে চাই, তাহলে কি আমি অটোমেটিক ওখানে পৌঁছাবো নাকি আমাকে আগে প্রথমে অ্যাড্রেসটা দিতে হবে তারপর আমি যাব? অবশ্যই আগে আমাকে অ্যাড্রেসটা দিতে হবে, তারপরে তো আমি সেটা খুঁজে বের করে আপনার বাসায় যেতে পারবো, তাই না? নাকি এমনিতেই আমি যেতে পারবো? কোনটা? তো বিষয়টা হচ্ছে এটা যে আপনার অ্যাড্রেস, অর্থাৎ আপনাকে বা আপনার বাসায় যদি কেউ যেতে চায় বা আপনার বাড়িতে যদি কেউ যেতে চায়, তাহলে তো অবশ্যই আপনার অ্যাড্রেসটা তাকে জানতে হবে, তাই না? তাছাড়া তো আপনাকে খুঁজেই পাবে না সে। তো বিষয়টা হচ্ছে সেইটা যে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসকে এটা বোঝায়। যেমন আপনার অ্যাড্রেস হলে আপনাকে ফাইন্ড আউট করা যাবে না, সেই রকম ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে মূলত সেইটা যে এই অ্যাড্রেস দিয়ে সার্চ করলে কিন্তু ওয়েবসাইটটা চলে আসবে। তো এটা আর কি ব্লগ অ্যাড্রেস। ব্লগ মানে ওয়েবসাইট, অ্যাড্রেস মানে ঠিকানা। তো ব্লগ অ্যাড্রেসটা আমরা কি দিয়েছি দেখেন, এইটাও যদি আপনি পরিবর্তন করতে চান, যেমন মানুষ যখন হচ্ছে যদি বিশেষ করে হচ্ছে মানে ভাড়া থাকে, যখন মানুষ যখন ভাড়া থাকে বিভিন্ন মানুষের বাসায় কাজের জন্য, মানে কাজের জন্য বলতে বোঝাচ্ছে মনে করেন আপনি বাইরে গেছেন জব করেন, তো ওই কাজের ক্ষেত্রে বলতেছি। তো তখন মানুষ কিন্তু বাড়ি ভাড়া নেয়, তাই না? তো কোনো কারণে ওই বাড়িটা যদি ছেড়ে দেয় তাহলে তার অ্যাড্রেসটা কিন্তু পরিবর্তন হয়ে গেল, তাই না? কারণ তাকে যদি আগের অ্যাড্রেসে গিয়ে আমি খুঁজি তাহলে পাবো না, কারণ সে বাড়ি হচ্ছে অন্য জায়গায় নিছে বা বাড়িটা চেঞ্জ করছে। তো বিষয়টা হচ্ছে সেইটা যে ওয়েবসাইটের ক্ষেত্রেও যদি আপনি কোনো কারণে আপনার ওয়েবসাইটের ঠিকানা মানে অ্যাড্রেসটা পরিবর্তন করতে চান, তাহলে এটার মাধ্যমে করতে পারবেন। বুঝতে পারছেন? ব্লগ অ্যাড্রেস মানে কি? ওয়েবসাইটের ঠিকানা। এই ব্লগ অ্যাড্রেসে ক্লিক করে স্যার আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস যখন তখন পরিবর্তন করতে পারবো, একেবারে সহজ বিষয়। ঠিক আছে? ব্লগ অ্যাড্রেসের মানে কাজ কি? যে স্যার ব্লগ অ্যাড্রেসে এসে আমরা আমাদের ওয়েবসাইটে যখন তখন পরিবর্তন করতে পারবো, একেবারে ইজি বিষয়। তবে অত আবার পরিবর্তন করার দরকার নেই, ঠিক আছে? না হলে অ্যালগরিদম রিস্ক করবে না। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। কোনো কারণে যদি আমি আমার ওয়েবসাইটের ঠিকানা পরিবর্তন করতে চাই, তাহলে এখানে ক্লিক করে আমরা যে ঠিকানা দেবো সেটা ক্লিক করে সেভ করলে সেই ঠিকানাটা পরিবর্তন হয়ে যাবে। তারপর দেখেন এখানে লেখা আছে কাস্টম ডোমেইন। কাস্টম ডোমেইন এর আসলে কাজটা কি? এখন আমরা ফ্রিতে সাব ডোমেইন ইউজ করে কি বললাম, এখন আমরা ফ্রিতে সাবডোমেইন ইউজ করে একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতেছি। ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করুন। এখন আমরা ফ্রিতে সাবডোমেইন ইউজ করে একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতেছি। যখন আপনার পরবর্তীতে আপনি এখান থেকে আর্নিং করবেন এবং যখন আপনি ডোমেইন এবং হোস্টিং কিনে ওয়েবসাইট তৈরি করতে পারবেন মানে করতে চাবেন, তখন কিন্তু আপনি চাইলে সেই ডোমেইন এবং হোস্টিং এর সঙ্গে এই ওয়েবসাইটটা কানেক্ট করতে পারবেন। বুঝতে পারছেন সকলে কাস্টম ডোমেইন কাজটি? যে কাস্টম ডোমেইন হলো স্যার এখন আমরা ফ্রি তৈরি করতেছি, ভবিষ্যতে যদি আমরা ডোমেইন হোস্টিং কিনি তাহলে সেই ডোমেইন হোস্টিং এর সঙ্গে এই ওয়েবসাইটটা আমরা কানেক্ট করতে পারবো। একেবারে ইজি বিষয়। সকলে কি বুঝতে পারছেন? ফার্স্ট রেসপন্স করবেন যে স্যার কাস্টম ডোমেইন হচ্ছে কি, এখন আমরা ফ্রি ওয়েবসাইট তৈরি করতেছি, ভবিষ্যতে যখন আমি চাবো যে আমি ডোমেইন হোস্টিং কিনবো, তো সেই ডোমেইন হোস্টিং এর সঙ্গে আমরা আমাদের এই ফ্রি ওয়েবসাইটটা কানেক্ট করতে পারবো। তো এইটাই আর কি সেই ফাংশন যেটার নাম কাস্টম ডোমেইন। এই কাস্টম ডোমেইন এ এসে আমরা সেটা করতে পারবো, বাস একেবারেই সিম্পল বিষয়। তারপর দেখেন এই যে এখানে লেখা আছে কি HTTPS ensure that visit to HTTPS redirect to HTTPS। HTTPS এর ফুল মিনিং কি? দেখি কয়জন বলতে পারে সঠিক অ্যান্সার দেন। HTTPS এর ফুল মিনিং কি বলেন? HTTPS এর ফুল মিনিং কি? দেখি কতজন সঠিক অ্যান্সার দেয়। গুগল থেকে সার্চ করবেন না, যদি জেনে থাকেন তাহলে বলবেন, যদি না জেনে থাকেন সেটাও বলবেন, সমস্যা নাই। HTTPS মানে কি? ওকে, তো আমি তাহলে বলে দিচ্ছি HTTPS এর ফুল মিনিং হচ্ছে এইচ তে হাইপার, টি তে টেক্সট, টি তে ট্রান্সফার, পি তে প্রোটোকল, এস তে সিস্টেম অথবা সিকিউর। কি বললাম? HTTPS। এইচ তে হচ্ছে হাইপার, টি তে টেক্সট, আর টি তে ট্রান্সফার, পি তে প্রোটোকল, এস তে সিস্টেম অথবা সিকিউর। অর্থাৎ HTTPS মানুষ দুই ভাবে এটা আসলে বুঝে, যেমন মানে দুই ভাবে এটা আসলে পুরা নামটা হচ্ছে উল্লেখ করে, যেমন HTTPS এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিস্টেম অথবা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। ঠিক আছে?
তো যেটাই আপনি বলেন সেটাই রাইট, দুইটাই রাইট, ঠিক আছে। তো এইচটিটিপিএস এর পুনরূপ কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর অথবা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিস্টেম। তো এই এইচটিটিপিএস টা আসলে কি? ঠিক আছে স্যার, বুঝতে পারলাম। এইচটিটিপিএস এর পুনরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিস্টেম অথবা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। তো এই পর্যন্ত বুঝতে পারলাম। তো এইটা কিন্তু অনেক হচ্ছে বড় বড় জব সেক্টর এক্সাম গুলোতেও আছে, যারা হচ্ছে আহ ওই যে একজন মেসেজ দিয়ে বল স্যার আইসিটি বুকে আছে, হ্যাঁ আইসিটি ইনফরমেশন টেকনোলজি যে তথ্য প্রযুক্তি যে বইটা আমাদের, সেখানেও কিন্তু থাকে। তো যাই হোক, এটা অবশ্যই একটা ভালো বিষয়। তো এতদিন তো বইয়ে পড়ছেন, আমি জানি না আসলে আপনারা জানেন কিনা এইচটিটিপিএস টা আসলে কি। যদি একটু সহজ হয়ে বোঝানোর চেষ্টা করি, এইচটিটিপিএস হচ্ছে ওই যে পুনরায় বললাম যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিস্টেম অথবা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিস্টেম। তো আপনার ওয়েবসাইটেরও কিন্তু এইচটিটিপিএস আছে, শুধু আপনার নয়, পৃথিবীতে যে লিংকে যান না কেন, যে ওয়েবসাইটে থাক না কেন, প্রত্যেকটা ওয়েবসাইটে এইচটিটিপিএস আছে। তাহলে দেখাই, মনে করেন যে গুগল মিট, দেখেন গুগল মিটের সামনে কি আছে? আমি যে আপনাদেরকে গুগল মিটের লিংকটা দিছি, সেখানে সামনে এইচটিটিপিএস আছে না? এই যে https://meet.google.com কি আছে না? গুগল মিটের লিংকের শুরুতেও এইচটিটিপিএস আছে। তারপর দেখেন আর কোথায় কোথায় আছে, যেখানে আপনি ক্লিক করেন না কেন, এই যে এখানে https://www.blogger.com, তারপরে এই যে আমাদের ওয়েবসাইট https://dataepdataDpasso.blogspot.com, ঠিক আছে। আপনি ভাই যেখানেই যান না কেন, এখন ব্রাউজারে যেটা যে কোনো বিষয় দিয়ে সার্চ করেন, যে কোনো একটা লিংক আপনি যান, এই লিংকে, প্রতিটা লিংকের শুরুতে এইচটিটিপিএস টা থাকে। এই যে https://dataepdataDpasso, দেখতেই পাচ্ছেন। তো এই এইচটিটিপিএস টা কেন থাকে? গুগল মিটেও কিন্তু আছে, এই যে লিংকটা আমি যে দিছি, প্রতিদিনের তো লিংক দেই তাই না? তো প্রতিটা লিংকের শুরুতেই কিন্তু এইচটিটিপিএস থাকবে। তো এইচটিটিপিএস দিয়ে আসলে কি বোঝায়? তো এইচটিটিপিএস টা আসলে কি, আমি একটু বোঝানোর চেষ্টা করি। তো গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন, তাই না? গুগল কিন্তু নিয়ন্ত্রণ করে অ্যালগোরিদম অর্থাৎ রোবোটিকের মাধ্যমে। তো রোবট বাংলা, ইংলিশ, উর্দু, আরবি এই ভাষাগুলো বুঝে না, নাকি জানে কোনটা? দেখেন, আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি যখন গুগলে গিয়ে সার্চ করেন youtube.com, ইংলিশ দিয়ে সার্চ করলেও ইউটিউবে নিয়ে যায়। আবার হচ্ছে আপনি যদি হচ্ছে বাংলা দিয়ে সার্চ করেন তারপরেও কিন্তু ইউটিউবে নিয়ে যায়, আরবি ভাষা দিয়ে সার্চ করলে তারপরেও আপনাকে ইউটিউবে নিয়ে যাবে, কি তাই না? গুগলে গিয়ে যদি আমরা youtube.com, সেটা এখন ইংলিশ, বাংলা, উর্দু, আরবি, হিন্দি ভাষা, যত ভাষা আছে সব ভাষা দিয়ে যদি আমরা সার্চ করি, গুগল কিন্তু সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট আমাকে সেখানে নিয়ে যায়। তো আপনি কি এইটা ভাবছেন যে স্যার গুগল কি এতগুলো ভাষা মনে রাখছে? না, গুগল মানুষের ভাষা বুঝে না, গুগল বাংলাও বুঝে না, ইংলিশও বুঝে না, কোনো কিছুই বুঝে না। তাহলে গুগল কি বুঝে? গুগল তার নিজের ভাষা বুঝে, ঠিক আছে। গুগল তার নিজের ভাষা বুঝে। তো এখন সে ভাষাটা কেমনে বোঝায়? এই যে মনে করেন আপনি ইংলিশে লিখতেছেন ইউটিউব, আপনাকে সেকেন্ডের মধ্যে, মানে 1 সেকেন্ডও লাগে না, একদম ইনস্ট্যান্ট আপনাকে ইউটিউবে নিয়ে যাচ্ছে। আপনি বাংলায় লেখেন, ওই তারপরেও আপনাকে নিয়ে যাবে। আবার হিন্দি লিখলে তারপরেও আপনাকে নিয়ে যাবে। তো গুগল হচ্ছে এই এইচটিটিপিএস এর মাধ্যমেই কিন্তু সে বুঝতে পারে, অর্থাৎ আপনি যে ভাষায় লেখেন না কেন, সেই এইচটিটিপিএস ভাষা, মানে এইচটিটিপিএস এর মাধ্যমে তার নিজের ভাষায় কনভার্ট করে। একটু বোঝানোর চেষ্টা করি। মনে করেন এই যে দেখেন, আমি মনে করেন ইংলিশ দিয়ে লিখলাম, ঠিক আছে, আমি মনে করেন ইংলিশ দিয়ে ইউটিউব লিখলাম বা ফেসবুক লিখলাম। তো ধরেন আমি গুগলে গিয়ে সার্চ করলাম, আমি এখন ইউটিউবে যেতে চাচ্ছি, তো এই জন্য তো আমাকে গুগলে সার্চ করতে হবে, নাকি মনে মনে ভাবলে গুগল নিয়ে যাবে? অবশ্যই আমাকে সার্চ করতে হবে, তাই না? তো মনে করেন গুগলে গিয়ে সার্চ করলাম ইংলিশ দিয়ে, YOUTUB, ঠিক আছে, youtube.com, তার মানে আমি ইউটিউবে যেতে চাচ্ছি। এই যে আমি ইউটিউব দিয়ে ইংলিশ দিয়ে যে লিখলাম, গুগল কিন্তু ইংলিশ ভাষাটা বুঝে নাই। সে কি করছে? এই মানে হাইপার টেক্সট, আমি যে লেখাটা লিখছি, ইংলিশ লিখিয়া যে ভাষায় লিখি না কেন, মনে করেন ইংলিশে আমি লিখছি, এই লেখাটা হাইপার করছে, মানে এই টেক্সটটা হাইপার করছে, টেক্সট হাইপার টেক্সট, এই টেক্সটটা হাইপার মানে হচ্ছে তার নিজের ভাষায় রূপান্তর করছে, বুঝতে পারছেন? ইংলিশ ভাষা আমি লিখছি, কিন্তু গুগল এটা কি করছে? হাইপার টেক্সট তার নিজের ভাষায় রূপান্তর করছে। আর টি আছে না, আরেকটা টি আছে না, আর টিতে ট্রান্সফার, নিজের ভাষায় রূপান্তর করে সে এটা ট্রান্সফার করছে পিতে প্রোটোকল, একটা প্রোটোকলের মাধ্যমে, এস তে সিস্টেম, একটা সিস্টেমের মাধ্যমে, বুঝতে পারছেন? এখন এইচটিটিপিএস এর মাধ্যমে গুগল তার যে ভাষায় আপনি লেখেন না কেন, তার নিজের ভাষা হাইপার করে একটা প্রোটোকলের মাধ্যমে কিন্তু সেইটা নিতে পারে। এই যে উপরে লিঙ্কটা দেখাচ্ছে, এই যে এইচটিটিপিএস, বুঝতে পারছেন সকলে এখন? যে স্যার ঠিক আছে, আমরা যে ভাষায় লিখি না কেন, গুগল এটা নিজের ভাষায় রূপান্তর করে, এটাকে এইচটিটিপিএস বলা হয়। একেবারে বেসিক ভাবে বোঝানোর চেষ্টা করলাম যে এইচটিটিপিএস হচ্ছে কি, গুগলে আমরা যে ভাষায় স্যার লিখি না কেন, প্রথমে ওই ভাষাটা গুগল কি করবে? হাইপার টেক্সট, মানে টেক্সটটা হাইপার করবে, আর টিতে ট্রান্সফার করে দিবে। তারপর একটা প্রোটোকলের মাধ্যমে সে ট্রান্সফার করবে, এস সিস্টেম, একটা সিস্টেমের মাধ্যমে।
এবং গুগল তখন বুঝতে পারে যে আসলে আপনি কোথায় যেতে পারেন। তো গুগল অবশ্যই অ্যালগরিদমের ভাষা অর্থাৎ এইচটিএমএল এবং প্রোগ্রামিং মূলত তারা বুঝে। তো সেক্ষেত্রে অবশ্যই বাংলা, ইংলিশ, উর্দু, আরবি যে ভাষায় আপনি লেখেন না কেন, তো সেটা কিন্তু অবশ্যই হচ্ছে এইচটিটিপিএস এর মাধ্যমে তারা বুঝতে পারে। অর্থাৎ গুগল যে জিনিসটা বুঝে সেটা এইচটিটিপিএস তার নিজের ভাষায় রূপান্তর করাকে এই এইচটিটিপিএস টা বলা হয়। এই জন্য প্রত্যেকটা লিঙ্ক, প্রত্যেকটা জিনিসের শুরুতেই কিন্তু এইচটিটিপিএস আছে। এইচটিটিপিএস যদি না থাকে তাহলে গুগল বুঝতেও পাবে না এবং আপনাকে নিয়েও যাবে না। ঠিক আছে? তো বিষয়টা বুঝতে পারছেন, সকলে কি বুঝতে পারছেন? বেসিক ভাবে বোঝানোর চেষ্টা করলাম, যদিও এইচটিটিপিএস অনেক বড় চ্যাপ্টার আছে, সারা রাত বললেও শেষ হবে না। যতটুকু জানা প্রয়োজন আমি ততটুকুই বললাম। সকলে কি বুঝতে পারছেন এইচটিটিপিএস কি? অর্থাৎ আমরা যে ভাষায় লেখি না কেন, গুগল আসলে তার নিজের ভাষায় রূপান্তর করে এই এইচটিটিপিএস এর মাধ্যমে এবং অনেক তাড়াতাড়ি স্পিডে করে। ঠিক আছে? মানে আপনি বোঝার আগে সে বোঝা যায় যে আসলে আপনি কোথায় যেতে চাচ্ছেন, ইনস্ট্যান্ট। ঠিক আছে? এটাই হচ্ছে রোবোটিক সিস্টেম বা অ্যালগরিদম। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমাদের ওয়েবসাইটের এইচটিটিপিএস আছে, এই যে দেখেন আমাদের ওয়েবসাইটে যাই। তো স্যার এটাই আর কি, আমাদের ওয়েবসাইটে এইচটিটিপিএস আছে। এইচটিটিপিএস এর ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিস্টেম অথবা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। তো এই সুইচটা যদি আমি কোনো কারণে অফ করে দেই, এই যে এই সুইচটা যদি কোনো কারণে অফ করে দেই, তাহলে গুগলে গিয়ে যতই সার্চ করেন ভাই, আপনি কি বললাম, গুগলে গিয়ে আপনি যতই সার্চ করেন আপনাকে ওখানে আপনার ওয়েবসাইট নিয়ে যাবে না। কারণ কি, গুগল নিজেই বুঝতে পারেনি যে আসলে কোথায় নিয়ে যাবে। তো গুগল যদি বুঝতে না পারে, পৃথিবীর সবাই যদি একই নাম দিয়ে সার্চ করে, তারপরেও কিন্তু নিয়ে যাবে না। বুঝতে পারছেন? তো এই সুইচটা অন করবো নাকি অফ করবো বলেন? যদি এটা আমরা অফ করে দেই তাহলে গুগল বুঝতে পারবে না যে আসলে সে ব্যক্তি কোথায় যেতে যাচ্ছে। পৃথিবীর যে ব্যক্তি আসে না কেন, এইটা যদি আমরা অফ করে দেই, তাহলে পৃথিবীর যে ব্যক্তি আমার ওয়েবসাইট দিয়ে সার্চ করবে, গুগল যদি বুঝতেই না পারে তাকে কি তাহলে সেই ওয়েবসাইটে নিয়ে যাবে? তো বিষয়টা হচ্ছে সেটা, বুঝতে পারছেন এখন? তো এটা কি করতে হবে, অন রাখতে হবে। কোনো কারণে চাইলে আপনি অফ করতে পারেন। তো সেটাই আর কি এই ফাংশনটা কাজ, যেটা ভবিষ্যতে আপনার কাজে লাগবে, এখন লাগবে না। জাস্ট আপনি মনে রাখেন কোন ফাংশনটার কাজ কি। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। এইচটিটিপিএস এর ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিস্টেম। আমরা যদি কোনো কারণে এই সুইচটা অফ করে দেই, তাহলে পৃথিবীতে যত মানুষের থাকুক না কেন, সে যদি আমার ওয়েবসাইট দিয়ে সার্চ করে, তাহলে সে ওয়েবসাইটে যেতে পারবে না, কারণ গুগলে সেটা বুঝতে পারবে না যে আসলে সে কোথায় যেতে চাচ্ছে। ঠিক আছে? এবং এটা অবশ্যই অন করে রাখতে হবে। তারপর দেখেন পারমিশন, কি লেখা, পারমিশন। তো ব্লক অ্যাডমিন এন্ড অথর্স, কি লেখা, পারমিশনের নিচে আমরা দেখতে পাচ্ছি ব্লক অ্যাডমিন এন্ড অথর্স। তো আপনি আপনার ওয়েবসাইটে যদি কাউকে অ্যাডমিন পাঠাতে চান, তাহলে কিন্তু আপনি সেটা করতে পারবেন। ঠিক আছে? মনে করেন আমরা আমাদের ফেসবুক পেজে যদি কথা বলি, ফেসবুক পেজে কি কি করা যায়? একটা ফেসবুক পেজে অ্যাডমিন বানানো যায়, এডিটর বানানো যায়, তারপর মডারেটর বানানো যায়, কি যায় না? যায় কিনা বলেন? একটা ফেসবুক পেজ মনে করেন আপনার আছে, তো আপনি যে কাউকে চাইলে আপনার ফেসবুক পেজের অ্যাক্সেস অ্যাডমিন বানাতে পারেন, এডিটর বানাতে পারেন, মডারেটর বানাতে পারেন, কি তাই না? বানাতে কিন্তু পারবেন। তো সেরকম আপনি যদি চান যে স্যার আমার ওয়েবসাইটে যদি আমি কাউকে অ্যাডমিন বানাতে চাই, তাহলে কি করতে পারবো? জি, অবশ্যই করতে পারবেন। কিসের মাধ্যমে? এই ফাংশনটার মাধ্যমে। অর্থাৎ আপনি যে আপনার যখন ওয়েবসাইটটা অনেক বড় হবে, তখন আপনি কিন্তু আপনার ওয়েবসাইটটা ফুল নিজেই কন্ট্রোল করতে পারবেন না। তখন মনে করেন আপনি একজন বন্ধুকে বললেন যে বন্ধু, আমার ওয়েবসাইটটা তো অনেক বড় হয়েছে, আমি তো একাই সামলাতে পারছি না, তো আমি তোমাকে অ্যাডমিন বানিয়ে দিচ্ছি, তাহলে তুমিও যে কাজ, মানে আপনিও যে কাজগুলো করতে পারবেন, ওই ব্যক্তিও কিন্তু সেম ওই কাজগুলো করতে পারবে। ঠিক আছে? তো এটা আর কি বিষয়, যখন ওয়েবসাইটটা বড় হবে তবে অবশ্যই আপনার আলাদা একজনকে পেমেন্ট করে রাখতেই হবে যে আপনার ওয়েবসাইটের দেখাশোনা করবে। তো তাকে তো আপনি আর বাসায় গিয়ে আপনার ডিভাইস দিতে পারবেন না, তখন এইভাবে করে অ্যাডমিন দিতে হয়, যে তাহলে সেই অ্যাক্সেসটা পেয়ে যায়। ঠিক আছে? তো সেটা কিভাবে দিবেন? এই যে এখান থেকে ইনভাইট মোর অথর্স, এখানে গিয়ে মনে করেন আমাকে আপনারা সকলেই, ফর এক্সাম্পল আমাকে মনে করেন আপনারা হচ্ছে অ্যাডমিন দিবেন আপনাদের ওয়েবসাইটে। তো তখন কি করতে হবে, যাকে আপনি অ্যাডমিন দিবেন তার জিমেল অ্যাকাউন্টে লিখতে হবে। জিমেল অ্যাকাউন্টে লিখে সেন্ড অপশনে ক্লিক করলে ওই জিমেল অ্যাকাউন্টের নোটিফিকেশন চলে যাবে, এবং সে ব্যক্তি যদি অ্যাকসেপ্ট করে তাহলে সেটা, মানে সে অ্যাডমিন হয়ে যাবে। বুঝতে পারছেন? একদম ফেসবুকের সিস্টেমের মতোই, যে এখানে আপনি চাইলে কাউকে অ্যাডমিন রিকোয়েস্ট পাঠাতে পারেন, ইনভাইটে ক্লিক করে ওনার জিমেল অ্যাকাউন্টটা দিয়ে লিখবেন এবং সেন্ড অপশনে ক্লিক করলে ওনার ইনভাইটে, সরি, ওনার জিমেল অ্যাকাউন্ট ইনভাইট রিকোয়েস্ট যাবে, এবং উনি যদি রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করে তাহলে অ্যাডমিন উনি হয়ে যাবে। আপনি যে কাজগুলো করতে পারেন ওই ব্যক্তি সেম ওই কাজগুলোই করতে পারবে। তো বিষয়টা হচ্ছে এটা। তারপর দেখেন রেন্ডার অ্যাক্সেস। রেন্ডার অ্যাক্সেস মানে কি? যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে কথা বলতেছি। রেন্ডার অ্যাক্সেসে আমরা ক্লিক করি। তো রেন্ডার অ্যাক্সেসে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে পাবলিক, তারপর প্রাইভেট টু অথর্স এবং কাস্টম রিডার্স। পাবলিক মানে হচ্ছে যদি পাবলিক এখানে করা থাকে তাহলে বিশ্বের যে কেউ আপনার ওয়েবসাইটে দেখতে পারবে। ঠিক আছে? বিশ্বের যে কোনো ব্যক্তি চাইলে আপনার ওয়েবসাইটে দেখতে পারবে যদি আপনি পাবলিক করে রাখেন। আর যদি মনে করেন না স্যার, আমি আমার ওয়েবসাইটটা নিজেই দেখবো এবং কাউকে দেখাবো না,
পুরা বিশ্বের লোকজনকে আমি আমার ওয়েবসাইটে স্যার দেখাবো না, আমার নিজের ওয়েবসাইট আমি নিজেই দেখবো, সেটাও চাইলে করতে পারেন। এই যে এখান থেকে প্রাইভেট টু অথর্স, প্রাইভেটে করলে শুধুমাত্র মানে প্রাইভেট টু অথর্স এ ক্লিক করলে আপনার ওয়েবসাইট শুধুমাত্র আপনি নিজেই দেখতে পাবেন, আর কেউ দেখতে পারবেন না। তো আবার যদি চান না স্যার আমি আমার ওয়েবসাইটে নিজেও দেখবো না, এবং শুধু মানে আমি আমার ওয়েবসাইটে নিজে শুধু দেখবো না, পাশাপাশি অন্য বিশ্বের লোকজনও দেখবে না, আমি চাচ্ছি আমার 10 জন বন্ধু আছে, ওই 10 জন বন্ধুই যেন স্যার দেখতে পারে আমার ওয়েবসাইটটা, সেটা কি করতে পারবো? জি অবশ্যই করতে পারবেন। কিভাবে? এই কাস্টম রিডার্স, এই কাস্টম রিডার্স এ ক্লিক করে করে আপনি যে 10 জন বা 5 জন ব্যক্তিকে জাস্ট ওয়েবসাইটে দেখাতে চাচ্ছেন, তো আপনি তাদের কিন্তু ওইভাবে করে কাস্টম করে করে করাতে পারবেন, তাহলে ওই 10 জন ব্যক্তি আপনার ওয়েবসাইটে দেখতে পারবে, পৃথিবীতে আর কেউ দেখতে পারবে না আপনার ওয়েবসাইটটা, ঠিক আছে? তো এটা আর কি। তো আমরা এখানে কি করব, অবশ্যই পাবলিক করে রাখবো। তো এটা পাবলিক করাই থাকবে। তো জাস্ট বললাম যদি না থাকে তাহলে অবশ্যই পাবলিক করে দিবেন, ঠিক আছে? আমরা চাই যাতে করে পুরো বিশ্বের লোকজন যে কেউ চাইলে আমাদের ওয়েবসাইটে দেখতে পারে। ওকে, তো এখানে পাবলিক করে দিবেন বা পাবলিক আগে থেকে করা থাকবে। তারপর দেখেন নিচে যাই, একদম নিচে আমরা আসি। তো এখানে লেখা আছে এরর্স এন্ড রিডাইরেক্ট, যেটা কাস্টম 404, বি কেয়ারফুল, ভেরি ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। এই টপিক গুলো আমি আগামী ক্লাসে কোনোভাবেই রিপিট করব না। রমজান মাস, সেক্ষেত্রে অনেকে মনে করতে পারেন যে স্যার রোজা ছিলাম, নামাজ পড়লাম, অনেক রাত হচ্ছে, আবার উঠতে হবে শেষ রাতে। যেমন আপনি এটা ভাবতেছেন, এখানে প্রত্যেকটা মানুষের সেম ওইটাই ভাবতেছে, এবং আমি নিজে ক্লাস নিচ্ছি সেটা আমি নিজেও ভাবতেছি। কাজেই এই রমজান মাসে অলসতা করা যাবে না। আপনি যদি 2 ঘন্টা কম ঘুমান তাহলে আপনি মারা যাবেন না আশা করি, বা আপনি অসুস্থ হবেন না। কি হব নাকি না অসুস্থ সকলেই? যদি 2 ঘন্টা কম ঘুমাই তাহলে কি আমরা অসুস্থ হব? তো সেক্ষেত্রে অবশ্যই আপনি 2 ঘন্টা কম ঘুমাইলে কোনোভাবে অসুস্থ হবেন না। কাজেই ক্লাসে ফোকাস করুন, কারণ এই সময়টা হয়তো স্কাইলাইন আপনাকে ফ্রিতে এই কোর্সটা নিচ্ছে, এই রমজান মাসে আপনাদের এই ব্যাচটা পড়ছে। আগামীতে কিন্তু আপনি আর এই চান্সেই পাবেন না। একজন স্টুডেন্ট এই ফ্রি কোর্সটা করার একবারেই সুযোগ পায়, বারবার নয়। 100 কোটি টাকা দিলেও কোম্পানি আপনাকে শেখাবে না। আশা করি বুঝতে পারছেন। কাজেই স্কাইলাইন অনেক সুন্দর একটা আপনাদেরকে সুযোগ দিছে, এই সময় এই সুযোগটা কোনোভাবে মিস করবেন না। আশা করি এটা যদি আপনি চালাক হয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম যে এখানে আমরা এরর্স এন্ড রিডাইরেক্টস নামে একটা ফাংশন দেখতে পাচ্ছি, এরর্স এন্ড রিডাইরেক্ট, যেটা কাস্টম 404। তো এই এরর্স এন্ড রিডাইরেক্ট যেটাকে কাস্টম 404 বলা হয়, তো এটা আসলে কি? একেবারে সহজ কথায় যদি আমি একটু বোঝানোর চেষ্টা করি, মনে করেন এই যে বিভিন্ন আমরা এখনো অনেক সময় দেখি কম্পিউটারের দোকানে অনেক সময় বলে না যে ভাই এখন সার্ভার ডাউন আছে, কিছুক্ষণ পর আসেন। এই কথাটা কি আপনাকে এখানে কি কেউ শুনছেন যে স্যার ভাই এখন ওয়েবসাইটে সার্ভার ডাউন বা সার্ভার ডাউন আছে, আপনারা হচ্ছে একটু আপনি একটু পরে আসেন, কি তাই না? আমরা যদি কোনো একটা কাজে কোনো একটা কম্পিউটারের দোকানে বা অপারেটরের কাছে যাই এবং বলি যে ভাই, অনেক সময় কম্পিউটারের ওই দোকানে মানে ওই অপারেটর মানে যেখানে যে থাকে আর কি, সে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে যে ভাই এখন সার্ভার ডাউন আছে, আপনি একটু পরে আসেন। সার্ভার ডাউন, সার্ভার ডাউনটা আসলে কি? সার্ভার ডাউন নামে পৃথিবীতে কোনো ল্যাঙ্গুয়েজই নাই, এটা তারাই বানাইছে, এই জন্য মানুষ এই নামেই চেনে। তবে এই সার্ভার ডাউনটাকে মূলত বলা হয় এরর্স এন্ড রিডাইরেক্টস, ঠিক আছে? এরর্স এন্ড রিডাইরেক্টস মানে কি? গুগলে যখন আপনি কোনো একটা জিনিস দিয়ে সার্চ করবেন, অনেক সময় কিন্তু আসে দ্য সাইট ক্যান নট বি রিচড, কি আসে না? কখনো কি আপনারা এরকম দেখছিলেন যে আপনি গুগলে একটা নাম দিয়ে বা যেকোনো একটা দিয়ে সার্চ করলেন এবং সেখানে একটা পেজ আসলো যে দা সাইট ক্যান নট বি রিচড, অর্থাৎ এখানে রিচড করতেছে না গুগল, ইরর দেখাচ্ছে। তো এইটাকে মূলত বলা হয় ইরর্স এন্ড রিডাইরেক্টস, বুঝতে পারছেন? কাস্টম 404 অর্থাৎ যখন স্যার আমরা গুগলে গিয়ে কোনো একটা জিনিস দিয়ে সার্চ করি, গুগল অনেক সময় আমাদেরকে দেখায় দ্য সাইট ক্যান নট বি রিচড, অর্থাৎ এই ওয়েবসাইটটা রিচ করতেছে না বা নিয়ে আসতেছে না। তো এটাকে মূলত সার্ভার ডাউন মানে ওই যে কম্পিউটারে যারা বলে তাদের ভাষায় আর কি সার্ভার ডাউন। তবে এটা সার্ভার ডাউন কোনো ল্যাঙ্গুয়েজ নাই, সেটা তো বলেই দিলাম যে এটাকে ইরর্স এন্ড রিডাইরেক্টস বলা হয়, বুঝতে পারছেন? তো তারা তো আপনাকে আর বলবে না যে ভাই এখন ইরর্স এন্ড রিডাইরেক্টস, তো এটা বললে কি কেউ বুঝতে পারবে? মানুষ হাস্যকর মনে করবে, তাই না? এই জন্য কম্পিউটারে যারা থাকে তারা অটোমেটিক বলে দেয় ভাই এখন সার্ভার ডাউন আছে, তার মানে সার্ভারের ডাউন, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এইটা। তবে সার্ভার ডাউন নামে কোনো ল্যাঙ্গুয়েজই নেই পৃথিবীতে। এই সার্ভার ডাউনটাকে ওয়েবসাইটের প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ বলা হয় ইরর্স এন্ড রিডাইরেক্ট, যেটা আমরা গুগলে অনেক সময় দেখি যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে আমরা সার্চ করি বা কোনো একটা নাম দিয়ে সার্চ করলে সেখানে লেখা আসে দ্য সাইট ক্যান নট বি রিচড, অর্থাৎ এই ওয়েবসাইটটা রিচ করতেছে না। এটাকে মূলত বলা হয় কাস্টম 404 অর্থাৎ ইরর্স এন্ড রিডাইরেক্টস। তো আপনার ওয়েবসাইটের সার্ভার ডাউন করতে চাইলে আপনি কিন্তু করতে পারবেন, মানে ওই ইরর্স এন্ড রিডাইরেক্ট করতে চাইলে করতে পারবেন, ঠিক আছে? তো স্যার কিভাবে করতে পারবো? তো দেখেন
এই কাস্টম 404 এ যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করে বলবেন যে ভাই আমার ওয়েবসাইটটা 24 ঘন্টার জন্য আপডেট চলতেছে, তুমি 24 ঘন্টা পর ঢুকলে আবারও সমস্ত বিষয়গুলো দেখতে পারবা। মনে করেন এটা লিখলেন, লেখার পর এখানে সেভ অপশনে ক্লিক করবেন। যতজন ব্যক্তি আপনার ওয়েবসাইটে আসবে ওই ততজন ব্যক্তি ওইটা দেখতে পারবে যে 24 ঘন্টা আপডেট করতেছে ওয়েবসাইটটা, তার মানে 24 ঘন্টা পরে আমি আমার ওয়েবসাইটে ঢুকতে পারবো। ঠিক আছে? মনে করেন যদি আপনার ওয়েবসাইটটা অবশ্যই পরবর্তীতে যখন অনেক বড় হবে, অনেক ট্রাফিক, অনেক ভিজিটর আপনার ওয়েবসাইটে ভিজিট করবে, তো কোনো কারণে যে হুট করে আপনার ওয়েবসাইটের মানে ইররস এন্ড এরর বা সার্ভারটা ডাউন করে দেন, তাহলে কিন্তু মানুষ বিভ্রান্ত হবে যে কি হলো, ওয়েবসাইটে কোথায় গেল, আমি তো গতকালই ঢুকলাম বা একটু আগেই ঢুকলাম, এখন ওয়েবসাইট ঢুকতেছে না কেন, এটা ইরর দেখাচ্ছে কেন। ঠিক আছে? বিশেষ করে যদি টাকা পয়সার কোনো জিনিস হয় তাহলে তো মানুষ আরো বিভ্রান্ত হবে যে কি হলো, ওয়েবসাইটে কোথায়। মনে করেন বিকাশ অফিসিয়াল ভাবে নোটিশ না দিলে, কোনো কারণে মনে করেন আমরা সবাই বিকাশে ঢুকতে পারছি না, বিকাশে কোনো নোটিশ দেয়নি, তো মানে অফিসিয়াল ভাবে কোনো অ্যানাউন্সমেন্ট করেনি, তো তখন কি আমরা বিভ্রান্ত হবে নাকি আমরা বিভ্রান্ত হব নাকি আমাদের কাছে ভালো লাগবে কোনটা? মনে করেন আপনার বিকাশে টাকা আছে, যে কোনো কারণে বিকাশ হচ্ছে আপডেটের কারণে বিকাশ পুরা ইয়েটাই সিস্টেমটা অফ করে রাখছে, একজনও বিকাশে ঢুকতে পারছে না, কিন্তু এটা জানায়নি, তো তখন কি মানুষ বিভ্রান্ত হবে নাকি মজা করবে কোনটা? অবশ্যই মানুষ বিভ্রান্ত হবে, কারণ সেখানে তার টাকা পয়সা ও মূল্যবান জিনিস আছে। তো এটা আর কি বিষয়। তো আমরা নর্মালি দেখি যে বিকাশ এবং নগদ, বাংলাদেশের ক্ষেত্রে এক্সাম্পল দিচ্ছি, তো বিকাশ এবং নগদ যখন অফিসিয়াল ভাবে কোনো অ্যাপস আপডেট করে তাদের, তখন কিন্তু সেখানে লেখা থাকে যে 12 ঘন্টা বা 24 ঘন্টা অফ থাকবে, আহ, মানে ওই ইয়া মানে আপডেট বা নির্মাণের জন্য, বা আপডেট করতেছে অ্যাপসটা এই জন্য। তো তখন কিন্তু মানুষ বুঝতে পারে যে ও না, তাহলে ঠিক আছে, 24 ঘন্টা এটা অ্যাপসটা আপডেট করতেছে, পরে আবার ঠিক হয়ে যাবে, কি তাই না? এটা কি আপনারা লক্ষ্য করছিলেন? অনেক সময় বিকাশ এবং নগদ অফিসিয়াল ভাবে যখন সে হচ্ছে কি করে যে আহ, তাদের সার্ভারটা আপডেট করে বা তাদের হচ্ছে ওই অ্যাপসটা ডেভেলপ করার জন্য সেটা আপডেট করে, তো আপডেট করলে তো সেটা বন্ধ রাখতে হবে, তাই না? অটোমেটিক তো আর কাজ চলতেছে আর আপডেট এইভাবে করে করতে পারবে না। যেমন রাস্তার কাজ যখন চলে তখন তো মানুষের একটু সমস্যা হয়ে যায়, কিন্তু সেটা আগেই জানাই দেয়, তাই না? হুট করে মনে করেন রাস্তার কাজ শুরু করলো, তো তখন তো একটা জ্যাম সৃষ্টি হবে, মানুষ একটা বিভ্রান্তের মধ্যে পড়বে, তাই না? তো এই জন্য যাই হোক, বিকাশ এবং নগদ সেটা কিন্তু অফিসিয়াল ভাবে যেরকম জানাই দেয় যে আমাদের এই অ্যাপসটা রাত এত মিনিট থেকে এত ঘন্টা পর্যন্ত এটা অফ থাকবে, পরবর্তীতে আবারও আপনার লেনদেন করতে পারবেন। তখন মানুষ যখন ওই বিকাশ অ্যাপ বা যেখানে ঢুকুক না কেন, তখন কিন্তু সে নোটিফিকেশন দেখতে পারে এবং সে মনে করে না তাহলে ঠিকই আছে, তার মানে আমার শুধু সমস্যা নয়, পৃথিবীর মানে বাংলাদেশের সবারই হচ্ছে সেই সমস্যাটা। ঠিক আছে? তো মানুষ তখন স্বস্তি পায়। তো বিষয়টা হচ্ছে এইটা যে আপনার ওয়েবসাইটেও যখন অনেক বড় হবে, তখন যদি আপনার ওয়েবসাইটে এইভাবে করে অফিসিয়াল ভাবে যদি আপনি না লিখে দেন যে ভাই আমার ওয়েবসাইটটা 24 ঘন্টা বা 48 ঘন্টা অফ থাকবে কারণ আমি আমার ওয়েবসাইটে আপডেট করব, ঠিক আছে, তাহলে মানুষ যতজন ব্যক্তি আপনার ওয়েবসাইটে আসবে ততজন ব্যক্তি দেখতে পারবে যে আসলে আপনার ওয়েবসাইটটা মানে কি দেখাচ্ছে, ওই নোটিশটা দেখাবে। বুঝতে পারছেন এখন সকলেই? তখন মানুষ বিভ্রান্ত হবে না। কিন্তু হুট করে যে আপনার ওয়েবসাইটে আপডেট করে দেন বন্ধ করে, তখন ট্রাফিকরা বিভ্রান্ত হবে। বুঝতে পারছেন? তো ওকে, ভেরি গুড, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সেটাই আর কি ফাংশনটার কাজ, যে কাস্টম 404, যেটা আপনি সার্ভার ডাউন করে রাখতে পারবেন, মানে কেউ ঢুকতে পারবে না আপনার ওয়েবসাইটে। তো সার্ভার ডাউন করলেই হবে না, সেখানে নোটিশও দিতে হবে যাতে মানুষ বুঝতে পারে। তো বিষয়টা হচ্ছে এটা। তো তারপর এখান থেকে দেখেন মনিটাইজেশন। মনিটাইজেশন মানে হচ্ছে, আমরা তো জানি যে মনিটাইজেশন গুগল অ্যাডসেন্স এর একটা বিষয়, তবে আমরা এখানে গুগল অ্যাডসেন্স এর মধ্যে অ্যাড নেটওয়ার্ক নিয়ে কাজ করবো, যেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো। তো যাই হোক, এই যে বেসিক বিষয়গুলো যেগুলো অনেক অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়, ব্লগারের খুঁটিনাটি সকল বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে আজকে ক্লাসে আলোচনা করলাম। এবং এখানে যে ইম্পর্টেন্ট বিষয়, সেটিংস ফাংশনের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো ছিল, এগুলো প্র্যাকটিক্যালি আপনাকে আজকে কোনো কাজেই করতে হবে না, কিন্তু সেগুলো মনে রাখতে হবে। কারণ এগুলো ভবিষ্যতে যখন আপনার ওয়েবসাইটটা আপনি মেইনটেইন করবেন, আপনি যদি নাই জানেন যে আপনার ওয়েবসাইটটা মেইনটেইন কিভাবে করতে হয়, তাহলে কিন্তু হবে না। তো আমি চাইলে এই যে এখন বাজে 11:40, প্রায় আমি 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টায় আমি এই জিনিসগুলোই বুঝাইলাম যে কোন ফাংশনটার কাজ কি, ব্লগারে কোনটা দিয়ে অনেকগুলো ওয়েবসাইট তৈরি করব, এই ফাংশনটা কেন ইউজ করব, কি তাই না? এই 1 ঘন্টা চাইলে আমি এই ফাংশন গুলো নাও শিখাতে পারতাম। যদি আমি না শিখাতাম তাহলে আপনারা বুঝতেও পারতেন না যে স্যার মনে হয় কোনো একটা শিখাচ্ছে না। কিন্তু এই জিনিসগুলো কেন শিখাইছি, এই কারণেই শিখাইছি। স্কাইলাইন আইটি যে কোর্সে আপনি করেন না কেন, আমরা আমাদের স্টুডেন্টদেরকে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেখার চেষ্টা করি, যাতে করে সে যেটাই করুক না কেন সে নিজের জিনিসগুলো যেন নিজেই জানতে পারে এবং খুঁটিনাটি সকল বিষয়গুলো যেন সে জানতে পারে, কি তাই না? যদি এই 40 মিনিট আমি অন্য কিছু শিখাতাম তাহলে কি আপনারা কি বুঝতে পারতেন এই জিনিসগুলো? তো কেন আমি এই জিনিসগুলো এই 40 মানে এই 1 ঘন্টা ধরে শিখাচ্ছি, কারণ এগুলো অনেক ইম্পর্টেন্ট বিষয়। আপনার ওয়েবসাইটের জিনিস বা আপনার ওয়েবসাইটের মেইনটেন্স যদি আপনি নিজে নাই জানেন,
তাহলে আপনি যখন ওয়েবসাইটে বড় হবে যে স্যার তো আমাকে এটা শিখায় নাই, কি করবে এখন? স্যার কি করবে, এটা আমার ওয়েবসাইটে এরকম হয়েছে কি, তাই না? এখন কিন্তু আমি এই জিনিসগুলো শিখাই দিলাম, কারণ ওয়েবসাইট তৈরি করার আগে ওয়েবসাইটের মেইনটেন্সটা জানা আমাদের জন্য একান্ত অনেক প্রয়োজন। কারণ আপনার ওয়েবসাইট অনেক সুন্দর তৈরি করছেন, কিন্তু কোনো এক কারণে আপনি আপনার ওয়েবসাইট কন্ট্রোলে করতে পারছেন না, কিভাবে কি করবো ফাংশনে বুঝেন না। ঠিক আছে, আপনি একটা দামি ফোন কিনছেন, কিন্তু সে ফোন ইউজ করতে পারেন না, তাহলে কোনো লাভ হইলো নাকি? একটা ফোন কিনছেন অনেক দাম ওই ফোনটার, তো সেটা আপনি ইউজেই করতে পারেন না, তাহলে কি ওই ফোনটা অত টাকা দিয়ে কিনে কোনো লাভ আছে যদি আপনি ইউজেই না করতে পারেন? তো বিষয়টা হচ্ছে এটা যে ওয়েবসাইটটা শুধু তৈরি করলেই হবে না, ওয়েবসাইটের মেইনটেইনটাও আমাদেরকে জানতে হবে। এ পর্যন্ত কি সকলে বুঝতে পারছেন? এই বিষয়গুলো আপনাকে প্র্যাকটিক্যালি কোনোভাবেই করতে হবে না, তবে এগুলো মনে রাখবেন। আমি যে জিনিসগুলো শিখাইলাম এটা জাস্ট মনে রাখবেন, ভবিষ্যতে আপনার কাজে লাগবে। তো যাই হোক, আশা করি সকলে বুঝতে পারছেন। এখন মূলত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কি? সেটা হচ্ছে ই কমার্স ক্যাটাগরি প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট। তো দেখেন, ওয়েবসাইটের একটু চেহারাটা আমরা দেখি। এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের চেহারা, বুঝতে পারছেন? তো এই ওয়েবসাইটে আমরা একটা ই কমার্স ক্যাটাগরি, ভালো করে কথাগুলো শোনার চেষ্টা করুন। এই ওয়েবসাইটে আমরা একটা ই কমার্স ক্যাটাগরি প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট ইউজ করব। আমরা বিগত ক্লাসে একটা ফ্রি থিম বসেছি এবং সেটা কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা দেখছি, কিন্তু স্যার আমরা এখানে আমাদের ওয়েবসাইটটা চেহারা দেখতে এরকম, কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে ই কমার্স ক্যাটাগরির প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করব। তো কিভাবে ইউজ করব? ঠিক আছে স্যার, বুঝতে পারলাম। আমরা আমাদের ওয়েবসাইটে ই কমার্স ক্যাটাগরি প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট আমাদের ওয়েবসাইটে এখানে বসাবো, তাহলে আমাদের ওয়েবসাইটটা আরো সুন্দর হবে। তো স্যার, এই প্রিমিয়াম ভার্সন ই কমার্স ক্যাটাগরি টেমপ্লেটটা তো স্যার আমাদের কাছে নাই, তো আমরা তাহলে কি করব? তো আমি কি বুঝাইলাম যে ওয়েবসাইটে প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট তো আমরা বসাবো, কিন্তু এই বসানোর আগে টেমপ্লেটটা আসলে কিভাবে আমরা নিজেরা ডাউনলোড করব সেটা এখন দেখবো। বুঝতে পারছেন কেন ডাউনলোড করতেছি? কারণ ওয়েবসাইটে বসাবো, এবং কিভাবে ডাউনলোড করব সেটা এখন দেখবো। সকলে কি বুঝতে পারছেন কি বললাম? যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম, ওয়েবসাইটে একটা প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট বসাবো, এটা একটা ফ্রি টেমপ্লেট আছে, এটার উপরে একটা প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট আমি বসাবো। তো স্যার কিভাবে বসাবো? তার আগে তো আমাকে আগে টেমপ্লেটটা ডাউনলোড করতে হবে, তারপরে তো আমি দেখবো স্যার কিভাবে বসাবো, তাই না? তাহলে চলেন এখন প্রিমিয়াম ভার্সন ই কমার্স ক্যাটাগরি টেমপ্লেট, যেহেতু আজকে এই 9 নং ক্লাস থেকে আমাদের প্রয়োজন হবে, তাহলে চলেন সেটা কিভাবে আমরা ইউজ করবো, ফোনে কিভাবে ইউজ করবো, কম্পিউটারে কিভাবে ইউজ করবো, সকল বিষয়গুলো শিখে আসি। চলেন। তো আমি আজকে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কি বললাম, আজকে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি হচ্ছে আপনাদেরকে একটা লিংক দিব, সেই লিংকটা প্রিমিয়াম ভার্সন ই কমার্স ক্যাটাগরি টেমপ্লেটের লিংক। তো এছাড়া আমাদের আরো অনেক টেমপ্লেট, মানে অনেকগুলো হচ্ছে টুলস আছে, তবে ক্যানভা প্রিমিয়াম ভার্সন ই কমার্স ক্যাটাগরি টেমপ্লেট, তারপর হচ্ছে কিওয়ার্ড প্রো টুলস। তো আমি এখন আমাদের যেহেতু আজকের ক্লাসে দরকার হচ্ছে শুধুমাত্র হচ্ছে ই কমার্স ক্যাটাগরি প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট, বুঝতে পারছেন? তো এটা নিয়ে আমি কথা বলবো। ক্যানভা টুলস পরবর্তী ক্লাসে যখন দরকার হবে তখন ওইটা, মানে যখন যে টুলসটার প্রয়োজন হবে এটা আমি দেখাই দেবো, এবং কেন প্রয়োজন হচ্ছে সেটা আপনি কিভাবে ইউজ করতে পারবেন এই বিষয়গুলো শেখাবো। সবগুলো টুলস নিয়ে যদি একসঙ্গে আলোচনা করি তাহলে আসলে আপনি বুঝতেই পারবেন না। আমার কথা কি সকলে বুঝতে পারছেন? এখন যেহেতু প্রিমিয়াম ভার্সন টেমপ্লেটের প্রয়োজন, তো সেক্ষেত্রে এটা আমি দেখাবো ফোনে কিভাবে ইনস্টল করবেন, কম্পিউটারে কিভাবে ইনস্টল করবেন, এবং সেটা কিভাবে অ্যাপ্লাই করবেন। পরবর্তীতে যখন অন্য টুলস এর প্রয়োজন হবে পরবর্তী ক্লাসে আমি আবার ওইটা শিখাবো, আবার ওইটা আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? ওকে, তো যেহেতু প্রিমিয়াম ভার্সন টেমপ্লেটের প্রয়োজন, এই জন্য আমি আজকে রাতে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ভালো করে কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। যে আমি আজকে রাতে, মানে ক্লাস শেষ হওয়ার পর মানে আজকে রাতে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই লিংকটা শেয়ার করব, বুঝতে পারছেন? স্কাইলাইন আইটি ইনস্টিটিউট, যেখানে আমরা ক্লিক করলে দেখতে পারবো যে স্কাইলাইন আইটি প্রো টেমপ্লেট বা স্কাইলাইন আইটি ইনস্টিটিউট প্রিমিয়াম ভার্সন 1, প্রিমিয়াম ভার্সন 2, প্রিমিয়াম ভার্সন 3 এবং প্রিমিয়াম ভার্সন 4, এখানে 4টা ই কমার্স ক্যাটাগরির প্রিমিয়াম ভার্সনের টেমপ্লেট আছে, যে টেমপ্লেট গুলো বসাইলে আপনাদের ওয়েবসাইটে দেখতে এরকমই হবে, ঠিক আছে? এগুলো সবগুলো ই কমার্স ক্যাটাগরি প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট। তবে অবশ্যই এই টেমপ্লেটের লিংকটা, মানে এই টুলস এর লিংকটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব। এইটা কোনোভাবেই কাউকে শেয়ার করবেন না। আপনি টাকা দিয়েছেন, আপনি শুধুমাত্র নিজে ইউজ করবেন, যে কোনো কাজে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই টুলস এর লিংকটা যদি আপনি একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে শেয়ার করেন, এই টুলস গুলো কিন্তু অ্যালগোরিদম দিয়ে আমাদেরকে মেইনটেইন করা হয়, ঠিক আছে? রোবোটিক দিয়ে মেইনটেইন করা। কাজেই আপনি যদি এই একটা আইপি থেকে আরেকটা আইপি তে যদি আপনি শেয়ার করেন এই টুলসটা, আপনি নিজে তো ইউজ করতেই পারবেন না, যাকে শেয়ার করেছেন সেও ইউজ করতে পারবে না। কাজেই আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবো। কাজেই আপনাকে এই টুলস গুলো, আপনি টাকা প্রদান করছেন এই টুলস এর জন্য, এই টুলস গুলো শুধুমাত্র আপনি নিজেই ইউজ করবেন, আর কেউ ইউজ করবে না। আমার কথা কি সকলে বুঝতে পারছেন? কি বললাম? যে এই টেমপ্লেট গুলো অনেক দামি দামি, তাও আপনাকে লাইফ টাইমের জন্য দেওয়া হচ্ছে। কাজেই এই টুলস গুলো আপনি নিজে কিনছেন, নিজেই শুধুমাত্র ইউজ করবেন, আদারওয়াইজ আর কেউ ইউজ করবে না। কাউকে কোনোভাবেই শেয়ার করবেন না। নিজের যদি ভাই বোন হয় তারপরেও তাকে শেয়ার করা যাবে না, কারণ আপনার নিজের অ্যাক্সেস তখন থাকবে না এবং ওনার অ্যাক্সেস তো থাকবেই না।
নিজে টাকা প্রদান করছেন, নিজেই কাজে, এগুলো যে কোনো কাজে আপনি ইউজ করতে পারেন নিজের কাজের জন্য, সমস্যা নেই, কিন্তু মানুষকে কোনোভাবেই শেয়ার করা যাবে না। তো আশা করি বুঝাতে পারছি। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম এই টুলস গুলো আমরা কাউকে শেয়ার করব না। আর প্রথমে আপনি যে কথাটা বললেন যে আজকে ক্লাস শেষ হওয়ার পর এই টুলস এর লিংকটা স্যার আমাদেরকে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? কোথায় দিয়ে দিবেন? আমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এখন ক্লাস করতেছি, মানে মেইন হোয়াটসঅ্যাপ গ্রুপ 73 ব্যাচের, তো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি টুলস এর লিংকটা স্যার দিবেন। ওই লিংকটাতে আমরা ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পারবো, যেখানে লেখা আছে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট প্রিমিয়াম ভার্সন 1 2 3 4। তো এগুলো আসলে আমরা কিভাবে ডাউনলোড করব? লিংকটাতে আমরা আসলাম, আসার পর এগুলো আমরা কিভাবে ডাউনলোড করবো সেই বিষয়টা এখন দেখবো। তো দেখেন, প্রিমিয়াম ভার্সন 1 এইটা আমি ডাউনলোড করব। কিভাবে ডাউনলোড করবো? এই যে দেখেন প্রিমিয়াম ভার্সন 1 এর নিচে কি লেখা, রেড কালার বাটনে কি লেখা আছে, ক্লিক হিয়ার। এই ক্লিক হিয়ার বাটনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক হিয়ার বাটনটাতে ক্লিক করলে আপনার কিন্তু টেমপ্লেটটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তো লোডিং নিচ্ছে, একটু নেটওয়ার্কিং হয়তো বা সমস্যা। তো মানে এখানে জাস্ট ক্লিক হিয়ার বাটনে ক্লিক করবেন, এই যে ক্লিক হিয়ার বাটনে ক্লিক করবেন, এই যে অটোমেটিক ফাইল ডাউনলোড হয়ে গেল। এই যে দেখেন এই ধরনের ইন্টারফেস আসবে, এই যে এখানে কিন্তু ফাইলটা ডাউনলোড হয়ে গেল, বুঝতে পারছেন? মানে আপনি জাস্ট এই যে ক্লিক হিয়ার বাটনে ক্লিক করবেন, এই যে ক্লিক হিয়ার বাটনে ক্লিক করলে কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে আপনাদের। তারপর হচ্ছে এখান থেকে প্রিমিয়াম ভার্সন 4, এই যে এখানে ক্লিক করলাম, এই যে দেখেন ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে? দুইটা টেমপ্লেট ডাউনলোড হয়েছে, আর দুইটা এই যে লোডিং এ হচ্ছে। তো যাই হোক, এগুলো আমি অ্যাক্সেস দিয়ে দিব, ঠিক আছে? এখন পুরোপুরি ভাবে অ্যাক্সেস দেওয়া নাই, তো আমি অবশ্যই আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দিব, দিয়ে তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আপনার জাস্ট ভাই একটাই কাজ, এখানে ক্লিক হিয়ার বাটনে ক্লিক করবেন, একটা করে ফাইল ডাউনলোড হবে, এই যে এই ধরনের ইন্টারফেস আসবে, এবং এখান থেকে এই যে দেখতে পারবেন তিনটা ডাউনলোড করছে অলরেডি, বুঝতে পারছেন? মানে আপনার কাজ শুধু একটাই, যে আপনি এখানে আসবেন, নিচে ক্লিক হিয়ার বাটন আছে, সেখানে ক্লিক করবেন আর ডাউনলোড হয়ে যাবে, বাস, একেবারে ইজি বিষয়। সকলে কি কথা বুঝতে পারছেন নাকি এখনো বুঝেন নাই কোনটা? যে এই টুলস এর লিংকটা আমি অ্যাক্সেস অল করে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আপনি যে ডিভাইসে ইউজ করেন না কেন, কোনো সমস্যা নাই, আপনি আপনার ওই টুলস এর লিংকে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন, এবং ক্লিক হিয়ার বাটনে ক্লিক করবেন আর আপনার করে একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তো আপনার কোথায় ডাউনলোড হয়ে যাবে? যারা ফোন ইউজ করেন তাদের হচ্ছে ফাইল ম্যানেজারে যাবে, এগুলো এক একটা জিপ ফাইল, মানে একটা ফাইল ডাউনলোড হবে, যে ফাইলটার নাম হচ্ছে জিপ ফাইল। একটা জিপ ফাইলের মধ্যে অনেকগুলো করে টেমপ্লেট, মানে অনেকগুলো করে ইনফরমেশন থাকে। তো অনেকের ক্ষেত্রে আর একটা কথা বলে রাখি, এটা গুটি কয়েক স্টুডেন্টের ক্ষেত্রে এমন হতে পারে, ভালো করে কথাগুলো শোনার চেষ্টা করুন, যে গুটি কয়েক আহ গুটি কয়েক স্টুডেন্টের ক্ষেত্রে এমন হতে পারে, ভালো করে কথাগুলো শোনার চেষ্টা করুন। গুটি কয়েক স্টুডেন্টের ক্ষেত্রে এমন হতে পারে যে স্যার আপনি যে টুলস এর লিংকটা দিছেন, সেখানে যখন আমি ক্লিক করতেছি তখন অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে, মানে আমাকে কিনতে বলতেছে। কি বললাম? যে স্যার আমি যখন টুলস এর এখানে আসতেছি, ক্লিকের বাটনে ক্লিক করতেছি, তো স্যার আমাকে হচ্ছে কিনতে বলতেছে। তো সেক্ষেত্রে আপনাকে কিনতে হবে না, আমরা আপনাকে কিনিয়ে দিছি। তো সেক্ষেত্রে আপনার আইপির কারণে, বা সিকিউরিটি সিস্টেমের কারণে এটা সকলের হবে না, গুটি কয়েক স্টুডেন্টের এমন হতে পারে যে আপনি যখন ক্লিকের বাটনে ক্লিক করলেন তখন আপনাকে ডলার পেমেন্ট করে কিনতে বলতেছে, তো আপনাদেরকে আর কিনতে হবে না, কারণ আমরা অলরেডি কিনে আপনাদেরকে দিছি। তো সেক্ষেত্রে আমি হচ্ছে সকলের সুবিধার্থে এই টুলস এর লিঙ্কটা তো দিয়ে দিব, যারা ক্লিকের বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিলেন তারা তো নিলে নাই, আর যারা ওই যে কিনতে বলতেছে বা হাবিজাবি অনেক সমস্যা হচ্ছে আইপি অ্যাড্রেসের কারণে মূলত এটা হয়, এবং সকলেরও হবে না, গুটি কয়েক স্টুডেন্টের এরকম হতে পারে যে ক্লিকের বাটনে ক্লিক করার পর অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে, আপনাকে অ্যাক্সেসটা দিচ্ছে না। তো এই জন্য সকলের সুবিধার্থে এই টুলস এর লিঙ্কটা তো আমি দিবই, যারা ওখান থেকে ডাউনলোড করতে পাইলেন, না পাইলে আমি নিজে টুলস এর লিঙ্ক দিয়েও দিব, পাশাপাশি নিজে ডাউনলোড করে দিব, এবং সেখানে লিখেও দিব প্রিমিয়াম ভার্সন 1 কোনটা, প্রিমিয়াম ভার্সন 2 কোনটা, 3 কোনটা, 4 কোনটা। সকলে কি বুঝাতে পারছি আমি কি বললাম? টুলস এর লিংকটা তো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, যারা ক্লিকের বাটনে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন করলেন, আবার আমি সকলের সুবিধাতে নিজেই ডাউনলোড করে আপনাদেরকে দিয়ে দিব, এবং সেখানে লিখেও দিব যে প্রিমিয়াম ভার্সন 1 কোনটা, 2 কোনটা, 3 কোনটা, 4 কোনটা, আপনি জাস্ট ওখান থেকে ডাউনলোড করে নেবেন। সকলে কি বুঝতে পারছেন কি বললাম? যে আপনি টুলস এর লিংক থেকেও ডাউনলোড করতে পারেন, আবার আমি নিজেই ডাউনলোড করে আপনাদেরকে সরাসরি ফাইলগুলো দিয়ে দিব, মানে জিপ ফাইলগুলো সরাসরি দিয়ে দিব, এবং সেখানে উল্লেখ করেও দিব যে ভাই প্রিমিয়াম ভার্সন 1 হচ্ছে এইটা, 2 এইটা, 3 এটা, 4 এইটা। ওকে, তো আপনি ওখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন, শেষ। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা চারটা টেমপ্লেটের মধ্যে স্যার কোন টেমপ্লেটটা ইউজ করব? অবশ্যই চারটা টেমপ্লেটে আপনি ডাউনলোড করে আপনি নিজের কাছে রাখবেন। কি বললাম? চারটা টেমপ্লেটে আপনি নিজের কাছে ডাউনলোড করে রাখবেন। তো চারটার মধ্যে আমরা কোনটা ইউজ করব? প্রিমিয়াম ভার্সন 1 2 3 নাকি 4?
চারটা অবশ্যই একটা ওয়েবসাইটে আপনি যে কোনো সময় যে কোনো টেমপ্লেট ইউজ করতে পারেন, তবে আমাদের যেহেতু একটা ওয়েবসাইট, আমাদেরকে একটা প্রিমিয়াম ভার্সন ই কমার্স ক্যাটাগরি টেমপ্লেট আমরা ইউজ করব। অন্য দেশ নিয়ে যে আমরা কাজ করি তখন আমরা বাকি টেমপ্লেট গুলো আমরা আবার অন্য দেশের ওয়েবসাইটে ইউজ করতে পারবো, ঠিক আছে? তো তবে অবশ্যই এই চারটা টেমপ্লেট আপনারা নিজেরা ডাউনলোড করে নেবেন। তো চারটার মধ্যে আমরা কোনটা আসলে আমাদের ওয়েবসাইটে প্রথম অবস্থায় বসাবো? তো দেখেন, প্রিমিয়াম ভার্সন 1, প্রিমিয়াম ভার্সন 2, প্রিমিয়াম ভার্সন 3, এই তিনটা টেমপ্লেটের থেকে প্রিমিয়াম ভার্সন 4 এইটার কাস্টমাইজিংটা একটু ডিফিকাল্ট, মানে একটু কঠিন। তো আমরা তাহলে কঠিন শিখবো নাকি সহজ শিখবো বলেন দেখি সকলেই? প্রিমিয়াম ভার্সন 1, 2, 3 এই তিনটা টেমপ্লেটের থেকে প্রিমিয়াম ভার্সন 4 এটা কাস্টমাইজিংটা একটু ডিফিকাল্ট। আপনি যদি এই কঠিন থিমটা শিখতে পারেন তাহলে বাকি যে তিনটা প্রিমিয়াম ভার্সন থিম আছে এগুলো আপনি নিজে নিজেই কাস্টমাইজ করতে পারবেন। আর যদি আমি এখানে প্রিমিয়াম ভার্সন 1, 2, 3 শিখাই তাহলে আপনি কিন্তু ওই বাকিগুলো করতে পারবেন না। তাহলে আমরা কোনটা শিখবো? কঠিনটা শিখতে হবে। ভেরি গুড। কঠিনটা কেন আমাদেরকে শিখতে হবে? কারণ কঠিনটা শিখলে বাকি সহজগুলো আপনি শিখতে পারবেন, আর যে সহজগুলো শিখেন তাহলে কঠিনগুলো শিখতে পারবেন না। তাহলে আমরা কোনটা ইউজ করব? এই যে এরকম আপনাদের পেজ আসতে পারে, হ্যাঁ, অনেক সময়। তো যাই হোক, এটা অ্যাক্সেস দেওয়া নাই, মানে এটা হচ্ছে আইপির কারণে হয়ে থাকে। তো এটা আমি তো ডাউনলোড করে দিতে চাইলাম। তো যাই হোক, সকলে কি বুঝতে পারছেন আমরা কোনটা ইউজ করব? যেটা একটু হার্ড, অর্থাৎ প্রিমিয়াম ভার্সন 4 এখানে যেটা আছে এটা সব থেকে একটু হার্ড লেভেলের, অর্থাৎ এটা কাস্টমাইজিং সিস্টেমটা একটু ডিফিকাল্ট। আমি ভয় দেখানোর জন্য বলতেছি না যে এটা অনেক কঠিন, এই জন্য বুঝাচ্ছি যাতে করে আপনি প্রিমিয়াম ভার্সন 4 এই কাস্টমাইজিংটা সুন্দর করে শিখে প্রিমিয়াম ভার্সন 1, 2, 3 এগুলো নিজেই যেন কাস্টমাইজ করতে পারেন। আমি যদি চাই যে প্রিমিয়াম ভার্সন 1, 2 শেখাবো তাহলে আমাদের সুবিধা হবে, আমি আরো অনেক তাড়াতাড়ি আপনাদের ক্লাসটা শেষ করতে পারবো বা কোর্সটা শেষ করতে পারবো। বুঝতে পারছেন? প্রিমিয়াম ভার্সন 1, 2 যদি আমি শিখাই তাহলে তো আমারই লাভ, বেশি কথা বলতে হবে না, সহজে বুঝতে পারবেন। কিন্তু প্রিমিয়াম ভার্সন 4টা আমরা এই কারণেই শিখবো কারণ কঠিন জিনিসটা শিখলে আমরা প্রিমিয়াম ভার্সন 1, 2, 3 এগুলো আমরা কাস্টমাইজ করতে পারবো। বুঝতে পারছেন আমার কথা? তাহলে সকলে কোনটা ইউজ করবেন বলেন? যে কোনো আপনি ইউজ করতে পারেন, সেটা আপনার পার্সোনাল বিষয়। তবে কঠিন যেটা সেটা আমাদেরকে শিখতে হবে, সহজটা শিখে তো লাভ নাই। কঠিনটা শিখলে সহজটা আপনি বুঝতে পারবেন। তো প্রিমিয়াম ভার্সন 4 অন্যান্য টেমপ্লেটের থেকে স্যার একটু হার্ড লেভেলের, ঠিক আছে? অবশ্যই চারটা টেমপ্লেট আপনি নিজের কাছে ডাউনলোড করে নেবেন, তবে প্রিমিয়াম ভার্সন 4 এই টেমপ্লেটটা আপনি নিজে ইউজ করবেন আপনার ওয়েবসাইটে, ঠিক আছে? তাহলে চলেন কিভাবে ইউজ করতে হয়। তো অবশ্যই টুলস থেকে এই জিনিসগুলো ডাউনলোড করতে হবে, মানে টেমপ্লেট গুলো ডাউনলোড করে নেবেন। তো আমি টুলসে এসে ক্লিকের বাটনে ক্লিক করে ডাউনলোড করতে বললাম, যারা করতে পারবেন করলেন। আর যাদের অন্য একটা এরকম পেজ আসবে তাদেরকে বুঝতে হবে যে আপনার আইপির প্রবলেম, তো সেক্ষেত্রে আমি নিজে আপনাদেরকে ডাউনলোড করেও দিব এবং টুলসের লিঙ্কটাও দিয়ে দিব। আমি যে টুলস গুলো ডাউনলোড করে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করবো, মানে ফাইলগুলো সেন্ড করবো সরাসরি, ওই ফাইলগুলো আপনি ডাউনলোড করলেই হবে, একই জিনিস, ঠিক আছে? তো এই ফাইলগুলো ডাউনলোড করার পর যারা কম্পিউটার ইউজ করেন অথবা ল্যাপটপ ইউজ করেন, ভালো করে কথাগুলো শোনার চেষ্টা করবেন। যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন, ঠিক আছে, যারা কম্পিউটার অথবা ল্যাপটপ ইউজ করেন, তো তাদের উদ্দেশ্যে বলি, যারা কম্পিউটার অথবা ল্যাপটপ ইউজ করেন, ঠিক আছে, তো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে যারা কম্পিউটার অথবা ল্যাপটপ ইউজ করেন তারা আপনাদের ডাউনলোডিং ফাইলে দেখতে পারবেন কম্পিউটারে, ঠিক আছে? কম্পিউটার কোথায় দেখতে পারবেন? ডাউনলোডিং ফাইলে দেখতে পারবেন। আর যারা ফোন ইউজ করেন, কি বললাম? আর যারা ফোন ইউজ করেন আপনাদের ফাইল ম্যানেজারে থাকবে এই জিপ ফাইলগুলো, যেগুলো হচ্ছে জিপ ফাইল, বুঝতে পারছেন? এগুলো কি ফাইল? এগুলো হচ্ছে জিপ ফাইল। এই একটা ফাইলের মধ্যে অনেকগুলো করে তথ্য আছে। সকলে কি আমার কথা বুঝতে পারছেন? কি বললাম? যারা ফোন ইউজ করেন তাদের ফাইল ম্যানেজারে গিয়ে এই ফাইলগুলো ডাউনলোড করার পর মানে ওখানে গিয়ে জমা থাকবে। আর যারা কম্পিউটার অথবা ল্যাপটপ ইউজ করেন আপনাদের যে ডাউনলোডিং ফাইলটা আছে না, ওই ডাউনলোডিং ফাইলে গিয়ে ওই টেমপ্লেট গুলো আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? তো দেখেন, এখানে হচ্ছে আমরা এই ডাউনলোড, যেমন আমি কম্পিউটার ইউজ করতেছি সেক্ষেত্রে আমার ফাইলগুলো কিন্তু যেখানে চলে আসছে। তো এই ফাইলগুলোর নাম হচ্ছে জিপ ফাইল। জিপ মানে কি বলেন সকলে মেসেজে বলুন, জিপ মানে কি? জিপ মানে কি? জেড আইপি, জিপ। জিপ মানে কি বুঝায়? ভেরি গুড, জিপ মানে চেইন কে বুঝায়, তাই না? জিপ মানে চেইন, যে তোমার জিপটা আমি খুলে দেই। জিপ মানে কি? তোমার চেইনটা আমি খুলে দেই। তো জিপ মানে হচ্ছে চেইন কে বোঝায়। তো এটা হচ্ছে চেইনের ফাইল, ঠিক আছে? মানে এই ফাইলটা চেইন দিয়ে লাগানো আছে, বুঝতে পারছেন? এই যে ফাইলটা চেইন দিয়ে লাগানো আছে, তো আমাদেরকে এই জিপ ফাইল, এই জন্য এটার নাম জিপ ফাইল, বুঝতে পারছেন? এই ফাইলটা যেহেতু মাঝখানে চেইন দিয়ে লাগানো আছে স্যার, এই জন্য এটাকে জিপ ফাইল বলা হয়। আপনারা নিজেরাই বললেন জিপ মানে চেইন কে বোঝায়। তো এই চেইনটা আমাদেরকে খুলতে হবে, এটাকেই মূলত বলা হয় আনজিপ করা, বুঝতে পারছেন? এই চেইনটা যে আমি বাংলায় বলতেছি খুব সহজ হবে যে স্যার চেইনটা আমি, এটা হচ্ছে
চেন লাগানো, এই জন্য স্যার এটাকে জিপ ফাইল বলা হয়। তো স্যার এটা আমি চেনটা খুলবো, এটাকে অফিসিয়াল ভাবে কি বলা হয়, আনজিপ করাকে বোঝায়, অথবা এক্সট্রেট করাকে বোঝায়, অথবা কম্প্রেস টু জিপ করাকে বোঝায়। তো আমি কি এখানে কম্পিউটার স্ক্রিনে হাত মানে কম্পিউটারের স্ক্রিনে মনিটরের ভেতরে হাত ঢুকে দিয়ে চেনটা খুলবো নাকি? আপনি আপনার ফোনের স্ক্রিনে হাত ঢুকে দিয়ে কি খুলবেন চেনটা? খুলবো? এটা কি কখনো সম্ভব? এই ফাইলের মধ্যে চেন লাগানো আছে, তো আমি কি আমার কম্পিউটার স্ক্রিনে মনিটরের ভেতরে হাত ঢুকে দিয়ে কি চেনটা খুলবো? না। তাহলে কিভাবে খুলতে হবে? এইটা খোলার জন্য আমাদেরকে ওই যে বললাম যে ফাইলটা আমরা আনজিপ করব অথবা এক্সট্রেট করব। বুঝতে পারছেন সকলে? এখন বুঝতে পারছেন? এই চেনটা খুললেই কিন্তু আমি তথ্যগুলো দেখতে পারবো, যেহেতু স্যার এই চেনটা মানে হচ্ছে কম্পিউটারের ভেতরে, তো আমরা তো আর স্যার কম্পিউটারের স্ক্রিনের ভেতরে হাত ঢুকে দিয়ে চেনটা খুলতে পারবো না। এই জন্য স্যার আপনি বললেন যে আমরা এই জিপ ফাইলটা এক্সট্রেট করব, মানে এক্সট্রেট করা মানে খোলাকে বোঝায়, এক্স তারপর হচ্ছে জিপ আনজিপ করাকে ওই খোলাকেই বোঝায়, ঠিক আছে? তো এটা আমরা আনজিপ করবো। একেবারে সহজ কথায় ভাই, আপনি জিপ ফাইলটা ফাইল ম্যানেজারে দেখতে পারবেন অথবা কম্পিউটার ডাউনলোডিং ফাইলে দেখতে পারবেন। তো যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন তারা আসলে এই ফাইলটা আপনারা কিভাবে কি করবেন, তো দেখেন সোরা কার্ড যেটা লেখা থাকবে, সোরা কার্ড, এই সোরা কার্ডটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন 4। বুঝতে পারছেন? যে ফাইলটার নাম সোরা কার্ড, এই যে কি লেখা নিচে দেখেন, সোরা কার্ড 1 সোরা কার্ড 2। তো যাই হোক দুটা ডাউনলোড করছি, তো এখানে সোরা কার্ড যেটা লেখা আছে, এই সোরা কার্ডটাকে প্রিমিয়াম ভার্সন 4 বলা হয়। তো এই সোরা কার্ড এরকম যেহেতু প্রিমিয়াম ভার্সন 4 গুলো ইউজ করব, একই সিস্টেম সবগুলোই, তো এখানে আমি এটা এক্সট্রেট করব। তো এক্সট্রেট কিভাবে করতে হয়, কম্পিউটার এবং ল্যাপটপ যারা ইউজ করেন তাদের উদ্দেশ্যে বুঝে যেটা আমরা এক্সট্রেট কিভাবে করব, মাউসের ডান পাশের বাটনে ভাই আপনি ক্লিক করবেন, মানে যে ফাইলটা আপনি এক্সট্রেট করবেন বা চেইনটা খুলবেন, তো সেটা মাউসের ডান পাশে বাটনে ক্লিক করতে হবে। ডান পাশে বাটনে ক্লিক করার পরে যে কি লেখা, এক্সট্রেট অল, আমি আবারও দেখাচ্ছি, যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন তাদের উদ্দেশ্যে বোঝাচ্ছি, এই জিপ ফাইলটা আমরা আনজিপ করব বা এক্সট্রেট করব, মানে চেইনটা খুলবো। আমি জাস্ট বোঝানোর উদ্দেশ্যে কিন্তু এই ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করতেছি, চেইন গুলো খুলতেছি, এই কম্পিউটার স্ক্রিনের ভেতরে হাত ঢুকে দিছি, ঠিক আছে? এটা বোঝানোর উদ্দেশ্যে বলতেছি। অফিসিয়াল ভাবে যেটাকে বলা হয় যে এইটা হচ্ছে একটা জিপ ফাইল, এই জিপ ফাইলটা আমি হচ্ছে এক্সট্রেট করব অথবা আনজিপ করব। সেটা কিভাবে করতে হয়, কম্পিউটারের ভাবে, মানে যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন, মাউসের ডান পাশের বাটনে আপনি ক্লিক করবেন, ফাইলটাতে এখানে এসে মাউসের ডান পাশের বাটনে ক্লিক করে এখান থেকে লেখা আছে যে এক্সট্রেট অল অথবা কম্প্রেস টু জিপ, ঠিক আছে? যেখানেই ক্লিক করবেন একই বিষয়। তো আমি এখান থেকে এক্সট্রেট অলে ক্লিক করলাম। এক্সট্রেট অলে ক্লিক করার পর এই যে ধরনের একটা ফাংশন চলে আসছে, তো এখান থেকে আমি এই যে এক্সট্রেট যে লেখাটা আছে এক্সট্রেট অপশনে ক্লিক করে দিলাম, এই যে খুলে গেল। বুঝতে পারছেন? এক্সট্রে ক্লিক করলাম, এই যে খুলে গেল, দেখেন কতগুলো তথ্য আছে ওই ফাইলটার মধ্যে। এই যে এই ফাইলটার মধ্যে কিন্তু এই তথ্যগুলো আছে। কি সকলে কি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি? যে আমরা কিন্তু এখানে এই যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে এই ফাইলগুলো, দেখেন কি কি ফাইল আছে, ask your question, blogger template, date setting format, how to install blogger template, logo, Soracard documentation, Soracard video documentation, Soracard মানে Soracard XML document। বুঝতে পারছেন? তো এই যে দেখেন এখানে হচ্ছে অনেকগুলো তথ্য আছে, ভালো করে বিষয়টা লক্ষ্য করুন যে একটা টেমপ্লেটের কতগুলো ইনফরমেশন এখানে দেওয়া আছে। আনজিপ করার পর আমরা দেখতে পাচ্ছি যে স্যার এখানে একটা লেখা আছে ask your question, blogger template, date setting format, তারপর হাউ টু ইনস্টল ব্লগার টেমপ্লেট, তারপর লোগো, সোরাকার ডকুমেন্টেশন, সোরাকার ভিডিও ডকুমেন্টেশন, তারপর হচ্ছে সোরাকার লেখা। তো এখানে আমাদের আসলে টেমপ্লেটটা কোনটা, এগুলো তো টেমপ্লেটের ইনফরমেশন। তো টেমপ্লেট কোনটা, দেখেন এটা কোন কত কেবি, এটা 1 কেবি, এটা 1 কেবি, এটা 53 কেবি, এটা 1 কেবি, এটা 6 কেবি মানে 6 কেবি, এটা হচ্ছে 475 কেবি। তো বলেন দেখি এখানে কোনটা সব থেকে বেশি কেবি, কোনটা বেশি কেবি, 1 কেবি বড় নাকি 53 কেবি বড় নাকি 6 কেবি বড় নাকি 475 কেবি বড়, কোনটা বলেন? কত কেবি সব থেকে বড় কোনটা, 53 নাকি 475 থেকে 53 কেবি সব থেকে বড়? ভেরি গুড, 475 কেবি সব থেকে বড়। হ্যাঁ, এই যে আপনি যে ফাইলেই করেন না কেন ভাই, এই যে সব থেকে বড় যে ইয়েটা থাকবে, মানে বড় যে ফাইলটা থাকবে সেটাকেই হচ্ছে আহ ওই মানে অরিজিনাল টেমপ্লেট বলা হয়। এখানে এক্সএমএল ডকুমেন্ট দেখতে পাচ্ছেন, এই যেখানে লেখা আছে এইচটিএমএল ডকুমেন্ট, বুঝতে পারছেন? তো আপনাদের অনেকের ক্ষেত্রে লেখা থাকতে পারে এক্সএমএল ডকুমেন্ট, এখানে লেখা আছে মাইক্রোসফট আসলে ওইটা দিয়ে ইয়ে করছি, তো এই জন্য এই যে এইচটিএমএল ডকুমেন্ট লেখা। তো আপনার ওখানে কিন্তু এক্সএমএল ফাইল থাকবে,
যদি এত কিছু না বুঝেন, এই যে লেখা আছে সোরা কাট এবং সব থেকে বড় যেটা কেবি সার 475 কেবি হবে, বা অন্যান্য টেমপ্লেটের ক্ষেত্রেও কিন্তু সেম ওইটাই, যে সব থেকে বড় যেটা কেবি থাকবে, ওখানে যত ইনফরমেশন থাকুক না কেন, সব থেকে বড় যেটা কেবি হবে সেটাই আপনার অরিজিনাল ফাইল। বুঝতে পারছেন সকলেই? মানে সেটাই হচ্ছে টেমপ্লেট, এটাই আমাদেরকে ওয়েবসাইটে ইউজ করতে হবে। আর বাকিগুলো ইনফরমেশন। সকলে কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই সেটা আগে বলেন। না বুঝতে পারলে কিন্তু এটা বলুন, আমি আগামী ক্লাসে কোনোভাবেই রিপিট করব না। যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সব থেকে বড় বেশি কেবি যেটা, সেটাই স্যার হচ্ছে আমাদের মানে টেমপ্লেট, এটা আমাদেরকে ওয়েবসাইটে বসাতে হবে। তো স্যার এখানে লেখা আছে সোরাকার, আমরা এখানে যেটা দেখতে পাবো এক্সএমএল ডকুমেন্ট অথবা এইচটিএমএল ডকুমেন্ট, যেটাই থাক একই বিষয়। তো সব থেকে বড় যেটা কেবি স্যার সেটাই হচ্ছে আমাদের এইচটিএমএল, যে টেমপ্লেট ইউজ করি না কেন। তো এইটা আমরা আমাদের ওয়েবসাইটে বসাবো, ঠিক আছে? সোরাকার যেটা 475 কেবি, এইটা আমাদের ওয়েবসাইটে বসাবো। তো আপনি টেমপ্লেটটা কি এখানে ক্লিক করে দেখতে পাবেন নাকি? এখানে ক্লিক করে কিন্তু এই টেমপ্লেট দেখতে পারবেন না, বুঝতে পারছেন? এটা ওয়েবসাইটে যখন বসাবেন তখন বুঝতে পারবেন যে এটা আসলে দেখতে কেমন। কারণ এটা তো কোনো ছবি না যে আপনি ক্লিক করলেন আর ছবির মতন দেখাইলো। সকলে কি বুঝতে পারছেন কি বললাম? এই ফাইলটা যখন ওয়েবসাইটে বসাবেন তখন আপনার চেহারা বুঝতে পারবেন, মানে এই ফাইলের চেহারাটা বুঝতে পারবেন। আপনি তো আর এটা ছবি না যে আপনি ক্লিক করলে ছবিটা অন হয়ে গেল আর দেখলেন কেমন দেখতে, ঠিক আছে? এই জিনিসটা যখন আমরা আমাদের ওয়েবসাইটে বসাবো তখন স্যার আমরা দেখতে পারবো যে ওয়েবসাইটে পরিবর্তনটা আসলে কি হয়েছে, বা এটা চেহারাটা দেখতে পারবো, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছি। আর যারা ফোন ইউজ করেন তারা কিসের মাধ্যমে করবেন বলেন? ফোনের ক্ষেত্রেও ফাইল ম্যানেজারে গিয়ে ডান পাশে থ্রি ডটে ক্লিক করে সেম এইভাবে করে আপনি এক্সট্রাক্ট করে নিতে পারেন, অথবা ইউটিউবে কি যে আপনি সার্চ করেন যে ফোন দিয়ে কিভাবে আনজিপ করতে হয়, ফোনের মাধ্যমে একটা অ্যাপস আছে যেটা নাম জেড আসিবার, একটা নামে অ্যাপস আছে, ওই অ্যাপসটার মাধ্যমে আপনারা সকলে করতে পারবেন। যারা ফোন ইউজার সকলে বুঝতে পারছেন কি বললাম, যেটা একেবারে বেসিক বিষয়। ফাইল ম্যানেজারে গিয়ে আপনি থ্রি ডটে ক্লিক করে আনজিপ করতে পারেন, অথবা আপনি হচ্ছে জেড আসিবার নামে একটা অ্যাপস আছে সেটা ডাউনলোড করেও করতে পারেন। সব থেকে সহজ যে বিষয়টা সেটা হচ্ছে ইউটিউবে গিয়ে যে আপনি সার্চ করেন যে ফোন দিয়ে কিভাবে আমি আনজিপ করব, মানে ফোন দিয়ে জিপ ফাইল কিভাবে আনজিপ করতে হয়, অসংখ্য বেসিক ভিডিও আছে, যে ভিডিওগুলো আপনি চাইলে দেখতে পারেন। ওকে, সকলে বুঝতে পারছেন? যারা ফোন ইউজ করেন তারা কি বুঝতে পারছেন কি বললাম? এটা একেবারে বেসিক, বেশি মানে বেসিক বিষয়, যে একটা ফাইল থেকে আরেকটা ফাইলে রূপান্তর আর কি করতে, এটাকেই আনজিপ করা বোঝায়। আর যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন আমি তো দেখাই দিলাম, আমি ফোন ইউজ করলে ওইটা অবশ্যই দেখাই দিতাম। তো যাই হোক, যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন আপনারা আশা করি বুঝতে পারছেন, যারা ফোন ইউজ করেন তারাও বুঝতে পারছেন। এখন এইটা করার পর মানে আমি টেমপ্লেটটা দিব, লিঙ্কটা, এবং ডাউনলোডও করে দিব, পাশাপাশি আপনি সেটা ডাউনলোড ওখান থেকে চাইলে করতেও পারেন, অথবা আমি যে ডাউনলোড করে দিব ওখানে উল্লেখ করে দিব, সেখান থেকে ডাউনলোড করবেন। জিপ ফাইলগুলো ডাউনলোড করার পর প্রিমিয়াম ভার্সন 4টা আপনি এক্সট্রেক্ট করবেন। এক্সট্রেক্ট করার পরে এই যে সোরা কার্ড, এটা যেটা সবথেকে বড় কেবি মানে বেশি কেবি, সেটা আমাদের এক্সএমএল ডকুমেন্ট, বা এইটা হচ্ছে আমাদের টেমপ্লেট, এটা আমাদের ওয়েবসাইটে বসাতে হবে, ঠিক আছে? তো টুলসটা ডাউনলোড করার পর এইভাবে করে রেডি করতে হবে, ঠিক আছে? এইভাবে করে রেডি করবেন। রেডি করার পর এখন আমি এটা ওয়েবসাইটে বসাবো। কিভাবে বসাবো? ওয়েবসাইটে বসানোর জন্য এই যে এখানে বসাবো, ওইটা আগে টুলসটা ডাউনলোড করে সেটা আনজিপ করে এক্সএমএল পর্যন্ত নিয়ে যাবেন, মানে ওই যে সোরা কার্ড যেটা অরিজিনাল ফাইল ওখানে নিয়ে আসবেন। তারপর আপনাকে কিন্তু এই ওয়েবসাইটে এইটা বসাতে হবে। তো দেখেন সরাসরি জিপ ফাইল বসালে কিন্তু হবে না, ওইটা জিপ ফাইল আনজিপ করার পর তারপর ওর ভেতরে যে সোরা কার্ড যেটা আছে সব থেকে বেশি কেবি সেটা কিন্তু বসাতে হবে, ঠিক আছে? তো এটা করার পর আমাদেরকে কোথায় আসতে হবে? ব্লগার অ্যাকাউন্টে, ঠিক আছে? কোথায় আসবেন? এই টেমপ্লেটটা বসানোর জন্য কোথায় আসতে হবে? ব্লগার অ্যাকাউন্টে আসতে হবে। তো ব্লগার অ্যাকাউন্টে আসলাম, এই যে কি লেখা আছে বলেন? থিম। এই থিম অপশনে ক্লিক করবেন। বুঝতে পারছেন আমার কথা কি বললাম? যে আনজিপ করার পর স্যার ওইটা ডকুমেন্টটা মানে এক্সএমএল করার পর আমরা হচ্ছে ব্লগার অ্যাকাউন্টে স্যার আসবো। ব্লগার অ্যাকাউন্টে এসে এই যে লেখা আছে থিম, এই থিম অপশনে ক্লিক করব। এই থিম অপশনে ক্লিক করার পরে এই যে উপরে দেখেন ডান পাশে একটা অ্যারো চিহ্ন, কাস্টমাইজের ডান পাশে আপনি নরমালি যে টেমপ্লেটটা ইউজ করছেন, মানে যে ফ্রি টেমপ্লেট ইউজ করছেন সেটা আপনি এখানে দেখতে পারবেন। এইটা ডান পাশে একটা অ্যারো চিহ্ন আছে, কাস্টমাইজের ডান পাশে একটা অ্যারো চিহ্ন আছে। সকলে বুঝতে পারছেন আমি কি বললাম? একেবারে সহজ কথায় ভাই আমি আবারও বোঝাচ্ছি, যে আপনি ব্লগার অ্যাকাউন্টে আসবেন, মানে ওইটা এক্সএমএল ফাইল কনভার্ট করার পর, মানে ভাই আপনি প্রথমে লিঙ্কটা দিলাম ওখান থেকে ডাউনলোড করলেন, অথবা আমি ডাউনলোড করে দিলাম ওখান থেকে ডাউনলোড করলেন, করার পর সেটা আনজিপ করবেন, প্রিমিয়াম ভার্সন 4টা বাকিগুলো ডাউনলোড করে রেখে দিবেন। তারপর আপনি হচ্ছে এক্সএমএল ডকুমেন্ট মানে কনভার্ট করবেন আর কি, ওই জিপ ফাইলটা আনজিপ করে এক্সএমএল ডকুমেন্টটা রেডি করে রাখবেন। তারপর ভাই আপনি হচ্ছে ব্লগার অ্যাকাউন্টে আসবেন। ব্লগার অ্যাকাউন্টে এসে আপনি কোথায় ক্লিক করবেন? থিম অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? থিম অপশনে ক্লিক করার পর আপনি যে ফ্রি থিমটা নিচ্ছেন সেটা আপনি উপরে দেখতে পারবেন, এই যে দেখতেই পাচ্ছেন আমি এটা নিচে, এটা দেখাচ্ছে। তো এই থিমের ডান পাশে দেখেন
এই থিমের ডান পাশে কাস্টমাইজের ডান পাশে একটা রেড কালার বাটন আছে, যেখানে একটা অ্যারো চিহ্ন আছে। এই অ্যারো চিহ্ন অপশনটাতে আমরা ক্লিক করে দিব। অ্যারো চিহ্ন অপশনটাতে ক্লিক করার পর কি কি ফাংশন আসছে, এই যে দেখেন রিস্টোর, কি লেখা রিস্টোর। তো এই রিস্টোরে ক্লিক করুন। বুঝতে পারছেন কি বললাম? ব্লগার অ্যাকাউন্টে এসে থিম অপশনে ক্লিক করার পর কাস্টমাইজের ডান পাশে একটা অ্যারো চিহ্ন আছে, এই রেড কালার অ্যারো চিহ্নতে আমরা ক্লিক করব স্যার। ক্লিক করার পর এখান থেকে এই যে লেখা আছে রিস্টোর নামে একটা ফাংশন, এই রিস্টোর অপশনটাতে ক্লিক করে দিব। রিস্টোরে ক্লিক করার পর আমাদের এখানে বলছে যে ইউ ক্যান আপলোড থিম ফ্রম এ ফাইল অন ইওর কম্পিউটার। আপনি কি এইটা আপলোড করতে চাচ্ছেন? তো হ্যাঁ, আমরা করতে চাচ্ছি। তো এখান থেকে এই যে আপলোড নামে যে ফাংশনটা আছে সেখানে আমরা ক্লিক করে দিব। আপলোড অপশনে ক্লিক করার পর যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন, আপনাদের ডাউনলোডিং ফাইল এই যে নিয়ে আসছে, অটোমেটিকলি নিয়ে আসছে। তো আমাদের ফাইল কোনটা, যে সোরাকাট, সোরাকাটে ক্লিক করলাম। তো কোনটা আমি করবো বলেন, কোনটা চুজ করবো এখান থেকে? এই ফাইলের মধ্যে কোনটা আমার টেমপ্লেট আমি দিব, কোনটা বলেন? সকলে মেসেজ বলেন দেখি কতজন বুঝতে পারছে। লাস্টেরটা বললে হবে না, এটা কত কেবিটা করব সেটা বলেন, অথবা নাম বলেন। ভেরি গুড, 475 কেবি যেটা, সেটা যেটা নাম কি সোরাকাট প্রিমিয়াম ভার্সন 4, এই জন্য সোরাকাট লেখা আছে। আর এই যে লেখা আছে 475 কেবি। ভেরি গুড। তো এইটা তাহলে আমি এখান থেকে সিলেক্ট করলাম, ঠিক আছে? এই যে সিলেক্ট করলাম, দেখেন সিলেক্ট করার পরে দেখেন পুরো এইচটিএমএল ভার্সন এখানে দেখাচ্ছে। এটা তো ওয়েবসাইটে বসালে বুঝতে পারবেন, দেখতেই পাচ্ছেন কতগুলো এইচটিএমএল, বুঝতে পারছেন? তো যাই হোক, এটা আপনাদের আবার দেখাবে না, আমি ওই ফাংশন করে রাখছি এই জন্য এটা দেখাচ্ছে। তো যাই হোক, এই টেমপ্লেটটা আমরা এখান থেকে চুজ করব, ঠিক আছে? আমরা এই টেমপ্লেটটা চুজ করব। চুজ করার পর যে ওপেনে ক্লিক করলাম, দেখেন ওপেনে ক্লিক করার পর রিস্টোরিং থিম, মানে রিস্টোরিং হচ্ছে। তো রিস্টোরিং হতে একটু সময় নেবে, আমরা একটু ওয়েট করি। সকলেরই কিন্তু সময় নেবে। এই যে রিস্টোরিং হয়ে যাচ্ছে, আমরা একটু ওয়েট করবো, যেহেতু একটা টেমপ্লেট বসতেছে প্রিমিয়াম ভার্সন, একটু সময় লাগবে। যে দেখেন রিস্টোর থিম অলরেডি হয়ে গেছে এবং আগের টেমপ্লেটটা কিন্তু চলে গেছে, যে লেখা আছে দা প্রিভিউ ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবল, মানে আগের ওই ফ্রি থিমটা সরে গেছে, বুঝতে পারছেন? এখন দেখেন ওয়েবসাইটের চেহারাটা কিরকম, আগে এরকম ছিল না, আগে তো এরকম ছিল, এখন রিফ্রেশ করে দেখেন কিরকম হয় দেখতে। এই দেখেন পুরো গেট আপটাই চেঞ্জ হয়ে গেছে। এই যেটা হচ্ছে ল্যান্ডিং পেজ, দেখেন এটা হচ্ছে আমাদের সেই ল্যান্ডিং পেজ ওয়েবসাইটের। এখানে ক্লিক করি, স্বপ্ন বাটনে ক্লিক করে যে পি ল্যান্ডিং পেজ ওপেন হবে, দেখেন ওয়েবসাইটের পুরো চেহারাটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, বুঝতে পারছেন? এই যে এটা পি ল্যান্ডিং পেজ, কি আগেরটার থেকে ভালো আছে না খারাপ আছে, কোনটা? আগেরটা ভালো ছিল নাকি এটা ভালো ছিল, কোনটা? অবশ্যই আমরা আমাদের এই ওয়েবসাইটে কিন্তু অনেক কাস্টমাইজিং করব, সবে আমরা টেমপ্লেটটা বসাইলাম। আমরা কিন্তু এখানে নিজস্ব একটা লোগো বসাবো, আমাদের নিজস্ব এখানে ফাংশন গুলো বসাবো, এই ব্যানারটা পরিবর্তন করব, এখানে অ্যাড বসাবো, এগুলো এলোমেলো জিনিস যেগুলো এক্সট্রা জিনিস সেগুলো ডিলিট করে দিব, বুঝতে পারছেন? তো এগুলো আমাদের ওয়েবসাইটটা কি আগের থেকে সুন্দর হয়েছে না খারাপ হয়েছে দেখতে বলেন? প্রিমিয়াম ভার্সন 4 এটা আমরা ইউজ করছি, এই জন্য এই চেহারাটা এরকম। তো এটা কি আগের ওয়েবসাইটটা ভালো ছিল নাকি এখন যেটা আমি বসালাম সেটা ভালো ছিল? আগে ছিল এই যে এরকম, আগে এই যে এটা ছিল না, আগে কিন্তু এটা ছিল, ঠিক আছে? এখন কিন্তু ওয়েবসাইটটা এই যে এরকম হয়েছে, এটা ল্যান্ডিং পেজ। এটা আমরা আরো কাস্টমাইজ করে আরো সুন্দর করব পরে। আপাতত বলেন আগেরটা ভালো নাকি এটা সুন্দর, কোনটা? অবশ্যই এইটা সুন্দর। তো সেই ক্ষেত্রে এখন বুঝতে পারছেন যে কেন আপনি প্রিমিয়াম ভার্সন মানে টেমপ্লেট গুলো কিনছেন। এটা কি আমাদেরকে ফ্রি দিত? কেউ দিত না। তো এই টেমপ্লেট গুলো আমাদের জন্য কিনছেন নাকি আপনার জন্য কিনছেন, বলেন সকলেই? ফ্রিতে ওই রকম আপনারা নিজেরাই বলেন যে স্যার আগের থেকে ওয়েবসাইটটা অবশ্যই ভালো দেখাচ্ছে, এবং তাও আবার আমরা আরো কাস্টমাইজ করলে আরো ভালো দেখাবে। তো এই টেমপ্লেট গুলো আমাদের জন্য কিনছেন আপনি টাকা দিয়ে নাকি আপনার নিজের জন্য কিনছেন? তাহলে এই কোর্সে কি এই টেমপ্লেট গুলো কাজে লাগলো নাকি লাগলো না? আরো লাগবে, যখন পরবর্তী ক্লাসে অন্যান্য টুলস গুলো আমি দেখাবো তখন বুঝতে পারবেন। তো আশা করি সকলে বুঝতে পারছেন। তো যাই হোক, আপনাদের যে হোমওয়ার্কটা দিলাম, ক্লাস এখনো শেষ হয়নি, আগে হোমওয়ার্ক দেই। হোমওয়ার্কটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন ই কমার্স ক্যাটাগরি টেমপ্লেটের লিঙ্কটা আমি দিব, পাশাপাশি ডাউনলোড করেও দিব। আপনারা আনজিপ করে সেটা বসাবেন প্রিমিয়াম ভার্সন 4টা, কারণ এটা কাস্টমাইজিংটা আমরা শিখবো। এটা সব থেকে ডিফিকাল্ট, কঠিনটা শিখলে সব থেকে আপনি বাকি যেগুলো ছিল 1 2 3 এগুলো একই সিস্টেমে আপনি কাস্টমাইজ করতে পারবেন, একেবারে ইজি আপনার কাছে মনে হবে। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে জাস্ট আপনি টেমপ্লেটটা রিস্টোর করে রাখবেন থিমে গিয়ে। আমরা স্যার ওই যেটা সবথেকে বেশি কেবি, যেটাকে মূলত বলে সোরাকাট বা এক্সএমএল ফাইল, তো সেটা আমরা রিস্টোর করে দিব এবং ভিউ গুলো গিয়ে এসে দেখবো যে আমাদের ওয়েবসাইটের চেহারাটা পরিবর্তন হয়েছে কিনা। আমরা আগামী ক্লাসে কি বললাম,
আমরা আগামী ক্লাসে দেখবো ওয়েবসাইটে মেইন মেনু বা টপ মেনু পরিবর্তন করব, তারপর কন্ট্যাক্ট ডিটেলস পরিবর্তন করব, ভার্টিক্যাল আইকন মেনু পরিবর্তন করব, টপ সোশ্যাল মিডিয়া আইকন পরিবর্তন করব, স্মার্টফোন ল্যাপটপ এগুলো ডিলিট করে দিব, ফটো উইজের বিসি এগুলো ডিলিট করে দিব, পি লার্নিং পেজের সাইড বার এগুলো ডিলিট করে দিব। এই যে পি লার্নিং পেজে এখানে কিছু এগুলো দেখাচ্ছে, দেখেন লেখার উপরে লেখা চলে আসছে, এগুলো আমরা ঠিক করব। তো এত কিছু যেগুলো বললাম মানে আগামী ক্লাসে যেগুলো শিখবো আমি জানি আপনারা বুঝেন নাই, কোনো সমস্যা নাই, জাস্ট টপিক গুলো বললাম, অবশ্যই ইন ডিটেলে সবকিছু শিখবো। তাহলে আপনাদের হোমওয়ার্ক কি দিলাম ভাই, যে প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট গুলো আমি আজকে রাতে দিব, ডাউনলোড করেও দিব, লিংকও দিয়ে দিব। আপনাদের জাস্ট কাজ হচ্ছে প্রিমিয়াম ভার্সন টেমপ্লেটটা ডাউনলোড করবেন, নিজের ফোন দিয়ে কিভাবে করতে হয়, কম্পিউটার কিভাবে করতে হয় সেটাও বলছি। তো এইটা হচ্ছে আমি হচ্ছে মানে ওইটা আপনি রেজিস্টার করে রাখবেন, জাস্ট টেমপ্লেটটা অ্যাপ্লাই করে রাখবেন। বাকি আগামী ক্লাসে, আগামীকালও আপনাদের 10টা 30 মিনিটে ক্লাস আছে, আগামী ক্লাসে কিভাবে টেমপ্লেট কাস্টমাইজিং করতে হয় এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ক্লিয়ার? সকলে কি বুঝতে পারছেন নাকি এখনো বুঝেন নাই কোনটা? বুঝতে পারছেন? আর সকলের সুবিধার্থে কি বললাম, সকলের সুবিধার্থে একটা বিষয় আমি আপনাদেরকে শেয়ার করি, যেটা হচ্ছে আহ এই যে দেখেন আমি এতক্ষণ তো আপনাদেরকে বুঝাইলাম তাই না, একটা কথা অনেকবার করে বললাম। তো আপনি চাইলে কিন্তু এখানে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখেও কিন্তু আপনি করতে পারেন। ভিডিওটা একটু দেখাই। তো এটা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও পেয়ে যেতে পারেন, অথবা এই যে টেমপ্লেটের লিংক দেখতে পাচ্ছেন, এই টেমপ্লেটের নিচে লেখা আছে হাউ ডু ইউ ইউজ দিস প্রো টেমপ্লেট। আপনি আসলে এই প্রো টেমপ্লেট গুলো কিভাবে ইউজ করবেন, ঠিক আছে? এই যে নিচে একটা ক্লিক হেয়ার বাটন আছে না বড় করে, এই ক্লিক হেয়ার বাটনে ক্লিক করবেন, সরাসরি আমাদেরকে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। এই যে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই ভিডিওটা দেখে, এটা আমি নিজেই ভিডিও করছি, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে হচ্ছে আহ এই যে দেখেন আমি কিন্তু ভিডিওতে বলে দিছি যে কিভাবে কি করবে, ডাউনলোড কিভাবে করবে, তারপরে জিপ ফাইল কিভাবে আনজিপ করবে, এই যে এখানে ভিডিওতে আছে। তারপরে এখানে দেখেন এই যে আপলোড কিভাবে করলাম, ঠিক আছে? তারপর এখানে কিভাবে করলাম, ঠিক আছে? এই সকল বিষয়গুলো এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। 4 মিনিট 25 সেকেন্ডের একটা ভিডিও, যেটা আমি আপনাদের কয় ঘন্টা ক্লাস নিলাম, বুঝতে পারছেন? এটা 4 মিনিট 25 সেকেন্ড আমি ভিডিওতে শেষ করছি। ভিডিওতে একটা কথা দুইবার করে বলছে ভিডিওতে, কিন্তু 4 মিনিট 25 সেকেন্ডে এই পুরো টপিক পুরো ক্লাস শেষ করছি। কিন্তু সেটা আমি আজকে কত ঘন্টা লাগাইলাম, কত ঘন্টা লাগাইছি বলেন? 1.5 ঘন্টা প্লাস। কেন লাগাইছি? আমার ভালোর জন্য না আপনাদের ভালোর জন্য? কোনটা? অবশ্যই কার ভালোর জন্য? আমার ভালোর জন্য। এই 4 মিনিট 25 সেকেন্ডে আমি ভিডিওতে আলোচনা করছি, যেইটা আমি আজকে ক্লাসে আপনাদের কত ঘন্টা নিলাম, প্রায় 2 ঘন্টা অলমোস্ট। তো আপনাদের ভালোর জন্য করলাম নাকি আমার ভালোর জন্য করলাম? আমি তো 4 মিনিট কেন, আমি আধা ঘন্টায় শেষ করে দিতাম, সমস্যা কি ছিল? তাই না? তো কেন শেখাচ্ছি? যাতে করে আপনি মনোযোগী হন এবং মনোযোগ সহকারে বুঝতে পারেন। আপনি রাত জেগে জেগে এখানে একটা সময় দিচ্ছেন, আমি এখানে একটা সময় দিচ্ছি, এইটার ফিডব্যাকটা যেন ভালো হয়। স্কাইলাইন আইটিতে আপনি যে কোর্সেই করেন না কেন, আমরা প্রত্যেকটা কোর্সে স্টুডেন্টদেরকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি, তারা যেন এখান থেকে ভালো কিছু করে। এবং এই জন্য আমাদের প্রত্যেকটা ব্যাচে আল্লাহর রহমতে অনেক পরিমাণ স্টুডেন্ট, শুধু ফ্রি কোর্সের স্টুডেন্টের প্রায় 15 থেকে 16 হাজার, এবং পেইড কোর্সের স্টুডেন্ট তো আরো বাকি আছেই। স্কাইলাইন আইটি ইনস্টিটিউটে টোটাল ফ্রি কোর্স এবং পেইড কোর্স মিলে টোটাল 25 থেকে 30 হাজার স্টুডেন্ট, ঠিক আছে? 25 থেকে 30 হাজার স্টুডেন্ট। তো অবশ্যই এমনিতেই হয়নি, আকাশ থেকে পড়েনি, তবে অবশ্যই মনোযোগী হতে হবে, তাহলেই সবকিছু সম্ভব। তো যাই হোক, এখানে একটা ভিডিও আছে, যে ভিডিওটা আমি আপনাদের অফিসিয়াল ভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েও দিব, পাশাপাশি আপনার এই টুলস এর লিংকে ক্লিক করলেই আপনার হচ্ছে ভিডিওটা অটোমেটিক ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে, অথবা স্কাইলাইন আইটি দিয়ে সার্চ করবেন, তাহলেই চলে আসবে। তো দেখেন এখানে হচ্ছে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমি যে বিষয়ে টপিকের উপর আজকে আলোচনা করলাম, তো এখানে এইভাবে করেই দেওয়া আছে। জাস্ট টেমপ্লেটটা আমি কিভাবে রিস্টোর করছি, ডাউনলোড কিভাবে করছি, সেটা কিভাবে এক্সএমএল ফাইল করছি এবং সেটা কিভাবে রিস্টোর করছি, এই সকল বিষয়গুলো এখানে দেওয়া আছে। তো সকলে অবশ্যই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এখানে একটা লাইক দিয়ে দিবেন, ঠিক আছে? আর এখানে সাবস্ক্রাইবটা করে দিবেন, বুঝতে পারছেন? তো সাবস্ক্রাইবটা কেন করতে বললাম, যাতে করে বিভিন্ন ধরনের আপডেট বিষয়ে ভিডিওগুলো আপনারা পেয়ে যেতে পারেন। আমাদের ফ্যামিলি মেম্বার প্রায় 10,000 প্লাস ইউটিউবে, মানে প্রায় 11,000-এর কাছাকাছি। তো আশা করবো 11,000 হইতে আপনারা আমাদেরকে হেল্প করবেন, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা 1% হলেও ভালো লাগলে আপনারা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন, আর ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর আমাদের ক্লাসে বুঝিয়ে দিলাম। ওকে, তো যাই হোক, আশা করি সকলে বুঝতে পারছেন। তো আমি যে পর্যন্ত আলোচনা করছি এই পর্যন্ত কি আপনারা সকলে বুঝতে পারছেন? তাহলে হোমওয়ার্কটা হচ্ছে ভাই আপনার যে সেটিংস এবং ব্লগার অ্যাকাউন্টের বিষয়গুলো আমি বুঝাইলাম, কোন ফাংশনটার কাজ কি, এটা আপনাকে প্র্যাকটিক্যালি করতে হবে না, তবে অবশ্যই প্রিমিয়াম ভার্সন ই কমার্স ক্যাটাগরি টেমপ্লেটটা আমি আজকে রাতে দিব। আপনারা অবশ্যই যেভাবে করে বললাম এইভাবে করে ডাউনলোড করে এক্সট্রাক্ট করে জাস্ট ওয়েবসাইটে বসাবেন, বাস।
এতটুকু আপনার কাজ। আগামী ক্লাসে আমরা কিভাবে এই প্রিমিয়াম ভার্সন 4 টেমপ্লেটটা স্টেপ বাই স্টেপ কাস্টমাইজ করব এবং আরো অনেক সুন্দর করব, এই বিষয়টা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। ঠিক আছে? তো এই পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক থাকলো। আর আগামীকাল 10:30 আপনাদের ক্লাস হবে, রমজান মাস যেহেতু। তো অবশ্যই ঘুম 2 ঘন্টা যদি আপনি কম ঘুমান, আমি মনে করি আপনি অসুস্থ হবেন না বা আপনার অনেক বড় কিছু হয়ে যাবে না। ঠিক আছে? কাজের সবকিছু ব্যালেন্স অনুযায়ী আমাদেরকে চলা উচিত। আপনার যেরকম জব আছে, মানে আগামীকাল মনে করেন স্যার আমার আগামীকাল আবার অফিসে যেতে হবে, তো আমারও অফিস আছে, তো আমি যদি কষ্ট করতে পারি আপনারা কেন পারবেন না, তাই না? আর যারা কষ্ট করে তারাই সাকসেস হয়, যারা কষ্ট করতে জানে না তারা কখনোই সাকসেস হয় না, এটা স্বাভাবিক বিষয়। যে কাজেই করেন না কেন, আমি যতই বুঝাই কোনো লাভ হবে না যদি আপনি নিজে থেকে না বোঝার চেষ্টা করেন তাহলে। এবং আগামীকাল যারা আজকে ক্লাসে ভিডিও রেকর্ডটা করছেন, আমি তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকে দিয়ে দিব, যারা ভিডিও রেকর্ড করছেন তারা অবশ্যই ভিডিও রেকর্ডটা আগামীকাল সকাল 10টা বা 11টা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দিব, একে অপরকে হেল্প করবেন। তো এখন যদি কারো কোনো ধরনের কোনো সমস্যা থাকে তাহলে রোল নাম্বার গুলো দিবেন, একজন একজন করে রোল নাম্বার ডাকবো এবং মাইক্রোফোন করে কথা বলবো। ঠিক আছে? কারো যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে, আমি যতটুকু শিখাইছি এতটুকু বিষয়ে যদি কারো কোনো ধরনের কোনো সমস্যা থাকে রোল নাম্বারটা দিবেন, একজন একজন করে মাইক্রোফোন করে কথা বলবো। ওকে, সকলে কি তাহলে কারো কোশ্চেন নাই? যদি কারো কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে আজকে যতটুকু শিখেছি এতটুকু টপিকের উপরে, তাহলে আপনার রোল নাম্বার গুলো দিতে পারেন, আমি একজন একজন করে মাইক্রোফোন করে কথা বলবো। এখন থেকে প্রত্যেকটা ক্লাসে আমি আপনাদের কোশ্চেন নিব। ওকে, তো যা রোল নাম্বার ডাকবো সেই শুধুমাত্র কথা বলবেন, আদারওয়াইজ কেউ মাইক্রোফোন করবেন না। প্রত্যেকটা রোল নাম্বারে আমি নিব ইনশাআল্লাহ, ওয়ান বাই ওয়ান। কাজেই যে ডিসিপ্লিন ভঙ্গ করবে ক্লাস থেকে ডিরেক্ট বের করে দিব। কাজ একটা রোল নিব, যা রোল নাম্বার ডাকবো সে কথা বলবে, আদারওয়াইজ কেউ মাইক্রোফোন করবে না। ওকে, তো রোল নাম্বার 14,557 বলুন। 14,557। একটা রোল সর্বোচ্চ 2বার ডাকবো, রেসপন্স না করলে সে রোল নিব না। 14,721। 14,721। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার এই যে টেমপ্লেট গুলো যে দিবেন, এগুলো ধরেন আমার যে ল্যাপটপ আছে এখানে ইনস্টল, আমি করে কাজ করবো, কিন্তু আমি ল্যাপটপটা কিছুদিন পর চেঞ্জ করবো, সেক্ষেত্রে এগুলো কি ব্যবহার করতে পারবো জি নাকি করতে তাতে? পারবেন, তখন আমাদেরকে বলবেন, আমরা আপনাকে অ্যাক্সেসটা ওখানে দিয়ে দিব, সমস্যা নেই। এইটাই স্যার। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে। আচ্ছা সালাম তারপরে, আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। রেসপন্স ফাস্ট করবেন, বুঝতে পারছেন? যখন রোল ডাকা হবে তখনই বলুন। এটা আমি মোবাইল বা কম্পিউটার দুইটাই ব্যবহার করতে পারবো? জি করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। 14,688 রোল নাম্বার। স্যার আমাকে একটু পিছনে ক্লাসে ওই যে ডেট যেটা রিমুভ করে দিয়েছেন থিম থেকে, ওই জিনিসটা একটু যদি আবার একটু দেখাতেন। কোনটা? ডেট রিমুভ করাটা। এইটা একটা ভিডিও আছে, আপনি ভিডিওটা কি দেখছেন? ভিডিওটা স্যার আমি খুঁজেছিলাম, তো আমি 6 এখানে। নাম্বার ক্লাসে ভিডিও আছে। এইটা আপনাকে নরমালি ব্লগার অ্যাকাউন্টে স্ক্রিন দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, বাম পাশে লেআউটে ক্লিক করবেন। লেআউটে ঠিক আছে, এখন তো আসলে ওইটা খুঁজে পাবেন না, টেমপ্লেট বসানোর আগে এটাও করতে হয়, আচ্ছা বুঝতে পারছেন? প্রিমিয়াম আচ্ছা ভার্সন টেমপ্লেট বসার আগে লেআউটে ক্লিক করে নিচে দেখবেন ব্লগ পোস্ট নামে একটা ফাংশন আছে, ওই ব্লগ পোস্টের ডান পাশে এডিট অপশনে ক্লিক করে শো পাবলিক সুইচটা অন করা থাকবে, সেটা অফ করে দিয়ে সেভ করে দিবেন। আর প্রিমিয়াম ভার্সন 4টা বসালে অটোমেটিক এটা চলে যাবে, বুঝতে পারছেন? ফাইন। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, তারপর হচ্ছে 14,555, সরি 14,576 রোল নাম্বার। 14,576, 14,612, 14,612, 14,500। আসসালামু স্যার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি ওই যে ইয়েটার আপনার ওয়েবসাইট ডেসক্রিপশনটা সেট আপ করতে পারতেছি না, আমি ট্রাই করতেছি কিন্তু এটা হচ্ছে না। ডিসক্রিপশনটা কমায় দিতে হবে, 2 থেকে 3 লাইন দিতে হ্যাঁ হবে। হ্যাঁ করছি, আমি প্রথমে একটু প্যারা বেশি হয়েছিল, পরে কমাই দিয়েছি, 2 লাইন 3 লাইন দিলাম, তাও আরো কমান, হয়, সবই হয়, কিন্তু হচ্ছে না আর কি। ওখানে আরো আসতেছে না। কমান তাহলে। 1 লাইন 1-1.5 লাইন করলে হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই যে আচ্ছা, 500 ক্যারেক্টারের মধ্যে দিতে হয়, বুঝতে পারছেন? কত ক্যারেক্টার, কয়টা ক্যারেক্টার? 500 ক্যারেক্টার, এর 500 বেশি হলে নেয় না। 500 তো কমই বোধ হয়েছে। এনিওয়ে আমি আরো কমাই দিব, এইটা এক। জি জি। আর নাম্বার 2 হচ্ছে গিয়া ওই যে আমি সেদিন বলছিলাম
যে প্রিল্যান্ডিং যে পেজটা আমি ভুলে তো পুরা কপি করি নাই, অর্ধেক করছিলাম, এখন বাকি অর্ধেকটা আমি করতে পারতেছি না। ওই যে পোস্ট অপশনে গিয়ে আপনি বলছেন, আমি ভুলে গেছি আর কি। পোস্ট অপশনে আচ্ছা, গিয়ে ফ্রি একটা লার্নিং করছিল। পেজটা স্ক্রিন দেখতে পাচ্ছেন? পোস্ট হ্যাঁ অপশনে হ্যাঁ গিয়ে এই যে এখানে ক্লিক করবেন, হ্যাঁ এই যে এখানে হ্যাঁ হ্যাঁ, জি জি, হ্যাঁ এখানে করলাম, হ্যাঁ ক্লিক করে। করে ফ্রি লার্নিং হ্যাঁ, পেজটা আপনি পুরোটা ডিলিট করে দিবেন, এই যেরকম করে ও সিলেক্ট করে আচ্ছা, ডিলিট করে দেবো, জি। সিলেক্ট হ্যাঁ করে যে ব্যাক স্পেস ডিলিট হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে? জি জি, হ্যাঁ জি তো জি। এইটা ডিলিট করে আপনি হচ্ছে ওই জিনিসটা এই যে এখানে আবার পেস্ট করে দিবেন। পরে আবার পুরোটা জি পুরোটা জি, কপি করে পেস্ট করে দিব, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আর যে কাজগুলো করছে তারপর ওগুলো আবার আপডেট করে আবার দিবেন। করতে হবে, কেমন আবার, জি হ্যাঁ, জি, আচ্ছা রাইট বুঝতে রাইট। পারছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা আমি আবার করে দেখি হয় কিনা, কেমন ওকে লাইন কমাই দিয়ে। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে। 14,587 রোল নাম্বার, 14,587, 14,563। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। অ স্যার আমি হচ্ছে যে মানে প্রবলেমের জন্য না, আমি বলতে চাচ্ছিলাম আমার ফোন থেকে ক্লাস করতে সমস্যা হচ্ছে, বুঝছেন স্যার? তো আমি জি। কম্পিউটার বা ল্যাপটপ নিতে চাচ্ছি। কিন্তু এই কাজের জন্য আসলে কোনটা ভালো, কম্পিউটার নাকি ল্যাপটপ? আসলে ল্যাপটপটা হচ্ছে বিষয়টা কি, ল্যাপটপের থেকে ডেস্কটপটা একটু হার্ড, মানে ভালো আর কি বলতে গেলে, কারণ ডেস্কটপ হচ্ছে একটু মানে ইয়েটা ভালো নেয় আর কি, মানে আপনি যে কোনো ভারী কাজ করলে সেটা ল্যাপটপের থেকে কম্পিউটারটা আর কি ইয়ে করতে পারে আ ভালো। আচ্ছা স্যার, এটা হলো, কিন্তু কত জেনারেশন নিবো এবং হচ্ছে যে আর হচ্ছে যে RAM-ROM কত নিবো? এটা আসলে আপনি 5 জেনারেশন নিলেও হবে, ঠিক আছে? জি অথবা স্যার। আপনি প্রায় 3-5 জেনারেশন, এটা সর্বনিম্ন এটাই তো এইটা নিতে পারেন, অথবা এর থেকে একটু ভালো, ঠিক আছে? আর হুম। র্যাম আপনাকে মিনিমাম 4 জিবি রাখার চেষ্টা করবেন। আচ্ছা, আচ্ছা। স্যার এইটা কি ৩০ থেকে ৩৫,০০০ টাকার মধ্যে কি ভালো হ্যাঁ পাওয়া হ্যাঁ, যাবে? 30 বা থেকে এর মধ্যে 35,000 টাকার মধ্যে অনেক ভালো মানে ল্যাপটপ পাবেন আর কি। আর স্যার কম্পিউটার কম্পিউটার কি হচ্ছে বানায় আপনার, নিবো? জি জি, আপনি যেখানে যাবেন ওনাদেরকে বলবেন যে আমার হচ্ছে ফ্রিল্যান্সিং করতে চাই, তো এরকম এরকম টাইপের আমার রিকোয়ারমেন্ট হচ্ছে এগুলো, তো আমি এত টাকার মধ্যে একটা বানাতে চাচ্ছি। না হলে আপনি যদি যা ও বলেন যে ওনাদেরকে যে আমি হচ্ছে একটা বানাতে চাচ্ছি ভালো, তখন ওনারা আপনাকে ইচ্ছে করে যেটা আপনার প্রয়োজন নেই সেটা দিয়েও বিল বেশি করবে, বুঝতে পারছেন? জি, এই জি জন্য স্যার। কিন্তু স্যার আমি একটা কথা বলি যে কি লাগবে আপনি যদি শুধু মানে একটু বলে দেন। আমি বলব না, আমি শুধু জাস্ট শুনতেছি। আপনি একটু বলেন। এটা আসলে আপনার ওই নর্মালি যে ডেস্কটপ নেই ল্যাপটপ নেবেন কোনটা? স্যার মানে যে এই কাজের জন্য যেটা ভালো হয় এজন্য আপনার কাছে সাজেশন চাচ্ছি। জি জি, আপনি হচ্ছে ওই 30-35 হাজার টাকার মধ্যে ল্যাপটপও পাবেন, অথবা আপনি ডেস্কটপ নিতে চাইলে ডেস্কটপও আপনি নিতে পারেন। আপনি ইউটিউবে গিয়ে একটু সার্চ করলেই পেয়ে যাবেন যে আপনার কত টাকা বাজেট, ওইটা দিয়ে আপনি সার্চ করবেন। তবে 30 থেকে 35 হাজার টাকা দিয়ে যদি আপনি ডেস্কটপ নিতে চান, তো অত আসলে ভালো হবে না ডেস্কটপ, মিনিমাম 50,000 থেকে 45,000 রাখা উচিত বাজেট। আর ল্যাপটপ যদি ও নেন তাহলে রিকন্ডিশনের যে ল্যাপটপ গুলো আছে 30 থেকে 35 হাজার টাকার, ওগুলো অনেক ভালো হয়ে থাকে, আর অটোমেটিক ওগুলো 4 জিবি 8 জিবি করে র্যাম থাকে, ঠিক আছে? আ বিষয়টা এরকম। আচ্ছা আ আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আপনি যা 4 জিবি র্যাম আর হচ্ছে ওই এসএসডি 256 অথবা 512 ইউজ করবেন, তাহলেই এনাফ। ওকে, আ আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার, অনেক ঠিক আছে। ধন্যবাদ স্যার। আচ্ছা স্যার। 14,518 রোল নাম্বার, 14,518, 14,615। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি একটা অফারের ভিতরে দেখলাম আর কি, ফ্রিল্যান্ডিং পেজ নাই, তো এই ক্ষেত্রে কি করব? ওই অফারটা বাদ দিয়ে কি অন্য কোনো অফারে করব কিনা? মানে আচ্ছা, মানে প্রি ল্যান্ডিং পেজটা নাই ওই না অফারের? না না না, ওই অফারে তাহলে কোনো আপনি ল্যান্ডিং ফ্রিল্যান্ডিং পেজ পেজই ওই নেই। অফারটা বাদ দেন, অন্য অফারটা নিয়ে কাজ করুন, যেহেতু এটার প্রি ল্যান্ডিং পেজ নাই আপনাকে আবার ওগুলো তৈরি করতে হবে, তো অত প্যারা না নিয়ে অন্য একটা অফার নেন, নিয়ে কাজ করুন, ঠিক আছে? আচ্ছা স্যার, এটাই জানার জন্য আর কি। না, ওইটা আবার টপ 5 এর ভিতরে ছিল আর কি একটা, সেই জন্য। জি, বুঝতে পারছি, যেহেতু নাই ওইটা তো আসলে নিয়ে লাভ নেই। ওকে, আচ্ছা। 14,562। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি ল্যাপটপ এবং মোবাইল দুই জায়গাতেই টেমপ্লেটটা ইউজ করতে চাচ্ছি, সেটা কি করতে সম্ভব? পারবেন, সমস্যা না, তবে নিজের ডিভাইসে করেন, মানুষকে শেয়ার করবেন না, না, ঠিক আমার আছে? দুইটাই আর কি, দুইটা ডিভাইসে আমার। ওকে, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপর হচ্ছে 14,563, 14,563 রোল নাম্বার। আচ্ছা,
আর কি কারো কোনো সমস্যা আছে? কারো কি কোনো ধরনের কোনো সমস্যা আছে? যতটুকু শিখাইছে এতটুকু বিষয়ের উপরে? ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার সরি, যে নেটওয়ার্কের ডিস্টার্বের জন্য আপনি ডাকছেন, আমি রেসপন্স করতে পারিনি। স্যার আচ্ছা, আমার একটু দুইটা প্রশ্ন ছিল। জি বলুন। স্যার আপনি যে প্রিমিয়াম টেম্পারেচারটা আমাদেরকে দিচ্ছেন, প্রথম প্রশ্নটা হচ্ছে স্যার, আমরা কি অ্যাড কম্বো মার্কেট প্লেসেই ভিন্ন ভিন্ন প্রোডাক্টে এগুলো ইউজ করতে পারবো স্যার? হ্যাঁ হ্যাঁ, ভিন্ন ভিন্ন ওয়েবসাইটে আপনি এগুলো ইউজ করতে পারবেন টেমপ্লেট গুলো। জি স্যার। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে স্যার, অ্যাড কম্বো মার্কেটের বাইরে আমরা অন্য কোথাও যদি কখনো স্যার ওয়েবসাইট তৈরি করি বা স্টোর টাইপের স্যার, সেখানে কি ওইটা ইউজ করতে পারবো স্যার? ই কমার্স ক্যাটাগরি যদি সেটা ওয়েবসাইট হয়ে থাকে তাহলে ইউজ করতে পারবেন, কারণ ক্যাটাগরি থাকে টেমপ্লেটের, বুঝতে পারছেন? জি বুঝতে পারছি স্যার। তবে ইউজ করতে পারবেন। ধন্যবাদ ওকে, স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো যাই হোক, আশা করি সকলে বুঝতে পারছেন, সকলে এই ক্লাসগুলো ঠিকভাবে বুঝতে পারছেন। মাইক্রোফোন করে কথা বলুন সকলে, ক্লাসগুলো কি ঠিকভাবে বোঝা যায়? জি ইনশাআল্লাহ স্যার, সমস্যা নাই স্যার। আস্তে আস্তে শুধু কথা বললো, বাকিরা তার মানে বুঝেন না ঠিকভাবে। না বোঝা যায়। ওকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্যার সুযোগ সহকারে ক্লাসগুলো করবেন। আর যেহেতু রমজান মাস 12:30 অলরেডি বেজে গেছে, তো এইটা নিয়ে আসলে চিন্তিত হবেন না, কারণ রমজান মাস এখন আমাদের তো করার কিছুই নেই, তাই না? সমস্যা নাই তো স্যার, ওই একটা অবশ্যই একটু রাতে ক্লাসটা নিতে হচ্ছে। তো যদিও অন্য অন্য ব্যাচেও কিন্তু আমি 9টায় ক্লাস শুরু করি, রাত 1টা 2টা পর্যন্ত তারা করে, বুঝতে পারছেন, কিছু কিছু ব্যাচে। কারণ আমরা আসলে সময়টা দেখি না, আমরা এটা দেখি যে টপিকটা শেষ হচ্ছে কিনা এবং সে ভালোভাবে বুঝতেছে কিনা, ঘড়ি দেখে দেখে। স্যার এটা হচ্ছে স্যার আমাদের টার্গেট, ইনশাআল্লাহ চেষ্টা করবো আমরা রাতে যাইতে হইব। জি জি, এই জন্য আর যদি অবশ্যই টার্গেটে পৌঁছাইতে না পারি তাইলে তো আর সব বিফল। জি জি জি, কাজে আর আমরা চেষ্টা অবশ্যই করবো স্যার রাত বেশি না হয়। জি জি, আর অবশ্যই আমরা হচ্ছে ওই যখন আস্তে আস্তে করে তারাবির নামাজটা আরো তো আগে শেষ হবে, তাই না? তখন আমরা দরকার পড়লে 10 মিনিট 15 মিনিট পর আগায় নিব, পিলার যেখানে আছে এখানে থাকলেও সমস্যা নাই, সমস্যা নেই। যেহেতু আমরা চেষ্টা করতেছি সফল হওয়ার জন্য, এইটাই হচ্ছে আসল। জি 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 জি, অবশ্যই মনোযোগ সহকারে রেগুলার ক্লাসগুলো করবেন, এখন কিন্তু ক্লাসগুলো রেগুলার হবে, ঠিক আছে? বিগত কাল অনেকে আমাদেরকে বলছিলেন যে স্যার ক্লাসটা আজকে একটু অফ রাখলে ভালো হয়, তারাবির নামাজ কখন শেষ হয় না হয় বোঝা যায় না, ঠিক আছে? শুধু প্রথম দিন আর কি, তো এই জন্য অফ রাখা হয়েছে, তবে আর কোনো বন্ধ টন্ধ পাবেন না, ঠিক আছে? সেটা আগে ইনশাআল্লাহ স্যার আমরা প্রিপারেশন আমাদের কয় তারিখ পর্যন্ত ক্লাস হবে স্যার? জি, আমাদের কত তারিখ পর্যন্ত ক্লাস হবে? ঈদের আগে পর্যন্ত ক্লাস হবে, ঠিক আছে? টোটাল ক্লাস এটা তো আমরা জানাই দিব, 24টা। সমস্যা নাই, এটা আমরা জানাই দিব আপনাদেরকে, আগে ক্লাসগুলো করেন, সবে তো শুরু, ঠিক আছে। যখন আসবে স্যার ওইটাই মানে বলে দিব। স্কিলটা শেখা পর্যন্ত তো থাকবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে ওখানে আপনারা যতদূর আমাদের নিয়ে যেতে পারেন। জি জি, ওকে, ঠিক আছে। তো যাই হোক, আশা করি সকলে বুঝতে পারছেন, অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করার চেষ্টা করবেন এবং সেটা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবেন, শুধুমাত্র ক্লাস করলেই হবে না, অবশ্যই এই টপিকটা আপনি বাসায় অ্যাপ্লাই করবেন এবং মানে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবেন, তাহলে প্র্যাকটিস হবে। আগামীকাল ঠিক রাত 10টা 30 মিনিটে আমাদের 10 নং ক্লাস অনুষ্ঠিত হবে, আর আস্তে আস্তে ক্লাসগুলো কিন্তু অ্যাডভান্স পর্যায়ে ক্লাসগুলোর দিকে যাবে, কাজেই আপনি এখন বেসিক ক্লাসে হোমওয়ার্ক যদি কমপ্লিট না করতে পারেন 100% পরবর্তী ক্লাসগুলো বুঝতে পারবেন না। এই জন্য আমি আগেই বলে দিলাম, যখন যেটা শেখানো হচ্ছে, যখন যেটা করানো হচ্ছে, এর মধ্যে সময় দিয়ে সুন্দর করে ক্লাসগুলো করে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে নেবেন। আগামী ক্লাসগুলো যদি মনে করেন যে আরো মনে হয় সহজ হবে, না, যত দিন যাবে তত বেশি কঠিন হবে, তবে আমি ভয় দেখানোর জন্য আপনাদেরকে বলতেছি না যে অনেক কঠিন, এইটা বোঝানোর জন্য বলছি যাতে করে আপনি মনোযোগী হন, ঠিক আছে? আর হোমওয়ার্ক যেন কমপ্লিট করেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী ক্লাসগুলোতে। আজকে রাতে আমি সকল ডিটেলস গুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি এবং আপনাদের আগামীকাল সকাল 11টা বা 10টার ওই দিকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দিব, একে অপরকে হেল্প করবেন। সকলে ভালো থাকুন, আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী ক্লাসগুলোতে, ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।